আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আদিব ইয়াসির অ্যান্ড ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। আজকের ভিডিওতে আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার ফান্ডামেন্টালস কোর্সের মিড টার্মের কোশ্চেন অ্যানালিসিস করব। আজকে আমরা সামার 2025, স্প্রিং 2025 এবং ফল 2024 এই তিনটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালিসিস করব। আমরা প্রথমে ম্যাথ এবং লজিক সার্কিট রিলেটেড প্রবলেমসগুলো নিয়ে আলোচনা করব, তারপরে থিওরি রিলেটেড প্রবলেমগুলো আলোচনা করব। শুরু করার আগে লুপ অ্যান্ড লজিক সম্পর্কে কিছু কথা বলে নিই। লুপ অ্যান্ড লজিক হচ্ছে একটি অনলাইন বেসড এডুকেশনাল প্ল্যাটফর্ম। এখানে ইউনিভার্সিটির বিভিন্ন কোর্সগুলোর ফ্রি এবং প্রিমিয়াম কোর্স লঞ্চ করা হয়। আপনারা যদি আমাদের কমিউনিটির সাথে যুক্ত থাকতে চান তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রামে গ্রুপ লিঙ্কটাতে জয়েন করবেন। আমরা শুরু করতেছি ম্যাথ এবং লজিক সার্কিট রিলেটেড প্রবলেমগুলো দিয়ে। শুরু করতেছি স্প্রিং 2025 এর প্রবলেম দিয়ে। প্রথম প্রবলেমটাতে আমরা চলে যাই। এখানে আমরা কিছু স্পেস ক্রিয়েট করে নিই। আচ্ছা, এখানে কি বলছে যে ডিভাইড 3 to 1 2 3 0 বাই 1 to 3 শো দ্য হোল প্রসেস। আচ্ছা, এখানে দুইটা আমাদের 4 বেসের নাম্বার দিচ্ছে, এখানে দেখা যাচ্ছে এগুলোর মধ্যে ডিভিশন অপারেশন করতে বলছে। যদি আমাদের কখনো কোন কিভাবে করতে হবে বলে না দেওয়া থাকে, এখানে শুধু বলছে যে শো দ্য হোল প্রসেস, তাহলে আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা হচ্ছে কনভার্সন করে, অর্থাৎ আমরা এই 4 বেসের নাম্বারগুলোকে 10 বেসের অথবা ডেসিমালে রূপান্তর করে নিতে পারি, তারপর আমরা ডিভিশন করতে পারি। অথবা আমরা ডিরেক্ট 4 বেসেই ডিভিশন করতে পারি। এখন কনভার্সনগুলোর ম্যাথ আমাদের পরবর্তীতে আরো আছে, যেগুলো আমরা করব। তাই এখানে আমি লং প্রসেস, অর্থাৎ ডিরেক্ট 4 বেসের সাথে 4 বেসের যে ডিভিশন অপারেশনটা, এটা এখানে আমি দেখানোর চেষ্টা করব। আসলে এখানে আমরা শুরু করি। এখানে আমাদের বলছে ডিভাইড 3 to 1 2 3 0, অর্থাৎ এই নাম্বারটাকে আমাদের ভাগ করতে হবে আর কি। সেখানে আমরা লিখি 3 to 1 2 3 0। এটাকে আমাদের ভাগ করতে হবে কি দ্বারা? 1 2 3, 1 2 3। এখানে আমরা যখন ভাগ করব, উপরে আমরা লিখবো আমাদের ভাগফলটা এবং নিচে আমাদের যে মাল্টিপ্লিকেশনের যেগুলো রেজাল্ট আছে সেগুলো লিখবো। এখন এরকম যখন ভাগগুলো থাকবে আমাদের একটা জিনিস করে নিলে আমাদের অনেক সুবিধা হয়, সেটা হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করে নিতে হয়। এই টেবিলটা কিভাবে ক্রিয়েট করে নিতে হয় এখন এখানে দেখাচ্ছি। এখন আমাদের এখানে বলছে যে 4 বেসের নাম্বার দুটাই, তাই না? তো 4 বেসের ডিজিটগুলো আসলে কি কি থাকে? 0 1 2 3। এখন আমরা এগুলোর সাথে আমরা যে সংখ্যাটা দ্বারা ভাগ করতেছি সেই সংখ্যাগুলোর মাল্টিপ্লিকেশনের রেজাল্টগুলো বের করব। সো এই জিরোর সাথে কি করলে আপনারা জানেন, আমরা সবগুলোর সাথে আমরা এগুলোর মাল্টিপ্লিকেশনের ইয়েটা দিয়ে রাখি। 1 2 3 মাল্টিপ্লাইড বাই 1 2 3। জিরোর সাথেটা আমরা জানি, ওয়ানের সাথেও আমরা জানি, কিন্তু আমরা যখন 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি তখন আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেটা কিন্তু 4 বেসের নাম্বার। অর্থাৎ নর্মাল ডেসিমাল ফর্মে আমরা যেরকম মাল্টিপ্লিকেশন করতাম এটার থেকে একটু আলাদা। খুব বেশি কঠিন না, সেটা এখানে আমি দেখাই দিচ্ছি। সো আমরা যদি নর্মাল ডেসিমাল ওয়েতে গুণ করার চেষ্টা করতাম, তখন আমরা কি করতাম, এখানে 2 মাল্টিপ্লাইড বাই 3 আমরা লিখতাম 6। কিন্তু 6 কি কোনো 4 বেসের নাম্বার? 6 কিন্তু কোনো 4 বেসের নাম্বার না। তবে সেই 6টাকে আমাদের 4 বেসের নাম্বারে রূপান্তর করে নিতে হবে। সো আমরা কি করব, ধরেন কিভাবে এটা করব, আমরা ধরলাম এখানে 6 নিলাম। সো আমাদের যে ওয়েটা ছিল, ডেসিমাল নাম্বারকে আমরা যখন অন্য কোনো বেসের নাম্বারে কনভার্ট করতাম, সেক্ষেত্রে আমরা সেই বেসটা দ্বারা ভাগ করতাম ওই নাম্বারটাকে, তাই না? সো এখানে আমরা 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে আমরা কি পেতাম? 1। আর ভাগশেষ থাকতো আমাদের 2। এক্ষেত্রে আমরা আরেকবার করতাম, আমরা পাইতাম কি? 0 ভাগশেষ 1। সেক্ষেত্রে আমাদের এমএসবি আর এলএসবি কোনটা সেটা আমরা বুঝতে পারতেছি, অর্থাৎ আমাদের নাম্বারটা দাঁড়াইতো 12। কিন্তু আমরা আরেকটু ইজিয়ার ওয়েতে এটা করতে পারি এসব ছোট ছোট নাম্বারের ক্ষেত্রে। সেটা হচ্ছে কি, আমরা যদি 6কে এখানে রূপান্তর করতেছি, তাই না? 6কে আমরা কনভার্ট করতেছি 4 বেসের, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 6কে 4 দ্বারা ভাগ দিতে হবে। 6কে আমরা 4 দ্বারা ভাগ দিতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমাদের এখানে কত হবে? 4 1, এখানে ভাগশেষ থাকবে 2। সো এই হিসাবটা কিন্তু আমরা ইজিলি আমাদের মনের মধ্যে করে নিতে পারবো, তাই না? তো আমরা মনের মধ্যে করে নিলে আমাদের রেজাল্ট কি থাকবে? আমরা জানি 4 6 এর মধ্যে যাবে একবার, এবং আমাদের রিমাইন্ডার থাকবে কত? 2। অর্থাৎ আমাদের নাম্বারটা এখানে হবে 12। সো আমরা সেই 12 এ 2টা এখানে রাখবো এবং 1টা আমাদের যাবে ক্যারিতে। ক্যারিতে অর্থাৎ কি, আমরা যখন এদের 2 মাল্টিপ্লাইড বাই 4 করব, সেটার সাথে আমরা সেই 1 ক্যারিটা যোগ করব। এখানে আমাদের আসবে 5। কিন্তু 5 কি আমাদের 4 বেসের নাম্বার? 5ও কিন্তু আমাদের 4 বেসের নাম্বার না। তো তখন আমরা কি করব, এইভাবে আমাদের মাথার মধ্যে আমরা এই ক্যালকুলেশনটা করে নিব। সেটা কিভাবে? 4 দিয়ে আমরা 5কে ভাগ করব। 4 দিয়ে 5কে ভাগ করলে কত থাকতেছে? তখন আমাদের কত হবে? 4ও যাবে 5 এর মধ্যে একবার, কিন্তু রিমাইন্ডার এর ক্ষেত্রে কত থাকতেছে? 1, তাই না? যেহেতু 5কে করতেছি আমরা, তো আমাদের নাম্বারটা হবে 11। সেই এই 1টা আমাদের আসবে এখানে, আর এই 1টা আমাদের যাবে ক্যারিতে। সো আমাদের এখানে পরের বার কি আছে, যে 2 মাল্টিপ্লাইড বাই 1। সেখানে কত আসবে? 2, সাথে এই ক্যারিটা যোগ হবে, আসবে 3। 3 আমাদের যেহেতু 4 বেসের নাম্বার, আমাদের এটাকে চেঞ্জ করতে হচ্ছে না। এখন আমরা এটার সাথে আমরা 3 দিয়ে গুণ করব। সো প্রথমে আমাদের কি আসতেছে? 3 মাল্টিপ্লাইড বাই 3 হচ্ছে 9। আমরা সেম অপারেশনটা ফলো করব। 9 আসতেছে আমাদের, 9কে আমরা কত দ্বারা ভাগ করব? 4 দ্বারা ভাগ করব।
আমাদের কত আসবে, এখানে 2 আসবে, 8 আসবে, এখানে রিমাইন্ডার থাকবে 1। আমাদের নাম্বারটা কত হচ্ছে, তাই না, 21। সেই 1টা আমাদের কই বসবে, এখানে বসবে। তারপর আমাদের ক্যারি কত থাকবে, ক্যারি থাকবে আমাদের 2, যেটা আমাদের ভাগফল সেটা আমাদের ক্যারিতে আসবে। সো এরপর আমাদের কি আছে, 3 মাল্টিপ্লাইড বাই 2, এখানে আসবে 6। 6 এর সাথে আমাদের কত যোগ হবে, এই ক্যারিটা, এই ক্যারিটা। তাহলে আমাদের 6 এর সাথে আমাদের যখন আমরা 2 যোগ করতেছি তখন আমাদের আসছে 8। আর আমরা 4 দিয়ে ভাগ করতেছি তখন আমাদের কত আসবে, আমাদের ভাগফল আসবে 2, রিমাইন্ডার কত আসবে 0। সেই 0টা আমরা এখানে লিখবো, ক্যারিতে আবার আমাদের আসবে 2। পরের বার লাস্টের বার কি আছে যে 3 মাল্টিপ্লাইড বাই 1। 1 আমাদের মানে কত, 3 মাল্টিপ্লাইড বাই 1 হচ্ছে আমাদের 3। সেটার সাথে আমাদের ক্যারি যোগ হচ্ছে 2, অর্থাৎ আমাদের যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে 5। সেই 5 এরটা কিন্তু আমরা অলরেডি আগে কনভার্ট করে রাখছি, এখানে মনে আছে যে 11টা আসছিল, তো আমরা ওটা এখানে বসাই দিই। তো এখানে আমাদের এই টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এখন এই টেবিলটা দ্বারা আমরা এই ডিভিশনটা অনেক ইজিলি করতে পারবো। সো আমরা শুরু করি। এখন আমাদের কি করতে হবে, আমরা চাইলে এই 3 ডিজিট সরাসরি করতে পারবো, অথবা আপনাদের যদি মনে হয় যে আমরা হোল প্রসেসটা দেখাবো সেটা করতে পারেন। সেটা দেখানোর জন্য আপনাদের কি করতে হবে আর কি, সেটা দেখানোর জন্য আপনারা এখানে প্রথমে 0 নেবেন। এটা কিন্তু আমাদের যে ভাগফলটা সেটা এখানে লিখতেছি, ঠিক আছে। তো এখানে আমরা করবো কি, প্রথমে 0 দেবো 3 এর সাথে। সো এখানে 3 থেকে 0 বাদ গেলে কত থাকতেছে, 3। তারপর আমরা পাশের যেটা আছে 2 সেটা নামাই নিয়ে আসবো। এরপর আমরা কি করব, আবার কিন্তু এখানে 2 ডিজিট, এখানে 3 ডিজিট, অর্থাৎ অবশ্যই এটা বড়। আমরা আরেকবার 0 নিব, তারপরে এখানে 0 দেওয়ার পরে 32 থেকে বা 32 থেকে আমাদের এখানে বাদ যাচ্ছে 0, অর্থাৎ আমাদের 32 থাকতেছে। এরপরে এর পাশের ডিজিটটা কি ছিল, রাইট সাইডের ডিজিটটা ছিল 1, সেটা আমরা এখানে নামাই নিয়ে আসবো। এবার আমরা যদি খেয়াল করি এই 3 টু 1টা কিন্তু অবশ্যই 1 টু 3 এর তুলনায় বড়। অর্থাৎ এবার আমরা করব কি, এই টেবিলের দিকে আমরা লক্ষ্য করব। এই টেবিলের দিকে আমরা দেখব যে কোনটা এই নাম্বারের তুলনায় ছোট। এখন আমাদের ছোট কোনটা আছে, 0 অবশ্যই ছোট, 1 2 3 অবশ্যই ছোট, 3 1 2 ও ছোট, কিন্তু 1 1 0 1 এটা কিন্তু বড়। অর্থাৎ আমাদের এটা লাস্ট সবচেয়ে ছোট পাইছি আমরা, যেটা এখানে ছিল 3 1 2, আমরা সেটা এখানে নিব। এটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমরা কত দ্বারা এটা মাল্টিপ্লাই করছিলাম, 2 দ্বারা, সেই 2টা আমরা এখানে নিব। তারপর এখানে আমরা সেই রেজাল্টটা লিখব 3 1 2। এখন একটা জিনিস খেয়াল করবেন, এখানে আমাদের যে বাদ দিচ্ছি এটা কিন্তু আমাদের 4 বেসের সাবট্রাকশন, তাই না। এখানে কিন্তু আমরা ডেসিমালের মতো করতে পারবো না। সো এই সাবট্রাকশনটা আমি একটু আলাদা করে আপনাদেরকে সাইডে দেখা দিচ্ছি, এই সব ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন। ধরেন এখানে লিখলাম 3, আচ্ছা 3 2 1 3 1 2। এখন যখন আমরা করব, এখানে দেখুন যে 1 কিন্তু 2 এর তুলনায় ছোট, তো এটা থেকে আমরা নরমালি বিয়োগ করতে পারতেছি না। তখন আমাদের কি করতে হবে, আমাদের বড় করতে হবে। আমরা যখন ডেসিমালি বিয়োগ করতাম তখন আমরা কত বড় করতাম, তখন আমরা এটাকে 11 বানাইতাম, তাই না, অর্থাৎ আমরা 10 বড় করতাম। কিন্তু এখানে কিন্তু আমাদের ডেসিমাল, এখানে আছে আমাদের 4 বেসের নাম্বার, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বড় করব হচ্ছে 4। ঠিক আছে, 4 আমরা বড় করব। এখানে একটা জিনিস সুন্দর করে লিখি যে বড় করতেছি আমরা 4। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা যখন বড় করতেছি আমরা কার থেকে বড় করতেছি, আমাদের লেফট সাইডের ডিজিট থেকে বড় করতেছি। আর লেফট সাইডের ডিজিট থেকে আমরা যখন বড় করব, সেই ক্ষেত্রে মনে রাখবেন বড় করতেছি আমরা 4, কিন্তু লেফট সাইডের ডিজিট থেকে বড় করার ফলে এখান থেকে আমাদের বাদ যাবে হচ্ছে 1। তো 2 এর থেকে 1 বাদ গেলে কত থাকতেছে আমাদের, 1। ঠিক আছে, সো আমাদের এখানে ক্যারিতে আমরা যেটা বাদ দেবো সেটা হচ্ছে 1। ঠিক আছে, এখন আমাদের এটা 1 ধরছি, তার মানে এখানে আমাদের কত আসতেছে, এখানে আসতেছিল আমাদের কত, 4 প্লাস 1, মানে বড় ছিল আমাদের 4, তার মানে এখানে রেজাল্ট কত আসতেছিল, যে 4 প্লাস 1, এখানে আসতেছিল আমাদের 5। সেই 5 থেকে 2 বাদ যাচ্ছে, তাই না, 5 থেকে আমাদের 2 বাদ যাচ্ছে, তাহলে আসতেছে আমাদের এখানে 3। তারপর এখানে আমাদের 2, এখান থেকে আমরা যেহেতু ক্যারি নিয়েছিলাম সেখানে 1টা আমাদের বাদ যাচ্ছে, বাদ যখন 1 থেকে 1 বাদ দিলে কত থাকতেছে, 0। 3 থেকে 3 0, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে আমাদের যেটা বাকি থাকতেছে সেটা হচ্ছে 3। এখন আমরা দেখবো যে আমরা লাস্ট কোন ডিজিটটা নামাইছিলাম, আমরা লাস্ট এই ডিজিটটা নামাইছিলাম না, 1 নামাইছিলাম আমরা। এখন আমরা তাহলে কি করবো, এর পাশেরটা আছে 2, সেই 2টা আমরা এখানে নামাবো। তো এখন আমরা দেখি এখানে 2টা ডিজিট, এখানে 3টা ডিজিট, অর্থাৎ এটা অবশ্যই বড়। আমরা আবার কি করব, 0 নিব, এখানে 0 আসবে, আমরা এটা বাদ দিব, বাদ দেওয়ার পর আমাদের আসবে 3 2। এরপর আমরা দেখবো লাস্ট আমরা কোনটা নামাইছিলাম, আমরা নামাইছিলাম এই 2। এখন অবশিষ্ট আছে কি, এই 3টা, এই 3টা অবশিষ্ট আছে, সেটা আমরা এখানে নামাই নিয়ে আসবো। এখন আমরা দেখতেছি এইটা কিন্তু এটার তুলনায় বড়, তাই না। তো এখন আমরা কি করব, আবার আমাদের টেবিলে ফেরত যাব। এই টেবিলে আমরা এখন চেক করব যে এখানে আমাদের লাস্ট কোনটা আসে সবচেয়ে ছোট। আমাদের লাস্ট কিন্তু আবার এইটাই আসে, এটা কিন্তু অবশ্যই বড়, এটা হচ্ছে না, তো আমরা আবার এইটাই নিব। সো এটার দ্বারা আমরা কি গুণ করছিলাম, 2 দিয়ে গুণ করে পাইছিলাম, তো আবার এখানে 2 লিখলাম, 3 1 2। এবার আমরা আগের মতোই আবার সাবট্রাক্ট করব। 3 থেকে 2 গেলে থাকে 1, 2 থেকে গেলে 1, 3 থেকে গেলে 0। এখন আমাদের বাকি আছে কি কি, আমরা লাস্টে নামাইছিলাম কি, আমরা লাস্টে নামাইছিলাম এই 3টা। এখন আমাদের বাকি আছে 0, এটা আমরা এখানে নামাই নিয়ে আসলাম। এখন আমরা কি করব, এখন যেটা দেখতেছি যে এই ডিজিটটা, এই নাম্বারটা কিন্তু, এই নাম্বারটা, ঠিক আছে, এটা কিন্তু আমাদের 1 2 3 তুলনায় কি
ছোট, তার মানে এর মধ্যে আর যাচ্ছে না। এখন আপনারা অনেকেই করবেন কি, এইটুকু আপনারা রিমাইন্ডার রেখে ছেড়ে দিবেন, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা ভুল যাবে। এটা কিন্তু করা যাবে না। আমাদের করতে হবে কি, এখানে অবশ্যই আর একবার জিরো নিতে হবে। জিরো নেওয়ার পর এখানে যখন জিরো আসতেছে আমরা সাবস্ট্রাক্ট করবো 110, অর্থাৎ আমাদের রিমাইন্ডার যেটা ছিল এটা রিমাইন্ডার ঠিকই থাকতো, কিন্তু আমাদের যে কোশ্চেন বা ভাগফল যেটা আছে সেটা কিন্তু ভুল যাইতো। আমাদের এখানে ভাগফল বা কোশ্চেন কি হচ্ছে 2020, আর আমাদের রিমাইন্ডার কি থাকতেছে, রিমাইন্ডার আমাদের থাকতেছে হচ্ছে 110। এই ম্যাথটা আমাদের শেষ। এখন আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে আমি একটু স্পেস ক্রিয়েট করে নিই। আচ্ছা, এখানে কি বলছে আমরা প্রথমে কোশ্চেনটা পড়ি। এখানে একটা সিনারিও বেসড কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই কনস্ট্রাকশন প্রজেক্ট হ্যাজ 3 phases। আচ্ছা, 3টা ফেজেস আছে এখানে, তাই না? 3টা ফেজেস কি কি আছে, যে ফেজ 1 দেওয়া আছে, এটার কস্ট দেওয়া আছে এখানে, যে ফেজ 1 কস্ট 2203, তাই না? ওয়াইল ফেজ 2, এখানে আরেকটা ফেজ আমাদের দেওয়া আছে, এটারও কস্ট আমাদের এখানে দেওয়া আছে। তারপর আমাদের কি বলছে, ফেজ 3 হ্যাজ বিন অপারেটিং ফর এত ডেজ, ইচ ডে কস্ট এত ডলার্স। অর্থাৎ আমাদের এখানে ফেজ 3 কস্ট দেওয়া নেই, কিন্তু আমাদের কত ডেজ, যে এত ডেজ এবং ইচ ডেতে পার ডেতে আমাদের কত কস্ট যাচ্ছে সেটা দেওয়া আছে। অর্থাৎ এই দুটো গুণ করলে কিন্তু আমরা এটার কস্ট পেয়ে যাচ্ছি। তারপর প্রশ্নটা কি বলছে, হাউ মাচ মোর মানি উইল বি নিডেড ফর ফেজ 3 টু ম্যাচ দ্য টোটাল কস্ট অফ ফেজেস 1 and 2 কম্বাইন্ড। আচ্ছা, 1 and 2 কম্বাইন্ড মানে কি, আমাদের এখানে কি বলছে যে ফেজ 1 আর ফেজ 2 এটার যে কম্বাইন্ড যে কস্টটা আছে, অর্থাৎ এই দুটোর যে যোগফলটা হবে সেটার সাথে ফেজ 3 এর কস্টটা ম্যাচ করতে গেলে আরো কত লাগবে, আরো কত ডলার লাগবে। অর্থাৎ আমাদের এখানে কাজটা কি হবে, যে আমরা যোগ করবো কি, কস্ট অফ ফেজ, আচ্ছা কস্টস অফ ফেজ 1 অ্যান্ড ফেজ 2, এই দুটো আমরা কি করব, এই দুটো আমরা যোগ করব। যোগ করার পরে এই দুটার থেকে আমরা কি করব, যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সার থেকে আমরা বিয়োগ করব কত, কস্ট অফ ফেজ 3, তাই না? তো এখন ফেজ 3 কস্টটা আমাদের বের করতে হবে। এখানে যেহেতু দেওয়া নেই, এটা আমরা গুণ করে ইজিলি বের করতে পারবো, সেটা সমস্যা নেই। কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করবেন, প্রত্যেকটা যে নাম্বারগুলো এখানে দেওয়া আছে, যে ডলারের নাম্বারগুলো, যে ডের নাম্বারগুলো, পার ডে কস্টের নাম্বারগুলো, প্রত্যেকটার কিন্তু বেস আলাদা। এখানে 4 বেস, এখানে 8 বেস, এখানে 5 বেস, এখানে আছে 6 বেস। সো আমাদের কি করতে হবে, এই সবগুলা বেস দ্বারা কিন্তু আমরা যদি আলাদা আলাদা করে হিসাব করতে চাই, আমাদের কিন্তু অনেক প্রবলেম হবে, অনেক কমপ্লিকেটিং হয়ে যাবে। সো আমরা কি করব, সবগুলা নাম্বারকে ডেসিমালে কনভার্ট করে নিব, তাহলে আমাদের সবগুলো হিসাব অনেক ইজি হয়ে যাবে। তো আমরা এখন শুরু করি। আমরা যদি শুরু করি, আমরা কি দিয়ে শুরু করবো, আমরা ফেজ 1 দিয়ে শুরু করবো। তার আগে এই জিনিসটা আমরা একটু মুছে নিই। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন আমরা শুরু করি। আমরা শুরু করতেছি হচ্ছে ফেজ 1 দিয়ে। তাহলে আমরা লিখি এখানে যে ফর ফেজ 1 আমাদের কস্ট কত আসতেছে, কস্ট এখানে আমাদের দেয়া আছে অলরেডি, সেটা হচ্ছে 2203, এটা ছিল 4 বেসে। এখন আমরা জানি যে আমরা যখন যে কোনো বেস থেকে আমরা যখন ডেসিমালে কনভার্ট করব, তখন আমাদের একটা ইজি ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কি, আমরা প্রত্যেকটা ডিজিটকে তাদের অবস্থান অনুযায়ী, আমাদের যে বেস আছে বেসের উপরে তার অবস্থান অনুযায়ী একটা পাওয়ার দিয়ে যোগ করে করে যাও। অর্থাৎ এটা দেখতে কিছুটা এরকম হবে। আমরা যখন এই পাশ থেকে আমরা যখন কোনো এরকম নাম্বার নিচ্ছি যেখানে কোনো ডেসিমাল পয়েন্ট নেই, আমরা করবো কি, লাস্ট যে নাম্বার আছে, মানে রাইট মোস্ট নাম্বার যে আছে, রাইট মোস্ট ডিজিটটা আছে, সেই ডিজিট থেকে আমরা শুরু করবো কাউন্ট করা। এখানে আমরা ধরবো 0 1 2 3, অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম পাওয়ার হবে এখানে 4 এর 3। সো আমরা প্রথমে করব কি, একদম বাম পাশে যে ডিজিটটা আছে ওটার সাথে আমরা মাল্টিপ্লাই করব কত, এই বেস দ্বারা। এই বেসের আমরা কত, লাস্ট আমরা ম্যাক্সিমাম কত করলাম, 3 পর্যন্ত গেছিলাম। সো 4 টু দ্য পাওয়ার 3। এখন এটা আমরা কি করব, প্লাস করব। এরপরের ডিজিটটা কি, এটাও 2। সো এই 2 এর সাথে এখন আমাদের কত যাবে, মাল্টিপ্লাইড বাই 4। কিন্তু এখানে 4 এর পর প্রত্যেকবার কি করবে, এক করে কমতে থাকবে। তারপর আমরা কি করব, 0 আছে, 0 এর সাথে আমাদের কত যাচ্ছে, 4 টু দ্য পাওয়ার 1। এরপর আমাদের লাস্টে কত আছে, 3। আচ্ছা, 0 এর সাথে এখানে প্লাস লিখছি, এটা কিন্তু অবশ্যই মাল্টিপ্লিকেশন হবে। এরপর 3 মাল্টিপ্লাইড বাই 4 টু দ্য পাওয়ার 0। মানে আমরা যখন এটার হিসাব করব ক্যালকুলেটরে বসায়, তখন আমাদের মানটা এরকম আসবে। আর এটার পাশে আপনাদের ডলার্স বা যেটা দেওয়া আছে আপনারা সেটা লিখে নেবেন। এখন আমরা কি করব, ফেজ 2 এর কস্টটা বের করব, তাই না? সো ফর ফেজ 2, সো আমাদের কিন্তু কস্ট দেয়াই আছে, আমরা জাস্ট কনভার্ট করতেছি। এটার কত দেওয়া আছে, 124.2, 124.2, এটার বেস কত দেওয়া আছে, 8। এখন আমরা এটাকে সেম ওয়েতে ডেসিমালে রূপান্তর করব। এক্ষেত্রে আমরা দেখবো যে ডেসিমাল পয়েন্ট আছে, তো ডেসিমাল পয়েন্ট থেকে আমাদের একদম পাশে যে একদম লেফটে যেটা আছে ওইটা থেকে আমরা কাউন্ট শুরু করব, 0 1, এভাবে 0 1 2। তো এক্ষেত্রে আমাদের কি, এগুলো আমরা করছি। এখন আমাদের ম্যাক্সিমাম পাওয়ার কত ছিল, আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ছিল 2। তো আমরা একদম রাইট মোস্ট ইয়ারটা নিব, ডিজিটটা নিব, ওটার সাথে আমরা বেসটা গুণ করব। বেস কত আমাদের এখানে 8,
আর বেসের উপর আমাদের আচ্ছা বেসের উপর আমাদের পাওয়ার কত যাবে 2, তারপর আমাদের কত আসলো এখানে 2 মাল্টিপ্লাইড বাই 8 টু দ্য পাওয়ার 1 প্লাস আমাদের কত আছে 4 মাল্টিপ্লাইড বাই 8 টু দ্য পাওয়ার 0। এরপর আমরা কি করব, যোগ করব। এরপর আমাদের যে ডেসিমাল পয়েন্ট আছে তার থেকে যে একদম সাথে সাথে যে ডান পাশে যে ডিজিটটা থাকবে ওইটা থেকে আমরা শুরু করব। এবার আমরা একদম কানি থেকে শুরু করব না, এবার ডেসিমাল পয়েন্টের সবচেয়ে কাছে যেটা আছে ওটা থেকে শুরু করব। ওইটা থেকে শুরু করবো। এখানে কিন্তু আমাদের দশমিক বসানো যাবে না, এখানে আমরা ডিরেক্ট ডিজিটটা নিব, এটার সাথে মাল্টিপ্লাই করবো কত 8 টু দ্য পাওয়ার এই 0 আছে, এখান থেকে কন্টিনিউ হবে -1 এক করে যেহেতু কমতেছে। তো এখন আমরা এটা রেজাল্ট কত পাবো, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা মানটা এরকম পাবো যে 84.25। আচ্ছা, আপনারা অবশ্যই করবেন কি ক্যালকুলেটরে মানগুলো বসা একবার চেক করে নেবেন। আমাদের প্রসেস ঠিক আছে কিন্তু ক্যালকুলেশনে একটু ভুল থাকতে পারে, আপনারা এটা একটু চেক করে নেবেন। এখন আমাদের কি আছে ফেজ 3, তাই না? ফেজ 3টা আমাদের বের করতে হবে ফর আচ্ছা আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের যেহেতু ফেজ 1 আর ফেজ 2 এর কম্বাইন আমাদের ইয়াটা লাগবে, কস্টটা লাগবে, সো আমরা সেটা বের করে নিতে পারি। সো আমরা এটা এখানে বের করে নেই, কম্বাইন্ড কস্ট অফ phases 1 and 2। এটা আমাদের কত আসবে এখানে, আমাদের এখানে ইজিলি দুটো ছিল যে 163 প্লাস 84.25 আমাদের এততে ছিল, আর আমাদের কি ছিল ডলার্স। তো ক্যালকুলেটর করলে আপনাদের এখানে যত আসবে আপনারা সেটা লিখে ফেলবেন, সেটা হচ্ছে কত 247.25। এটা হচ্ছে আমাদের 10 বেসের ডলার্স। এখন আমরা কি করবো, আচ্ছা আমরা একটু স্পেস ক্রিয়েট করি এখানে। এখন আমরা কি করবো ফেজ 3 এর জন্য বের করবো, তাই না? সো আচ্ছা ফর ফেজ 3, এখন ফেজ 3 এর জন্য আমাদের কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল দিন, তাই না? ডেজ আমাদের দেওয়া ছিল, ডেজ আমাদের কত দেওয়া ছিল, নাম্বারটা দেখি আমাদের ছিল 110, এটা ছিল 5 বেসের 110, এটা ছিল 5 বেসের, এটাকে আমরা 10 বেসে আবার করে নেব একই ওয়েতে। এখান থেকে আমরা শুরু করব রাইট সাইড থেকে 0 1 2, সো 1 মাল্টিপ্লাইড বাই আমাদের বেস কত 5 টু দ্য পাওয়ার 2 প্লাস 1 মাল্টিপ্লাইড বাই 5, আচ্ছা এখানে ক্লিয়ার হয়ে গেছে, 5 টু দ্য পাওয়ার এখানে কত 1, তারপর কত আছে প্লাস 0 মাল্টিপ্লাইড বাই 5 টু দ্য পাওয়ার 0। এখন এটা যখন আমরা করব আমাদের এখানে কত আসতেছে, আমরা একটু হিসাব করে দিই, ক্যালকুলেটর যদি আমরা বসাই তাহলে আমাদের আসবে হচ্ছে 30। এখন আমাদের আরেকটা কি আছে কস্ট পার ডে, এটা আমাদের কত দেওয়া আছে, এটা যদি আমরা একটু খেয়াল করি এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 5.43, এটা হচ্ছে 6 বেজের 5.43 হচ্ছে 6 বেজের, এটাকে আমরা কনভার্ট করতেছি কত ডেসিমালে। সেম ওয়েতে আমাদের এখানে যেটা আছে সব থেকে শুরু থেকে আমরা করলে এখানে খালি একটা আসতেছে, সেটা হচ্ছে 0। সো আমরা 5 কে মাল্টিপ্লাই করব বেস 6 পাওয়ার হবে 0। এরপর আমরা যোগ করব কি, এরপর আমরা আসবো যে ডেসিমাল পয়েন্ট যেটা আছে এটা সাথে একদম সাথে যেটা আছে সেখান থেকে শুরু করবো, সেটা হচ্ছে 4। 4 এর পর কত যাবে আমাদের 6 টু দ্য পাওয়ার -1। মনে রাখবেন এখানে কিন্তু পয়েন্ট বসাতে হবে না, পয়েন্ট বসালে কিন্তু রেজাল্ট অন্যটা চলে আসবে। তারপর আমাদের এখানে কত আছে 3, তাই না? 3 সাথে আমরা করব 3 মাল্টিপ্লাইড বাই 6 টু দ্য পাওয়ার -2। এটা যদি আমরা করি, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমাদের মানটা কত আসবে, এখানে 6 টু দ্য পাওয়ার 0 মানে তো বোঝা যাচ্ছে 5 আসবে। আর আমাদের শুধু দশমিকের পর আমাদের চেঞ্জটা আসতেছে, সেটা হচ্ছে আমাদের 5.75। এখানে আমাদের কি ছিল ডলার ছিল, তাই না? আচ্ছা এখানে আমরা 10 দিয়ে দেই, 10 বোঝা যাচ্ছে যে ডেসিমাল নাম্বার ডলার্স। আচ্ছা এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি আমাদের কি করতে হবে, এখন আমাদের কারেন্ট কস্টটা বের করতে হবে। কারেন্ট কস্ট কি করতে হবে, দুটো গুণ করতে হবে, 30 মাল্টিপ্লাইড বাই 5.75। এটা যদি আমরা করি এখানে ডলার্স লিখবো, এখানে একটা 10 দিলাম। এইভাবে লিখলে হয় কি, আপনারা যখন 10 দিয়ে লিখতেছেন আপনাদের বেসগুলো যখন এভাবে লিখতেছেন আর কি, তখন আপনাদের টিচাররা আপনাদের মার্কস কাটতে পারবেন আর কি। অনেক ক্ষেত্রে আপনাদের টিচাররা যদি একটু চাই যে আপনারা সবসময় এগুলো লিখবেন, সেক্ষেত্রে আপনারা যদি না দেখে যে তখন কিন্তু আপনাদের মার্কস কাটতে পারে। সেইভাবে লিখলে আপনারা সেফ থাকবে। এখন এটা যদি আপনারা গুণ করেন তাহলে গুণফলটা কত আসবে, গুণফলটা আপনাদের আসবে হচ্ছে 172.5, এটা হচ্ছে ডলার্স। কারণ আমাদের ম্যাথ প্রায় শেষ, এখন আমাদের ম্যাচ করার জন্য আর কত লাগবে সেটা আমরা লিখবো। তাহলে আমাদের এখানে কোয়েশ্চেনটা কিভাবে বলছে আমরা ওইভাবে একটু ভাষাটা যা স্যারকে একটু লিখে নেবো। এখানে কি বলছে, হাউ মাচ মোর মানি উইল বি নিডেড। আচ্ছা সেখানে আমরা কি লিখবো, মানি নিডেড, মানি নিডেড টু ম্যাচ the combined cost
ইকুয়ালস টু কত, আমাদের ওখানে কত ছিল 247.25, তাই না? এখানে আমাদের ছিল হ্যাঁ 247.25 মাইনাস আমরা এখানে কত করতেছি 172.5। এটার আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা রেজাল্ট মোস্ট লাইকলি 74 পয়েন্ট কত 74 পয়েন্ট, আচ্ছা 0.5 থেকে না, আচ্ছা 0.25 থেকে, তাহলে 75। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা পরের কোশ্চেনটাতে চলে যাই। এখানে কি বলছে, ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম ফর দ্য ফলোইং ফাংশন ইউজিং রিকোয়ার্ড লজিক গেটস। আচ্ছা, এটা আমাদের লজিক সার্কিট রিলেটেড একটা কোশ্চেন। কোশ্চেনটা অনেক ইজি আছে, কারণ আমাদের যে এখানে যে ইয়াটা দেওয়া আছে, যে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, যে বুলিয়ান এক্সপ্রেশনটা দেওয়া আছে, সেটা কিন্তু অনেক সিম্পল। আমাদের জাস্ট বলছে যে এইটা, এই যে বুলিয়ান এক্সপ্রেশনটা দেওয়া আছে, আমাদের এইটা ক্রিয়েট করতে হবে লজিক গেট দিয়ে। আর এগুলো আমরা বেসিক লজিক গেট দ্বারাই করতে পারবো। আমাদের বেসিক লজিক গেট কয়টা ছিল? আমাদের 3টা বেসিক লজিক গেট ছিল না? প্রথমটা আমাদের কি ছিল, যে এন্ড গেট। এন্ড গেট কি করতো আমাদের, যদি আমাদের ইনপুট এ আর বি হইতো, আমাদের এন্ড গেট দিতে হচ্ছে এ ইন্টু বি, তাই না? তারপর আমাদের কি ছিল, আমাদের ছিল অর গেট। অর গেটটা একটু অন্যভাবে আঁকাইতে হয়, অর গেটটা একটু এইভাবে দিই। আচ্ছা, আঁকানোটা ভালো হচ্ছে না, আপনারা খাতায় ভালো করে আঁকাবেন। হ্যাঁ, এরকম। এটার যদি আপনার দুইটা ইনপুট থাকে, যে এ আর বি, এটা হবে কি এ প্লাস বি। আর লাস্ট আর একটা আছে কি, সেটা হচ্ছে কি নট গেট। নট গেটে কিন্তু আমাদের যেটাই থাকবে, যেটা আমাদের ইনপুট হিসেবে থাকবে, ওটার কি হবে, ওটার বার ফর্মটা আমাদের আউটপুট হিসেবে আসবে। এখন এই 3টা গেট দ্বারা আমাদের করতে হবে কি, যে এক্সপ্রেশনটা এখানে দেওয়া আছে, এটা আমাদের এখন ক্রিয়েট করতে হবে। সো আমরা এটা কিভাবে ক্রিয়েট করব, আমরা একটু খেয়াল করে নিই এখানে আমাদের কি কি দরকার আছে প্রথমে, তাই না? আমাদের ইনপুট কি কি আছে, আমাদের ফাংশনের মধ্যে আছে এবিসি। আমরা প্রথমে একটা সহজ করে এটা সাজিয়ে নিতে পারি, সেটা কি, আমরা এখানে 3টা ইয়া করতে পারি, ইনপুটের লাইন নিতে পারি, এ বি আর সি। এ থেকে আমরা একটা লাইন নিতে পারি, আচ্ছা একটু বাঁকা হয়ে গেল কি, হ্যাঁ, বি থেকে একটা লাইন নিব এরকম, সি থেকে একটা লাইন নিচ্ছি এরকম। এখন আমরা করতে পারি কি, উপরে এক নজর একটু দেখি। এখন আমরা এখানে দেখি যে আমাদের এখানে নট গেট দ্বারা যে এই ইয়েগুলো দেখতেছেন, সিম্বলগুলো দেখতেছেন, এই ছোটগুলা, এগুলো মানে কিন্তু বার বোঝায় আর কি। এগুলো নট গেট দ্বারা ক্রিয়েট করতে হয়। সো আমরা করব কি, যেহেতু আমাদের ওইগুলো আছে, আমরা এখানে ওই জিনিসগুলো ক্রিয়েট করে নিব, তাহলে আমাদের পরবর্তীতে সুবিধা হবে। এখানে আমরা নিলাম একটা করে নট গেট নিব, নট গেট নিয়ে আমরা জাস্ট এখানে লাইনটা টেনে দেবো, পরবর্তীতে আমাদের এটা অনেক হেল্প করবে, আর সার্কিটটা দেখতে অনেক অপটিমাল লাগবে আর কি। আচ্ছা, এগুলো কিন্তু সবসময় কানেক্ট করতে হবে, ঠিক আছে, গ্যাপ রাখা যাবে না। দিলাম, এখানে চলে আসলো। সো এগুলোর আউটপুট আমাদের কি হচ্ছে, এবার বিবার সিবার। এখন আমাদের দেখতে হবে যে আমাদের আউটপুটটা কি চাইছে আর কি। আমাদের এখানে দেখলে আমরা ইজিলি বুঝতে পারতেছি, আমাদের এখানে 3টা আলাদা আলাদা আমাদের এখানে এক্সপ্রেশন আছে, যেগুলো কি প্লাস দ্বারা, এই যে প্লাস দ্বারা মাঝখানে একটু ঢেকে গেছে, এগুলো একটু রিমুভ করে দিই আমি। প্লাস দ্বারা কিন্তু 3টা আলাদা আলাদা ইয়াগুলো এখানে জোড়া লাগানো আছে, যে এটা একটা, এটা একটা, এটা একটা। সো আমাদের ফাইনালে আমাদের কি করতে হবে, আমাদের ফাইনাল যে আউটপুট আসবে সেখানে আমরা কি, আমরা অর গেটটা ইউজ করবো, তাই না, যে অর, আর এটা নট। আমরা অর ইউজ করবো। তার আগে আমাদের কি ইউজ করতে হচ্ছে, এইটুক এক্সপ্রেশন ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের কি দরকার, এন্ড দরকার। এইটুক ক্রিয়েট করার জন্য আমাদের কি দরকার, যে এটা ক্রিয়েট করার জন্য আমাদের এন্ড দরকার, এটা ক্রিয়েট করার জন্য আমাদের এন্ড দরকার, এটা ক্রিয়েট করার জন্য আমাদের অর দরকার, আর পুরাটাকে করার জন্য আমাদের আরেকবার অর লাগবে, তাই না? আর এই জিনিসগুলো যে বারের আলাগুলো, এগুলো কিন্তু আমরা অলরেডি এখানে ক্রিয়েট করে রাখছি। সো এগুলোর ক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। সো আমরা এখন এটা শুরু করে দিই, সহজে বুঝতে পারবো। প্রথমে কি আছে আমাদের এ বি, এই বি বার আর সি বার। সো আমাদের 3টা ইনপুট যাবে। প্রথম ইনপুট আমাদের ছিল এ, তারপর ছিল আমাদের কি বি বার, তারপর আমাদের ছিল সি বার। এই 3টা আমরা কি দ্বারা জয়েন করব, এই 3টা কিন্তু ইনটু আকারে ছিল, তাই না? সো আমরা কি করব, এইভাবে নিব একটা এন্ড গেট। এন্ড গেট এখানে আউটপুট দেখাবো কি কি, এ বি বার আর সি বার। এখন এইভাবে করলে আপনারা অবশ্যই একটা কাজ কি করবেন, সেটা হচ্ছে এইভাবে সোজা সোজা দিবেন না। এটা আপনাদেরকে নিয়ে বোঝানোর জন্য আমি দেখালাম, কিন্তু এইভাবে যখন আপনারা করবেন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, যেখান থেকে আপনারা কানেক্ট করতেছেন সেখানে একটু গোলটা একটু সুন্দর করে দিবেন, যাতে বুঝতে পারে এই জায়গা থেকে কানেকশনটা আসছে। তারপর আপনারা করবেন কি, বাকি যেগুলো ওয়্যার আছে সেগুলো উপর দিয়ে নেবেন, সেগুলো উপর দিয়ে না। এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে হচ্ছে ওভারল্যাপ, মানে এটার উপর দিয়ে আসছে, এগুলোর সাথে কানেকশন নেই, কানেকশন আছে শুধু এটার সাথে। এরপর আপনারা কি করবেন, বিবার থেকে, তাহলে বিবারের এখানে একটু আপনারা গাঢ় করে নেবেন, করে নিয়ে এটার সাথে বাকি যে ওয়্যারগুলো আছে একটু উপর করে ওভারল্যাপ, মানে ইয়েটা করে চলে আসবেন, যেটার সাথে কানেকশন নাই, এটা দ্বারা ইজিলি বোঝা যায়। আমাদের কি ছিল, সিবার ছিল লাস্টে, এখানে একটু আমরা গোল করে দিলাম, লাস্টে এখানে কানেক্ট করে দিলাম। তাহলে এটা এখন আমাদের একটা পারফেক্টলি ভাবে এটা আমরা বুঝতে পারতেছি। এখন আমরা করবো কিন্তু লাইনগুলো একটু এক্সটেন্ড করি আর কি।
যেহেতু আমাদের আরো কয়েকটা গেট অ্যাড করতে হবে, যখন লাইনগুলো অ্যাড করে নিচ্ছি, এরপর আমরা এখান থেকে আবার কানেকশন টানবো। আমাদের পরের কানেকশনটা কি ছিল? পরের কানেকশনটা আমাদের ছিল হচ্ছে এসি। আমরা এ থেকে একটা টানবো, আবার এ থেকে সেম প্রসিজারে। আচ্ছা, আমরা এটা ওভারল্যাপ এরিয়াটা দেখাতে ভুলে গেছি। এ থেকে এটা একটা, আর একটা আছে কি সি, এ আর সি, সেখান থেকে আমাদের সি, সি এখানে আমরা গাঢ় করে দিলাম। এই তো, এটা কি ছিল? এটা কিন্তু আমাদের এন্ড গেটই ছিল, তাই না? যেহেতু ইনটু আকারে আছে এ সি। আমাদের লাস্টেরটা কি আছে? লাস্টেরটা আছে হচ্ছে বি প্লাস সি বার, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমাদের অর গেট ইউজ করতে হবে। সো আমরা বি থেকে একটা নিব, বি থেকে একটা নিয়ে আসলাম। আচ্ছা, আবার ওভারল্যাপটা দেখাতে ভুলে যাচ্ছে বারবার। বি, এরপর আমাদের কি ছিল? সি বার, এখানে আমরা গাঢ় করলাম, এইখানে নিয়ে আসলাম। এটা আমাদের কি যাবে? অর গেটতে যাবে। আমাদের এখানে কি হলো? বি প্লাস সি বার। এখন আমরা কি করব? এই তিনটা আমাদের কি আকার আছে? এখানে প্লাস দিয়ে যুক্ত আছে এই তিনটাই, তাই না? অর্থাৎ আমাদের আরেকটা অর গেট লাগতেছে এই তিনটা আউটপুটে। এখান থেকে একটা নিলাম, এটা একটা নিলাম, এখান থেকে নিলাম। আচ্ছা, এটা আরেকটু কাছে নেই, দেখতে একটু ভালো লাগবে। এখান থেকে আমরা কি করব? একটা অর গেট দ্বারা এই জিনিসটা ক্রিয়েট করে দেব। এটার যদি আমরা আউটপুটটা খেয়াল করি, আমাদের আউটপুটটা কি আসবে? যে তিনটা ছিল, যে তিনটা এক্সপ্রেশন ছিল আমাদের ছোট ছোট, ওগুলো আমাদের প্লাস হয়ে যাচ্ছে। এসি প্লাস, আমরা যদি এই পাশে আসি, বি প্লাস সি। এখন আপনারা চাইলে এখানে একটা ব্র্যাকেট দিতে পারেন, দিয়ে পুরোটা ওইভাবে দেখাই দিতে পারেন আপনাদের যেভাবে ছিল। এটা হচ্ছে আমাদের কি ডিজায়ার্ড আউটপুটটা মিলে গেছে, দেখতে পারতেছেন। এটাতে আমাদের ম্যাথ মোটামুটি কমপ্লিট। এখন এখানে একটা বিষয় আমি আপনাদের একটু বলে দিই আর কি। এখানে যে এক্সপ্রেশনটা ছিল আর কি, এক্সপ্রেশনটা কিন্তু অনেক ছোট ছিল, একটু মুছে দেই। এখানে যে এক্সপ্রেশনটা ছিল সেটা কিন্তু অনেক ছোট ছিল, এই জন্য আমরা অনেক ইজিলি এটা করতে পারতেছি আর কি, মানে সার্কিট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারতেছি। আপনাদের যদি একটা বিশাল এক্সপ্রেশন নেয়, তার মানে আপনারা বোঝার চেষ্টা করুন যে এখানে কিন্তু 2 মার্কস আছে, এটা কিন্তু অত কমপ্লেক্স হওয়ার কথা না। সো আপনারা করবেন কি, মিনিমাইজ করে নেবেন। আপনাদের যে বুলিয়ান অ্যালজেব্রা গুলো আছে, যে ডি মর্গানস ল, আরো কিছু ল আছে, সেগুলো ইউজ করে ওটা মিনিমাইজ করে নেবেন। তারপর দেখবেন যে সার্কিটে বসাতে অনেক সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের কি আসলো? আমাদের স্প্রিং 2025 আসলো। এখন আমরা এই সেমিস্টার কোশ্চেনগুলো সলভ করবো। এই সলভগুলো করি। সো আমরা এখানে স্পেস ক্রিয়েট করে নিই, দেখি যে আমাদের প্রথম কোশ্চেনটা কি দিছে। আচ্ছা, এখানে আমাদের প্রথম যে কোয়েশ্চেনটা দিছে সেটা কিন্তু জাস্ট এখানে কি দিছে আমাদের, যে পারফর্ম দ্য ফলোইং কনভার্সনস, শো স্টেপ বাই স্টেপ প্রসেস এন্ড প্রোভাইড দ্য ফাইনাল রেজাল্ট। আচ্ছা, এখানে খুবই সহজ জিনিস দিছে আমাদের, যে জাস্ট কনভার্সন করতে দিছে, আর বেশি কিছু না। তো এটা আমরা করা শুরু করি। যে 3-এর 1 নাম্বার কি আছে, এখানে কি দিছে, যে একটা ডেসিমাল নাম্বারকে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। নাম্বারটা কি দেওয়া আছে? 85 পয়েন্ট, একটু ভালো করে লিখি, 85.375। আচ্ছা, এই নাম্বারে কিন্তু দুটো পার্ট আছে, একটা হচ্ছে ডেসিমালের বাম পাশে, আর একটা হচ্ছে ডেসিমালের ডান পাশে। সো আমাদের ডেসিমালের বাম পাশে আর ডান পাশের কনভার্সন করাটার রুলটা একটু আলাদা। সো আমরা দুটাকে আলাদা আলাদা করে কনভার্ট করবো। সো প্রথমে আমরা কনভার্ট করবো কি, ডেসিমালের বাম পাশে। সো আমরা যদি 85 কে আমরা যদি কনভার্ট করতে চাই বাইনারিতে, আমাদের নর্মাল ওয়েটা কি ছিল? আমরা যখন ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতাম, নর্মাল এভাবে ইয়াগুলোকে, ইন্টিজার পার্টগুলোকে, সেগুলো কি ছিল? আমাদের বেস দ্বারা ভাগ করে করে। সো আমাদের এই বাইনারির বেস কত? 2, 2 দ্বারা আমরা ভাগ করব। 2 দ্বারা ভাগ করে করে আমরা এখানে প্রসিজারগুলো দেখাবো। 2 দ্বারা ভাগ করলে আমাদের প্রথমে কত আসতেছে? 4 দুগুণ 8, 2 দুগুণ 4, বাঁচতেছে কত? 1। এরপর আমরা আবার নিলাম, 2 দিয়ে দিলাম, 2 দুগুণ 4, 2 একে 2, বাঁচলো আমাদের 0। এবার আমরা ভাগশেষগুলো লিখতেছি, তাই না? এখন আমরা করলাম কি, 2 দিলাম, 2 একে 2, বাঁচলো কত? 1। সো এখানে 0 যাবে, ভাগশেষ আসবে 1। আবার আমরা 2 দিয়ে করতেছি, 5, 0। আবার আমরা 2 দিয়ে করতেছি, 2 দুগুণ 4, 1। আবার আমরা 2 দিয়ে করতেছি, এখানে কত আসতেছে? 1, এখানে আসতেছে 0। আমাদের এখানে যে 1 আর 0 অবশিষ্ট আছে, এটাও কিন্তু আমাদের করতে হবে অবশ্যই। সো আমাদের 2 দিয়ে করলে এখানে কত আসতেছে? এখানে আমাদের আসতেছে হচ্ছে 0 আর 1। কারণ এটা যদি আমরা না নিতাম, তাহলে কিন্তু আমরা এখানে এমএসবিটা পাইতাম না, তাই না? সো আমাদের এটা খুব ইম্পর্টেন্ট। এক্সামে আপনারা অবশ্যই এমএসবি এলএসবিটা দেখাবে। এমএসবি, এটা হচ্ছে এলএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লেস সিগনিফিকেন্ট বিট। সো আমাদের এখানে কত আসতেছে? 85 এর জন্য, 85 এর জন্য আমাদের আসতেছে হচ্ছে 85 ডেসিমাল ইকুয়ালস টু কত? 1 0 1 0 1 0 1, তাই না? 1 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আচ্ছা, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব? আমাদের, আচ্ছা, আমরা একটু স্পেস ক্রিয়েট করি এখানে।
এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে ডেসিমালের যে রাইট সাইডের পার্টটা ছিল ওইটা কনভার্সন করব। এখানে কি ছিল আমাদের 0.375। আচ্ছা, এটা করার জন্য আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের কি এই পাশে এটা কনভার্সন করার যে রুলটা সেটা কিন্তু ঠিক আমাদের যে ডেসিমালের বাম পাশের যেগুলো আছে ইন্টিজার পার্টটা ছিল ওটার ঠিক অপোজিট। ওই ক্ষেত্রে আমরা কি করতাম, আমরা বেসটা দ্বারা ভাগ করতাম। এক্ষেত্রে আমরা কি করবো, বেসটা দ্বারা গুণ করব। ঠিক আছে, তো আমরা এখানে বেস দ্বারা গুণ করি, 2 দিয়ে আমাদের গুণ করলে কত আসতেছে, এখানে আমরা যদি 2 গুণ করি আমাদের আসবে হচ্ছে 0.75। এখন আমরা এই পাশে কি রাখবো, এই পাশে আমাদের ক্যারিগুলো রাখবো। এখানে কি আছে, আমাদের ক্যারি 0, তো 0 গুলো রাখলাম। তারপর আমরা আবার কি করব, এবার আমরা করবো যে রেজাল্টটা পাইছি যে 0.75, সেই 0.75টা এখানে নিব, 75 মাল্টিপ্লাইড বাই আবারও 2। তখন এক্ষেত্রে আমাদের কত আসবে, এক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে 1.5। এখানে আমাদের ক্যারি কত, 1। এখন একটা কথা বললাম যে এই পাশে যে আমরা 0.75 নিয়েছিলাম সেটা এখানে নিয়ে আসছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা 1.5 নিয়ে আসতে পারবো না। আমরা কি আনবো, আমরা ক্যারিটা বাদ দিব, এই ক্যারিটা বাদ দিব, শুধু আমাদের ডেসিমাল পয়েন্টের যে রাইট সাইডে যেগুলো আছে সেগুলোকে নিয়ে আসবো। সো 0.5 মাল্টিপ্লাইড বাই 2, সেক্ষেত্রে আমাদের এখানে কত আসতেছে 1.0। এখানে আমাদের ক্যারি কত, 1। এবার আমরা কি নিয়ে আসবো, 0, 0 পয়েন্ট কত, 0, এখানে 2, কত আসতেছে 0। এখন একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ক্ষেত্রে আমাদের, আমরা যখন এই ক্ষেত্রে এমএসবি আর এলএসবি বের করতেছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঠিক উল্টাটা হচ্ছে, তাই না? এখানে আসতেছে হচ্ছে এমএসবি, এখানে আসতেছে এলএসবি। অর্থাৎ আমাদের দশমিকের পরের ইয়াগুলো কি হচ্ছে, এখানে আমরা কি ধরতে পারি, ক্যারি ছিল 0, সেখানে যদি আমরা ধরি যে 0.375, এটা ছিল ডেসিমালে, এটাকে যদি আমরা বাইনারি কনভার্ট করি তাহলে আমাদের কি আসতেছে, আমাদের আসতেছে হচ্ছে এরকম 0.111, তাই না? এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা আর একটা 0 পাইছিলাম। আমরা এখন জানি যে দশমিকের রাইট সাইডে, দশমিকের পরে রাইট সাইডে আমাদের যে 0 গুলো থাকে সেগুলো কিন্তু আমাদের কোনো ভ্যালু ক্যারি করে না। সো ওগুলো আমরা এইভাবে রাখলাম না, আমরা এইটুকু রাখলাম, রেখে 2 দিয়ে দিলাম। সো এটা আমাদের কনভার্সন মোটামুটি হয়ে গেছে। তো এখন আমরা কি করব, এই দুটা আমরা জোড়া করে দেব, আর মানে যোগ করে দিব আর কি, অ্যাডিশন করবেন বা যেটাই করবেন পাশাপাশি লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ একটা একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে আমাদের ডেসিমাল। সো এই মানে ডেসিমাল মানে ডেসিমাল পয়েন্টের রাইট সাইডে ছিল আর কি, এটাই। এখন আমরা কি করব, আমরা এটা পুরাটা যেটা ছিল আমাদের যে কত 85, একটু ভালো করে লিখে আর কি, ছিল 85.375। এটাকে যদি আমরা ডেসিমাল থেকে বাইনারিতে করি তাহলে আমাদের কত আসছে 1010101 পয়েন্ট। এখানে আমরা কি পাইছি 011। এই পুরোটা লেখা আমরা 2 তে দিয়ে দিলাম, আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। এখন আমরা করব কি, পরের ম্যাথটা দেখবো যে পরের ম্যাথটাতে আমাদের কি বলছে। একটা কনভার্সন আমাদের হয়ে গেছে, আর একটা কনভার্সন কি বলছে, 1324 বেস থেকে 6 বেসে কনভার্ট করার জন্য। আচ্ছা, এটা দেখে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু খুবই সহজ। আমরা কি করব, আমরা যদি একটু কনফিউজড হই এইভাবে ডিজিটে মানে বেসিক কনভার্সনের ক্ষেত্রে, সেক্ষেত্রে খুবই সহজ একটা ওয়ে হচ্ছে কি, আমরা অলওয়েজ ডেসিমালে ফিরে যাব। আমরা ডেসিমালে ফিরে যাই, ডেসিমাল থেকে আবার কনভার্ট করব। সো আমাদের প্রথমে কি আছে 1324 বেসের, আমরা এখানে স্পেস ক্রিয়েট করে নিই আরো, যেহেতু আমাদের আরো একটা ম্যাথ করতে হবে। এখানে আসি, আমরা শুরু করি। আচ্ছা, এখানে আমাদের কি ছিল, আমাদের হচ্ছে 132, তাই না? 132, এটা ছিল 4 বেসের। সো 4 বেসের নাম্বার থেকে আমরা ডেসিমালে যখন ফেরত যাবো, আমরা কি করছি, আমরা এটা আগেও করছি। সো আমি খুব বেশি এখানে ইয়ার সময় নিব না, 0 1 2 এর ফার্স্টে কাউন্ট করব। আমরা 1 থেকে শুরু করব, 4 এর পর কত যাবে, 2 কাউন্ট করছিলাম, তাই না? সো ম্যাক্সিমাম 2। তারপর এখানে কত আসছে 3 মাল্টিপ্লাইড বাই 4 টু দ্য পাওয়ার 1। তখন আমরা কত করতেছি, 2 আছে, 2 মাল্টিপ্লাইড বাই আমাদের কত, 4 টু দ্য পাওয়ার 0। এক্ষেত্রে আমরা যখন যোগ করব তখন আমাদের কত আসতেছে 30। আমরা অবশ্যই এখানে কি দিব, 10 দিব, এখানে আমরা একটা 10 দিয়ে দিব। তাহলে আমাদের এই যে ভ্যালুটা আসলে আছে, এটা একটু 0 হবে, এটা 6 এর মতো মনে হচ্ছে 0। এটা আমরা করলাম কি, 10 বেসে কনভার্ট করে নিলাম। এরপরে আমরা কি করব, এই 10 বেস থেকে আমাদের কি করতে হবে, আমাদের 6 বেসে কনভার্ট করতে হবে। সেটা কিন্তু খুবই সহজ, আমরা কিন্তু 10 বেস থেকে যেকোনো বেসে কনভার্ট করা আমরা অলরেডি জানি। আমরা করব কি, এখানে 30টা নিব, আমরা এখানে কি করব, আমরা যে বেসে কনভার্ট করতেছি 6 এ আমাদের কনভার্ট করতে বলছে না কোশ্চেনে, তো কোশ্চেনে গেলে ফেরত দিলে আমরা দেখতে পাবো যেখানে 6 বেসে কনভার্ট করতে বলছে। অর্থাৎ আমরা এটাকে 6 দ্বারা ভাগ করা শুরু করব। তো 6 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে কত আসতেছে 50। তারপর আমাদের কত আসতেছে এখানে 6, যদি আবার নেই 0 5। সো আমাদের এমএসবি এলএসবি কিন্তু আমরা জানি, এমএসবি এলএসবি আমাদের তাহলে নাম্বারটা কত হচ্ছে যে 30 10, আচ্ছা 10 ইকুয়ালস টু 5 0, বারবার একটা 6 এর মতো হয়ে যাচ্ছে যে 5 0, এটা হবে 6। অর্থাৎ আমাদের যে ফাইনাল রেজাল্ট সেটা আমরা কিভাবে লিখবো, অর্থাৎ 1 3 2 4 ইকুয়ালস টু কত
6 বেসে হয়ে গেছে আমাদের এটা কনভার্সন ডান, আমাদের এই ম্যাথটাও ডান। এটার জন্য কিন্তু 4 মার্কস, এটার জন্য কিন্তু হিউজ মার্ক আসলে, এটা কিন্তু আপনারা অনেক সময় বাঁচাতে পারবেন এটা করার সাথে সাথে। আচ্ছা, এরপর আমাদের কি আছে এখানে, এখানে আমাদের আছে যে পারফর্ম দ্য ফলোইং বাইনারি অপারেশনস এন্ড শো অল স্টেপস। আচ্ছা, এখানে আমরা ক্রিয়েট করে নিই আমাদের স্পেসটা। এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদেরকে 3 মার্কসের জন্য দিছে। একটা কোশ্চেন করছে কি বাইনারি সাবট্রাকশন দিছে একটা, আর একটা দিছে বাইনারি ডিভিশন। এখন এই দুইটা মিলে কিন্তু আমাদের 3 মার্কস আছে। এখন আমরা তার মানে কি আমরা এখানে সাবট্রাকশন কিন্তু দুইটা ওয়েতে করতে পারি, একটা হচ্ছে নর্মাল ওয়েতে আর একটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ওয়েতে। কারণ কমপ্লিমেন্টারি ওয়েতে করতে গেলে কিন্তু আমাদের একটু সময় বেশি লাগবে। আপনারা এখানে যেটা ইচ্ছে সেটাই ইউজ করতে পারেন, যেহেতু এখানে কোনো মেথড বলে দেওয়া নাই, ঠিক আছে। সো এটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না, কিন্তু যদি আপনারা সময় বাঁচাতে চান, যেহেতু মার্কস এখানে কম, আমি সাজেস্ট করবো আপনারা নর্মাল ওয়েতে করবেন। কিন্তু নর্মাল ওয়েতে করার একটা ড্রব্যাক কি, নর্মাল ওয়েতে যদি আমরা এটা তুলি, এখানে আমাদের কত আছে যে 1 1 2 3 4 5 1 0, তারপর আমাদের কত আছে 1 1 1 0 1 0 1 0। এখন আপনারা এখানে যখন নর্মালি আপনারা ইয়ে করবেন, আপনারা ভাবতে পারেন যাচ্ছে আমি তো ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট এখানে বিয়োগফলটা লিখে দিতে পারি। হ্যাঁ আপনারা পারেন, যে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টিচাররা বুঝতেছে না যে আপনি আসলে এটা ক্যালকুলেটর দিয়ে করছেন নাকি নিজে নিজে করছেন। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো যে আপনারা পাশে একটি রাফ দেখাবেন, ঠিক আছে। সো এখানে আমরা শুরু করি, এখানে কি ছিল 1 1 2 3 4 5 1 0, তারপর এবার ছিল কি 1 2 3 তিনটা 1, তারপর ছিল 0 1 0 1 0। এক্ষেত্রে আপনারা অবশ্যই ডান পাশে অথবা আপনাদের মেইন ম্যাথ যেটা করতেছেন সেখানে একটা রাফ দেখাবেন, তাহলে আপনাদের টিচাররা বুঝতে পারবে যে আপনারা ম্যাথটা নিজেরা করছেন। এখন আমরা যখন রাফ দেখাবো, রাফটা কিভাবে দেখাবো যাতে আমাদের টিচাররা বুঝতে পারে, আমরা যে প্রসেসগুলো করছি সেই প্রসেসগুলো এখানে দেখাবো। আমরা যখন বাইনারিতে আমরা যখন বিয়োগ করতেছি, সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। এখানে যখন 0 আছে, 0 থেকে আমরা 1 বাদ দিতে পারি না, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের বড় করতে হবে। আমি আগেও বলছি আমরা যখন বড় করি তখন আমাদের যে বেসটা থাকে সেই বেসটা আমরা বড় করি। অর্থাৎ এখান থেকে আমরা কত বড় করব, আমরা যে পাশের ডিজিট থেকে আমরা যে বড় করব, তাই না। তো পাশের ডিজিট থেকে আমরা যদি বড় করি, কত বড় করতেছি, আমরা বড় করতেছি হচ্ছে 2, যেহেতু আমাদের বাইনারি ক্ষেত্রে বেস হচ্ছে 2। আমরা এখানে কি করব, উপরে 2 লিখবো। আর এখানে কি করব, আমি আগে বলছিলাম যখন আমরা যে ভাগটা করতেছিলাম, সেক্ষেত্রে আমরা যখন বড় করব, বড় আমরা অলওয়েজ করব হচ্ছে আমাদের যে বেসটা থাকবে, বেস। আচ্ছা একটু ভালো করে লিখে দেই, বড় ইকুয়ালস টু বেস। কিন্তু আমরা যখন ক্যারি নিচ্ছি, সে ক্যারিটা অলওয়েজ হবে কত, 1। তাই জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে যেহেতু ক্যারি করছি, মানে কোনটা থেকে আমরা বড় করছি 1 থেকে, সেই 1টার থেকে আমরা কি করব, 1 বাদ দিব, তখন এই 1 এর ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটা যেহেতু বাইনারি, এখানে 1 এর বেশি হয় না, সেক্ষেত্রে আমরা যখনই আমরা যেটা থেকে বড় করতেছি সেটার ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। এখন আমরা এটা করি, এখানে 2 থেকে 1 গেলে কত থাকতেছে, আমাদের 1 থাকতেছে। এখন আমরা এটা কি করতেছি, এখানে কিন্তু আমাদের এটার ভ্যালু হয়ে গেছে 0, এটার ভ্যালু কিন্তু আছে 1। এখন আমরা কিভাবে করব, আমরা আবার বড় করব, কিন্তু আমরা যখন লেফট সাইড থেকে বড় করতে যাচ্ছি, এখানে আমরা দেখতেছি কি এটার ভ্যালু অলরেডি 0। এখান থেকে আমরা বড় করতে পারবো না, কারণ এখান থেকে যদি আমরা বড় করি, এটার যে একটা ক্যারি আসবে সেটার থেকে এটা বাদ যে নেগেটিভে চলে যাবে, সেটা তো আমরা করতে পারি না এখানে। সেজন্য আমরা করব কি, আরো লেফট সাইডে যেতে থাকবো, যত লেফট সাইডে আমরা যেতে পারি। এখানে দেখতেছি এটাও 0, এটা দেখতেছি এটাও 0, এটা দেখতেছি এইটাও 0, এটা দেখতেছি এইটাও 0। ফাইনালি আমরা একটা কি পাইছি, একটা 1 পাইছি। অর্থাৎ এখান থেকে আমরা বড় করতে পারবো। সেখান থেকে আমরা বড় করি, বড় করলে এখানে আমরা কত পাচ্ছি, 2, আর এটার ক্যারির জন্য কেটে যায়, কত হয়ে যাচ্ছে, 0। 1 থেকে 1 বাদ যাচ্ছে, হয়ে যাচ্ছে 0। এখন আমরা করব কি, আমরা যখন বড় করতেছি অলওয়েজ পাশ থেকে আমরা বড় করতেছি, তো আমাদের এটা তো আমাদের দরকার নেই, আমাদের দরকার আছে এটা সে এই জায়গায় যে, তাই না। আমাদের এখানে এখন নিয়ে যেতে হবে, কি করে, আমরা একটা থেকে একটা বড় করতে করতে নিয়ে যাব। এখন আমরা যখন এটা থেকে বড় করতেছি, এটা থেকে আমরা বড় করলে কত করব, 2 করব, তখন এটা কি হবে, এটার যে 1 ক্যারি ছিল ওটা কেটে যাওয়া হবে 1। আবার আমাদের কেসে এই পাশে যেতে হবে, তাই না। আবার এই 0টা কি করবে, এখান থেকে বড় করবে, এখান থেকে বড় করবে 2, এখানে যে ক্যারিটা ছিল ক্যারি 1, এটা থেকে মাইনাস হয়ে যাবে 1। আবার এই 2 থেকে আমাদের কি করবে, এখানে আসবে আমাদের বড় করবে, বড় করার পর এটা ক্যারি কত হয়ে যাবে, ক্যারি মাইনাস হয়ে যাওয়ার জন্য হয়ে যাবে 2 - 1 1। এখন আবার আমাদের এখানে সেম অপারেশন, এখান থেকে 2 বড় করলো, আর 2 এর ভ্যালু থেকে কি হবে, 1 বাদ যাবে, চলে আসছে আমাদের এখন কিন্তু এখানে চলে আসছে, আমাদের এদের প্রায় চলে আসছে। এখন আমরা কি করব, এটা কাটবো, এটা কাটার পরে আমাদের এখানে হয়ে যাবে 2 আসবে, এখানে হয়ে যাবে 1। এখানে আমরা আবার করতেছি কি, 2 থেকে আমরা 1 বাদ দিচ্ছি, আসতেছে আমাদের 1। আবার করতেছি কি, 1 থেকে 1 বাদ দিচ্ছি, হয়ে যাচ্ছে আমাদের 0। 1 থেকে 0 বাদ দিচ্ছি, হয়ে যাচ্ছে আমাদের 1। 1 থেকে 1 বাদ দিচ্ছি, আমাদের হয়ে যাচ্ছে 0। আবার আমরা 1 থেকে 0 বাদ দিচ্ছি, হয়ে যাচ্ছে 1। এখান থেকে 1 থেকে আমরা 1 বাদ দিচ্ছি, হয়ে যাচ্ছে 0। 0 থেকে 0 বাদ দিচ্ছি, হয়ে যাচ্ছে 0। এখন এখানে দেখেন আমাদের যে
বিয়োগফলের রেজাল্ট সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা করব কি, ডান পাশে যদি আমরা রাফটা দেখাই তখন আমরা সুন্দর করে এই রেজাল্টটা এই পাশে নিয়ে এসে বসাই দেব। 0 0 1 0 1 0 1 1, এইটাই হচ্ছে আমাদের বিয়োগফলের রেজাল্ট। আচ্ছা, এখন আমরা নেক্সট কোশ্চেনে আসি, যেখানে বলছে যে আমাদেরকে দুইটা বাইনারি নাম্বারের ডিভিশন অপারেশন করতে হবে বাই লং ডিভিশন প্রসেস। এখানে লং ডিভিশন বলে দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের লং ডিভিশন প্রসেসই ইউজ করতে হবে। এখন এখানে আমাদের বলছে যে এই বড় নাম্বারটাকে এই নাম্বার দ্বারা আমাদেরকে ভাগ করতে হবে। সো আমরা এখন এটাতে চলে যাই, নিচে আসি আমরা। 2 নাম্বার আমাদের কোন কোন নাম্বার বলছে, 101 দ্বারা ভাগ করতে হবে। 101 দ্বারা ভাগ করতে হবে আমাদের, একটু বাঁকা হয়ে গেল। আচ্ছা, এটা দ্বারা আমরা ভাগ করব হচ্ছে 110, সেখানে লিখি আমরা 110, ছোট্ট নিচে লিখি 110 আচ্ছা, এখন আমরা এটা তাহলে শুরু করি আর কি। আমরা অলরেডি একটা এনি বেসের মানে 4 বেসের ডিভিশন দেখছি, এটা ওটার মতো সিমিলারই হবে আর কি, কিন্তু ওটার ক্ষেত্রে আমরা যে টেবিলটা ক্রিয়েট করছিলাম এটার জন্য আমাদের ওই টেবিলটা ক্রিয়েট করার দরকার নাই। এর কারণ কি, এক্ষেত্রে আমাদের শুধু যেহেতু বাইনারির ক্ষেত্রে আমাদের শুধু দুইটা ডিজিট থাকে, 0 আর 1, আর 0 দ্বারা মাল্টিপ্লিকেশনেরটাও আমরা জানি, 1 এর দ্বারা মাল্টিপ্লিকেশনেরটাও আমরা অলরেডি জানি, সেক্ষেত্রে আমাদের দরকার হচ্ছে না। আর এই ক্ষেত্রে আমরা করবো কি, ডিরেক্ট আমাদের যে 3টা ডিজিট আছে আমরা 3টা ডিজিট থেকে শুরু করবো আর কি। সেক্ষেত্রে এই 3টা ডিজিটের সাথে যদি আমরা এখানে প্রথম 3টা ডিজিটের তুলনা করি, সেক্ষেত্রে দেখতে পারতেছি যে অবশ্যই এই ভ্যালুটা বড়, কারণ এটার যে 1টা আছে এইটা লেফট সাইডে আছে, তার মানে এটার ভ্যালু বেশি। ঠিক আছে, সো আমরা এখন করবো কি, 1 দ্বারা গুণ করবো, যেহেতু গুণ করার কিছু নাই, আমরা এখানে 1 নিচ্ছি। 1 নেওয়ার ফলে আমরা এখানে কি নিব, 101। এখন আমরা এটার থেকে সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট কিভাবে করব, গতবার যেভাবে করছি সেভাবেই করব, কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের বাইনারি, অর্থাৎ এখানে বেস 2। সো এখানে আমরা যখন দেখতেছি যে 0 থেকে 1 বাদ দিতে হবে, আমরা অবশ্যই বড় করব আগের মতো করেই। কিন্তু এখানে কিভাবে বড় করব, এখানে আমরা বড় করব যে এখানে আমরা 2 করে বড় করব। আর অবশ্যই এখানে আমি আরেকবার লিখে দিচ্ছি যে আমরা যখন বড় করব তখন বড় করব আমরা 2, কিন্তু আমাদের যে ক্যারিটা হবে সেটা হচ্ছে 1, অর্থাৎ এই ক্যারিটা আমরা বাদ দিব আমরা যে ডিজিটটা থেকে বড় করছি সেইটা থেকে। সো এখানে যখন আমরা করতেছি, আমরা এই বাম পাশে এই লেফট সাইড থেকে আমরা বড় করব, লেফট সাইডের যে 1 আছে 1 থেকে আমরা বড় করতেছি। সো এখানে আমরা বড় করতেছি হচ্ছে 2, আর এই 1 থেকে তখন আমাদের কত, 1 মাইনাস হবে, মাইনাস হয়ে এটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। সো এখন আমরা যখন এটার বিয়োগ করব তখন 2 থেকে আমাদের 1 যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 1, 0 থেকে যখন 1 যাবে এটা হয়ে যাবে 0, 1 থেকে 1 গেলে এটা হয়ে যাবে 0। এখন আমরা কি করব, এটার পাশে যে 1 আছে এটা নামাই নিয়ে আসবো, কিন্তু এখন এটা কত, 2টা ডিজিট, এটা 3টা ডিজিট, অর্থাৎ এটা বড়। সো এখানে আমাদের 1 দ্বারা গুণ যাবে না, আমাদের 0 নিতে হবে। 0 আসার পরে এখানে কত আসবে, সেম 1 1 আসবে। এরপর আমরা কি করব, 1টা নিছি, এর পাশে যেটা আছে 0টা এটা নামাই নিয়ে আসবো। নামাই নিয়ে আসার ফলে আমরা দেখতেছি কি আগের বার আমাদের যেটা হয়েছিল যে 110 সেটা আসতেছে। আমরা আবার আগের মতো সেই অপারেশনটা ফলো করব, 101 আবার আমরা সাবট্রাক্ট করব সেম ওয়েতে সাবট্রাক্ট করলে আমাদের সেম রেজাল্ট আসবে 1। অর্থাৎ এবার আমরা যে নিয়েছিলাম যে 0, এবার আমরা করবো কি, তার পাশে যে ডিজিটটা আছে সেটা নিব। আবার আসতেছে কি আমাদের 1, এবারও কি যাচ্ছে না, এবার আমরা কি নিব, 0। অর্থাৎ এভাবে 0 নেওয়ার পরে আমরা আবার এখানে 1 1 নিয়ে আসবো। গতবার আমরা কি নামাইছিলাম 1, এবার আমরা কি নামাবো, 0। তো সেই 0টা এখানে আমরা নামাইলাম। নামানোর পরে আগের বারের মতো এবার কি, সে 110, আবার আমরা নিব 1, এখানে কি আসবে, 101। এখন আমরা একটু নিচে আসি, নিচে আসলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের সে আগের বারের মধ্যে আবার আসতেছে 1, এবং আমাদের সবার উপরে কি ছিল, একমাত্র যে ডিজিটটা বাকি আছে সেটা হচ্ছে 1। আবার এখানে নিলাম, এখানে অবশ্যই আগের বার যেভাবে বলছিলাম এবারও মনে রাখতে হবে যে 11 আছে, 11 101 এর তুলনায় মানে 11 101 এর তুলনায় ছোট, কিন্তু সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে ভাগটা শেষ করতে পারবো না, আমাদেরকে অবশ্যই আর একবার এখানে 0 নিতে হবে। 0 নেওয়ার পরে এইখানে 0 নিয়ে সেটা সাবট্রাক্ট করতে হবে, তারপর আমরা যে রিমাইন্ডারটা পাবো সেটা হচ্ছে আমাদের রিমাইন্ডার হিসেবে গণ্য হবে, এবং এই জিনিসটা আমাদের কোশ্চেন্ট হিসেবে গণ্য হবে। আমাদের কোশ্চেনে কি বলছে দেখি, হ্যাঁ, যে আমাদের কোশ্চেন্ট এবং রিমাইন্ডার বের করতে হবে। সো আমরা এখানে কোশ্চেনটা লিখে দিই, সরি, কোশ্চেন্ট আমাদের হচ্ছে এখানে কত পেলাম আমরা, 10 আমাদের, সরি একটু হয়েছে, আমাদের রিমাইন্ডার কত, আমাদের রিমাইন্ডার হচ্ছে এখানে 11 বা 11, মানে 11 তো না, এখানে 11 আর কি। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই কমপ্লিমেন্টারি মেথড টু সাবট্রাক্ট 0 1 1 1 0 0 ফ্রম
01011101। আচ্ছা, এখানে দুইটা বাইনারি নাম্বারের সাবট্রাকশন করতে বলছে, কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে যে কমপ্লিমেন্টারি মেথড ইউজ করতে হবে এবং শো দ্য স্টেপস ইনভলভড ইন দ্য প্রসেস অ্যান্ড এক্সপ্লেইন হাউ ইউ হ্যান্ডেল দ্য নেগেটিভ রেজাল্ট। আচ্ছা, এখন আমাদের এখানে কি করতে হবে, আমাদের কত থেকে কত সাবট্রাক্ট করতে বলছে, তো সাবট্রাক্ট এইটা সাবট্রাক্ট করতে বলছে এইটা থেকে। সো আমরা আগে কি লিখবো, 0 1 0 1 1, আচ্ছা 0 1 0 1 1 0 1, এটা থেকে আমাদের কত সাবট্রাকশন যাবে, আমাদের যাবে হচ্ছে 0 1 1 1। আচ্ছা, এখানে আমাদের একটা কাজ করি, আমরা একটা লেফট সাইড থেকে লেখা শুরু করি, এটা থেকে যেহেতু বাদ যাচ্ছে 0 0 1 1 1 তারপরে 0। এখন আচ্ছা, আমাদের যেহেতু সাবট্রাক্ট করতেছি সেক্ষেত্রে আমরা আরেকটা সামনে 0 দিয়ে দিতে পারি, এটা মেলানোর জন্য আর কি। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমাদের দেখতে হবে যে আমরা কোনটা থেকে কোনটা বাদ দিচ্ছি। এখানে ডিরেক্ট আমাদের বলে দিছে তো সাবট্রাক্ট এইটা থেকে এইটা। সো আমরা এটার জন্য উপরে লিখছি, এটা নিচে লিখছি, সেটার সামনে মাইনাস। আমাদেরকে মনে রাখতে হবে যেটার আগে মাইনাস থাকবে আমরা সেটা নিয়ে কাজ করব। আমরা সেটার কি করব, আমরা সেই নাম্বারটার আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। প্রথমে আমরা কি করব, যখন কমপ্লিমেন্টারি মেথড দ্বারা আমরা যখন সাবট্রাক্ট করব তখন আমরা অলওয়েজ চেষ্টা করব টুস কমপ্লিমেন্টারি মেথডটা ইউজ করার জন্য, কেননা ওয়ান্স কমপ্লিমেন্টারির জন্য পরবর্তীতে আবার এক যোগ করতে হয়, যেটার জন্য অনেক ক্ষেত্রে প্রবলেম হইতে পারে। সো আমরা আগেই টুস কমপ্লিমেন্টটা বের করে নিয়ে ওইটা দ্বারা ক্যালকুলেশন করব। সো আমরা টুস কমপ্লিমেন্ট বের করার জন্য আমাদের প্রথমে করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে। সো এখানে আমরা ওয়ান্স কমপ্লিমেন্টটা বের করি, ওয়ান্স কমপ্লিমেন্ট অফ, এখানে নেগেটিভ চিহ্নটা দিতে হবে না, আপনারা ডাইরেক্ট লিখবেন 0 0 1 1 1 0 0। এটা ইকুয়ালস টু কি হবে, এটা যদি আপনারা নিচে নিচে করেন আপনাদের বুঝতে অসুবিধা হবে, 1 1 তিনটা 0 দুইটা 1। এখন আপনাদের যদি টুস কমপ্লিমেন্ট বের করতে হয় তখন আপনারা কি করবেন, তখন আপনারা এটার সাথে 1 যোগ করবেন। সো এখানে লিখবেন অতএব টুস কমপ্লিমেন্ট, আচ্ছা এটা একটু এই পাশে চলে আসছে। সো আমি এটা একটু সুইচ করে নিই, মানে একটু চাপাই নিই আর কি। আচ্ছা, এখান থেকে আমরা এখন শুরু করি, এখানে আমরা ইকুয়াল সাইন দেই, এটার সাথে যদি আমরা এক যোগ করি, আমরা এখন যোগ করতেছি, সেক্ষেত্রে আমাদের 1 1 যোগ করলে কত আসতেছে 1 0। সেই জিরোটা আমরা নিব, আমাদের ক্যারি থাকতেছে 1। সেই 1 আর 1 যোগ করলে আমাদের কত হচ্ছে 1 0। আবার সেই জিরোটা আসতেছে, ক্যারি এখানে থাকতেছে 1, 0 1 যোগ করলে হচ্ছে আমাদের 1, তারপর আমাদের আর ক্যারি থাকতেছে না, অর্থাৎ এগুলা আমাদের সেম থাকতেছে। এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। আচ্ছা, ইকুয়ালটা একটু নিচে পড়ে গেছে, এটা আমাদের এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে। এখন আমরা করব কি, এই টুস কমপ্লিমেন্টের সাথে আমরা আমাদের আগে যেটা ছিল, এখন আপনারা এটা লিখতে পারেন এইভাবে যে নাও এই 1 1 0 0 1 0 0, এই জিনিসের সাথে আমরা যোগ করব কি, এটার সাথে আমরা যোগ করব এইটা, যেটা আমাদের প্রথমে বলছিল, যেটা থেকে আমরা বাদ দিচ্ছি। সো ওইটা এখন আমরা করব কি, ওইটা এটার নিচে অ্যাড করব, ওটার ভ্যালুটা আমরা রেখে নিই আর কি, 0 1 0 1 1 0 1। এখন আমরা করব কি, এটা অ্যাডিশন করতেছি, সেই আগের মতো অ্যাডিশন করব। 0 আর 1 করলে হয় আমাদের 1, 0 0 করলে হয় 0, 1 1 করলে আমাদের কি হচ্ছে 1 0 আসতেছে, ক্যারি আসতেছে 1। আবার এখানে a1 আর a1 মিলে কত হচ্ছে 1 0। সো সেই জিরোটা এখানে, ক্যারির এখানে 1, সেই ক্যারির 1 এখানে আসলো, আর 1 1 যোগ করলে আমাদের কি আসতেছে 1 1 যোগ করলে আমাদের আসতেছে 1 0, সেই জিরোটা এখানে, এই ক্যারিটা এখানে চলে আসবে, আর 1 1 যোগ করলে আবার 1 0। এখন আমরা কি দেখতেছি, এখন আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যেহেতু টুস কমপ্লিমেন্ট মেথড ইউজ করতেছি, আমাদেরকে দেখতে হবে যে ফাইনাল ক্যারি কোনটা। আমাদের ফাইনাল ক্যারি ছিল এইটা, তাই না, এই 1টা ছিল আমাদের ফাইনাল ক্যারি। এখন যদি আমাদের ফাইনাল ক্যারিটা 1 হয়, ঠিক আছে, ইফ ফাইনাল ক্যারি ইকুয়ালস টু 1, সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। প্রথম জিনিসটা কি, যে আমাদের রেজাল্ট একটু বড় দেয়, রেজাল্ট ইজ পজিটিভ, ঠিক আছে। আর সেকেন্ডটা হচ্ছে রেজাল্ট ইজ ইন কারেক্ট ফর্ম, ঠিক আছে, ইজ ইন দ্য কারেক্ট ফর্ম। এখন একটা যে বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, যে আমাদের যদি রেজাল্টটা পজিটিভ হয় এই ক্যারির দ্বারা আর রেজাল্টের কারেক্ট ফর্মে থাকে, কিন্তু আমাদের অরিজিনাল যে রেজাল্টটা, যে বেস রেজাল্ট আমাদের হবে, সেটার জন্য আমাদেরকে এই জিনিসটা বাদ দিতে হবে, আমাদের যে ফাইনাল ক্যারিটা সেটা বাদ দিতে হবে। এটা বাদ দিলে আমরা যে রেজাল্টটা পাবো, অর্থাৎ রেজাল্ট ইকুয়ালস টু কত হবে আমাদের 1। আপনার চাইলে এখানে 0 0 দিতে পারেন নাকি, 0 0 1 1 2 3 1।
এটা হচ্ছে আপনাদের অ্যান্সার। কিন্তু আপনাদের এখানে আরেকটা জিনিস বলছে যে অ্যান্ড এক্সপ্লেন হাউ ইউ হ্যান্ডেল দ্য নেগেটিভ রেজাল্ট। যদি নেগেটিভ রেজাল্ট আসতো, এখানে এখানে যদি আমাদের নেগেটিভ রেজাল্ট আসে নাই, যদি আমাদের নেগেটিভ রেজাল্ট আসতো তখন আমরা কি করতাম আপনাদেরকে বুঝতে হবে। আমরা এখানে একটু স্পেস ক্রিয়েট করে নিচ্ছি আর কি। যদি নেগেটিভ রেজাল্ট আসতো, নেগেটিভ রেজাল্ট কখন আসতো আমরা বুঝতাম, এটা আমাদের বুঝতে হইতো যে আচ্ছা এখানে আমাদের ইন্টারটা ইয়ে হচ্ছে। সো আমাদের যদি নেগেটিভ রেজাল্ট আসতো আমরা কখন বুঝতাম এটা নেগেটিভ রেজাল্ট বলতে, যদি আমাদের ফাইনাল অ্যাডিশনটা করার পর, ঠিক আছে, আমরা যে অ্যাডিশনটা করলাম না, অ্যাডিশন উইথ টুস কমপ্লিমেন্ট আমরা যেটা করলাম, টুস কমপ্লিমেন্ট, ঠিক আছে, কমপ্লিমেন্ট যেটা আমরা করলাম, সেই ক্ষেত্রে ওটার রেজাল্ট, ঠিক আছে, যদি ফাইনাল ক্যারি, এটার রেজাল্টের যে ফাইনাল ক্যারি আছে, যে ফাইনাল ক্যারিটা যদি জিরো হয়, অর্থাৎ ফাইনাল ক্যারি কিছু না আসে, অর্থাৎ সেক্ষেত্রে যদি আমাদের জিরো হয়, আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, যে রেজাল্টটা আছে, রেজাল্ট ইজ নেগেটিভ, ঠিক আছে, রেজাল্ট হয় হচ্ছে নেগেটিভ। আর একটা জিনিস, যে রেজাল্ট ইজ ইন টুস কমপ্লিমেন্ট ফর্ম, ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট ফর্ম। তার মানে কি, আমাদের রেজাল্ট আছে নেগেটিভ, এক্ষেত্রে আমাদের ওয়ান সরাইতে হচ্ছে না, কারণ আমাদের ফাইনাল ক্যারি কিছু আসে না, যার জন্য জিরো। আর রেজাল্ট কি আছে, নেগেটিভে আছে, অর্থাৎ আমরা ছোট জিনিস থেকে বড় জিনিস বিয়োগ করতেছি এই ক্ষেত্রে। আর রেজাল্ট ইজ ইন টুস কমপ্লিমেন্ট ফর্ম, মানে কি আমাদের যে রেজাল্ট আছে এটা কারেক্ট ফর্মে নেই, টুস কমপ্লিমেন্ট ফর্মে আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি রেজাল্ট বের করতে চাই, ঠিক আছে, রেজাল্টকে আমাদের বের করার জন্য কি করতে হবে, সেই রেজাল্টকে টুস কমপ্লিমেন্ট করতে হবে আবার, ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট অফ দ্য রেজাল্ট। এখন আমরা এই জিনিসটা কেন করতেছি, আমরা কেন নেগেটিভ এভাবে পাইলে আমরা আবার টুস কমপ্লিমেন্ট করতেছি, কারণ আমরা তো বলছি যে অলরেডি টুস কমপ্লিমেন্ট আছে, আমরা কেন আবার টুস কমপ্লিমেন্ট করবো। আপনারা একটা জিনিস বুঝতে হবে, আমরা যখন কোনো নাম্বারকে, যে কোনো একটা নাম্বারকে দুইবার, ধরেন এটা একটা নাম্বার, এটাকে যদি আমরা ডাবল টুস কমপ্লিমেন্ট করি, ঠিক আছে, ডাবল টুস কমপ্লিমেন্ট করি, সেক্ষেত্রে আমরা আবার সেম রেজাল্টটা পাবো। কি লাগবে যে উইল, আচ্ছা এখানে ইয়ে হয়েছে আর কি, আচ্ছা উইল গেট দ্য অরিজিনাল ভ্যালু, ঠিক আছে। এখন আপনাদের এটা একটা এক্সাম্পলতে দেখাই দিই আমি, আপনাদের যদি মনে হয় যে আচ্ছা এটা কি জন্য হয়। ধরেন আমরা যে 1100 লিখলাম না, এখন আমি করব কি, এটার দ্বারাই ইয়েটা করে দিব আর কি, এটার দ্বারা আমরা একটা ইয়ে এক্সপ্লেন করে দিব। ধরেন 1100, এটার প্রথমে আমি টুস কমপ্লিমেন্ট করতেছি, ঠিক আছে, প্রথমবার টুস কমপ্লিমেন্ট করতেছি, সেক্ষেত্রে কি আসবে, প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হচ্ছে, ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কি আসবে, 0011, এটার সাথে কি যোগ করব, 1, তাহলে আমাদের কি আসতেছে 110, হাতে থাকতেছে ক্যারি 11010। আচ্ছা, এখন এটা আমাদের কি আসলো, এটা আমাদের টুস কমপ্লিমেন্ট প্রথম, তাই না, এটা হচ্ছে আমাদের প্রথম টুস কমপ্লিমেন্ট। এখন এই জিনিসটাকে যখন আমি আরেকবার টুস কমপ্লিমেন্ট করবো, তার জন্য আমাকে আবার এটার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হচ্ছে, সেক্ষেত্রে কি হবে 1011, এটার সাথে আমরা কি যোগ করবো, টুস কমপ্লিমেন্টের জন্য 1, টুস কমপ্লিমেন্টের জন্য 1 যোগ করতেছি আবার, তাই না, তাহলে 1 যোগ করলে কত হচ্ছে 0, ক্যারি থাকতেছে 1, 1 যোগ করলে কত আসছে 0, ক্যারি থাকতেছে 1, সে 1, এটা এটা। এখন এই রেজাল্ট আর এই রেজাল্ট, এই দুটো কিন্তু সেম, তাই না, এখানে আমরা সেকেন্ড বার শুরু করছিলাম কমপ্লিমেন্ট করা, এটা ছিল আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে, এটা আমাদের টুস কমপ্লিমেন্ট দাঁড়াইছে, এটা ছিল দ্বিতীয়বারের জন্য আমাদের টুস কমপ্লিমেন্ট। সো দেখলাম যে দুইবার কমপ্লিমেন্ট করলে, দুইবার টুস কমপ্লিমেন্ট করলে আমাদের অরিজিনাল রেজাল্টটা ফেরত আসে। এই জন্য আমরা যখন কোনো নেগেটিভ ভ্যালু পাবো, সেটা নেগেটিভ ভ্যালুতে আছে এবং তার টুস কমপ্লিমেন্ট ফর্মে আছে। সো আমরা আরেকবার টুস কমপ্লিমেন্ট করে আমাদের যে অ্যাকচুয়াল রেজাল্ট সেটা আমরা বের করতে পারবো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন অ্যান্সার লিখবো আমাদেরকে লিখে দিতে হবে যে এটা নেগেটিভ ভ্যালু, অথবা আমরা সামনে একটা মাইনাস চিহ্ন ইউজ করবো, অথবা একটা নেগেটিভ চিহ্ন আমরা ইউজ করে দিব, যাতে টিচাররা বুঝতে পারে যে আমরা জানি যে এই ভ্যালুটা নেগেটিভ। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের আসে নাই, আমাদের দরকার নেই। এখন আমরা যদি ফল 2024 এর কোয়েশ্চেনটা খেয়াল করি, এখানে আমরা দেখতে পারতেছি কি, যে পারফর্ম দ্য ফলোইং কনভার্সনস, এখানে কি কি আছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যে এখানে আমরা যা দেখতেছি এগুলো আমরা সবকিছু অলরেডি করে আসছি, সো আমাদের এখানে ওটার দরকার নাই। কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, যেটা আমি এখানে খেয়াল করলাম, যে এখানে একটা 8 বেসের নাম্বারের মধ্যে 8 আছে। এটা কি জন্য আমি বলতেছি, কারণ আমরা জানি যে আমরা যে বেসের নাম্বারে বলি, আমাদের যখন বাইনারি করি, এটা দুইটা বেসের নাম্বার, তাই না, সেক্ষেত্রে নাম্বার কি কি থাকে, মানে ডিজিট কি কি থাকে, সরি ডিজিট থাকে হচ্ছে 0 আর 1। আমরা যখন 4 বেসের কোনো নাম্বার চিন্তা করি, এটা ডিজিট কি কি থাকে, 0 1 2 3। আমরা যদি একইভাবে 8 বেসের নাম্বারের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমাদের ডিজিট কি কি আসবে, 0 1 2 3 4 5 6 আর 7। অর্থাৎ আমাদের যে বেস নাম্বারটা থাকে, আমরা যদি বেস n ধরি, সরি এখানে যদি আমরা বেসটাকে n ধরি, সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের n সংখ্যক ডিজিট আছে, ঠিক আছে, n সংখ্যক ডিজিট আছে।
সো তার মানে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরটা 0 থেকে যদি শুরু হয়, যদি স্টার্টিং 0 থেকে হয়, আমাদের কখনোই ওই n পর্যন্ত যাবে না, আমাদের যাবে কোন পর্যন্ত, n-1 পর্যন্ত। ঠিক আছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। সো এখানে যে 8টা আছে, এই 8টা ভেরি লাইকলি একটা রং জিনিস, এটা একটা ভুল, এখানে এটা আছে। যদি আপনাদের কোশ্চেনের সলিউশন না আসে, আপনারা এভাবে লিখে দিবেন যে একটা 8 বেসের নাম্বারে কখনো 8 আসতে পারে না। সো এখানে এই সেমিস্টার কোশ্চেন আর কিছু বোঝাতে হবে না, আশা করতেছি ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আপনারা সবগুলো বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমরা দেখবো সামার 2025 এর থিওরি রিলেটেড কোশ্চেনগুলো। এখন আমরা দেখি প্রথম কোশ্চেনটা আমাদের কি জিজ্ঞেস করছে, যে ইউ আর আস্কড উইথ অ্যাসাইনিং অ্যাপ্রোপ্রিয়েট প্রসেসিং ইউনিটস টু টু ডিফারেন্ট কম্পিউটেশনাল টাস্কস। টাস্ক এতে কি বলছে আমাদের, এ রিয়েল লাইফ ফ্রড ডিটেকশন সিস্টেম দ্যাট প্রসেসেস ওয়ান ট্রানজাকশন অ্যাট এ টাইম অ্যান্ড মাস্ট রেসপন্ড উইথিন মিলি সেকেন্ডস। আচ্ছা, এখানে আমি একটু নোট করতেছি কয়েকটা জায়গা, সেটা হচ্ছে যে ওয়ান ট্রানজাকশন অ্যাট এ টাইম। আর একটা এখানে কি বলছে টাস্ক বিতে, এ ডেটা মাইনিং অপারেশন দ্যাট অ্যানালাইজেস বিলিয়ন্স অফ সোশ্যাল মিডিয়া পোস্টস সাইমultaneously টু ডিটেক্ট ইমার্জিং ট্রেন্ডস। এখানে আমি আরেকটা জিনিস এখানে একটু নোট করতেছি, সেটা হচ্ছে সাইমultaneously। কারণ এইগুলোকে আমি কি জন্য একটু হাইলাইট করার চেষ্টা করলাম আর কি, সেটা একটু পরে বুঝতে পারবেন। সেটা হচ্ছে ইউ হ্যাভ অ্যাক্সেস টু বোথ হাই পারফরমেন্স সিপিইউস অ্যান্ড জিপিইউস। এখন আমাদের কোশ্চেন কি বলছে, আইডেন্টিফাই উইচ টাস্ক ইজ বেটার সুটেড ফর এ সিপিইউ অ্যান্ড উইচ ফর এ জিপিইউ। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে এই দুটো টাস্ক অনুযায়ী, যে দুটো টাস্কের আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী, যে এটার জন্য সিপিইউ বেটার হবে নাকি জিপিইউ বেটার হবে। এখন এটার জন্য আমাদের সিপিইউ জিপিইউ সম্পর্কে কিছু বেসিক ধারণা থাকা দরকার। এখানে একটু স্পেস ক্রিয়েট করে নিই যাতে আপনাদের একটু বুঝাইতে পারি আর কি। সেখানে স্পেস ক্রিয়েট করা আছে মোটামুটি, সেখানে একটু চেষ্টা করি। সিপিইউর কার্যপ্রণালী যদি আমরা আপনাকে বোঝাতে চাই, তাহলে আমরা এরকম একটা ইয়া নেই, যে এখানে আমাদের টাইম ডিমেনশন, ঠিক আছে, যে এই পাশে আমাদের যাচ্ছে যে টাইম। আমাদের যদি ধরেন আমাদের কাজ আছে, দুইটা কাজ আছে, এখানে একটা কাজ, সিপিইউ করবে কি, একটা কাজ যখন শেষ হবে তারপরে সে আরেকটা কাজ শুরু করবে। ঠিক আছে, সে সেকেন্ড কাজটা শুরু করবে কি, একটা কাজ শেষ হওয়ার পরে পরে আরেকটা কাজ শুরু করতেছে। এটা হচ্ছে টাস্ক 1, এটা হচ্ছে টাস্ক 2। মানে সে কাজ করে কি সিকোয়েন্সিয়ালি। আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কি, সিকোয়েন্সিয়ালি। সিপিইউ কাজ করবে সিকোয়েন্সিয়ালি। আর জিপিইউর বৈশিষ্ট্যটা কি, আমরা যদি আরেকটু স্পেস এখানে ক্রিয়েট করি, হ্যাঁ, যদি জিপিইউ এর কাজটা এখানে আমরা বলি, জিপিইউ কাজটা কিভাবে করে, জিপিইউ একসাথে অনেকগুলো কাজ করে। অর্থাৎ এখানে যদি আমাদের একটা টাস্ক ধরি, জিপিইউ করবে কি একই সাথে আরেকটা কাজ করবে, এই দুইটা কাজ। এখানে আমরা যদি টাইম ডিমেনশন ধরি, আচ্ছা এই পাশে টাইম, যেখানে কি টাস্ক 1 আর টাস্ক 2, সিপিইউ এটা একটা করে করে, জিপিইউ এটা মাল্টিপল কিভাবে করতে পারে। এখানে আমি শুধু একটা থেকে এখানে দুইটা দেখাইছি, কিন্তু এভাবে জিপিইউ অনেকগুলো হাজার হাজার কাজ একসাথে করতে পারে। সেটা কিভাবে সে করতে পারে, কারণ তার হচ্ছে কোর অনেক বেশি। ঠিক আছে, তার হচ্ছে কোর অনেক বেশি, কোর কাউন্ট অনেক বেশি। ঠিক আছে, হায়ার, এখানে লেখা আমি হায়ার। আর সে কিভাবে কাজ করে, একসাথে কাজ করাকে আমরা কিভাবে বুঝি, আমরা বলি এটাকে প্যারালেলি। ঠিক আছে, প্যারালেল, এ কাজ করে প্যারালেলি, আর এই সিপিইউ কাজ করে সিকোয়েন্সিয়ালি। এখন এই জিনিসটা আপনাদের হয়তো অনেকের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এখন আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করবো আপনাদের, আশা করি এটা দেখানোর পর আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। এনভিডিআর একটা ডেমোতে তার একটা মেশিনের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছিলাম। আমি চেষ্টা করবো ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখানোর, যাতে আপনারা বুঝতে পারেন আসলে এটা কিভাবে কাজ করে। এই যে ভিডিওটা আমি প্লে করলাম, এখানে দেখেন যে এই ভিডিওতে একটা মেশিন এখানে দেখতে পারতেছেন। তারা করতেছে কি, যে এই মেশিনের দ্বারা একটা ছবি আঁকবে। তো সে এই মেশিনটা যখন শুরু করলো আর কি, সো ধরেন এই মেশিনটা হচ্ছে সিপিইউ কে রিপ্রেজেন্ট করতেছে। তো সে একটা একটা করে পেইন্ট বল ছুঁড়ে ছুঁড়ে, সে একটা একটা করে পেইন্ট বল ছুঁড়ে ছুঁড়ে এভাবে ছবিটা আঁকতেছে। তার জন্য কিন্তু অনেকগুলো সময় যাচ্ছে, তাই না। এরপর কি করলো, তারা একটা মেশিন নিয়ে আসলো যেটা রিপ্রেজেন্ট করতেছে কাকে, জিপিইউ কে রিপ্রেজেন্ট করতেছে। আর এখানে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, যে এখানে অনেকগুলো পাইপ দেখতে পারতেছেন না, যে এখানে দেখেন অনেকগুলো পাইপ আছে, অনেকগুলো নালী আছে। এই নালীগুলো রিপ্রেজেন্ট করতেছে কোরকে। সো জিপিইউ তে অনেকগুলো কোর থাকে, তার দ্বারা তারা যখন এগুলো করে ছবি আঁকে, দেখেন কিভাবে ছবি একসাথে, দেখলেন একবারে অনেকগুলো কাজ একসাথে হয়ে গেল। সো যে কাজটা সিপিইউ করতে অনেকক্ষণ সময় লাগতেছিল, জিপিইউর দ্বারা এখানে একটা মুহূর্তের মধ্যে হয়ে গেল। এখন আমরা করি কি, আমাদের ইয়াতে ফেরত যায় আর কি। সো এর মাধ্যমে আপনাদের কি বোঝাচ্ছে, যে সিপিইউ তে কি আছে, সিপিইউ একটা কাজ অনেক প্রিসিশনে করতে পারে, ঠিক আছে, কিন্তু জিপিইউ করে কি, অনেকগুলো কোরের মাঝে তার কাজগুলো ভাগ করে দেয়। এখন আমাদের সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, আমরা সিপিইউ জিপিইউ কি জন্য নিলাম, সেটা কিন্তু আমরা একটা বেসিক আইডিয়া পেয়ে গেছি। কি জন্য, কারণ দেখেন আমাদের টাস্ক এতে কি বলছে, যে রিয়েল টাইম ফ্রড ডিটেকশন সিস্টেম দ্যাট প্রসেসেস ওয়ান ট্রানজাকশন এট এ টাইম। অর্থাৎ আমাদের একটার পরে আর একটা ট্রানজাকশন প্রসেস করতে হবে, অর্থাৎ সিকোয়েন্সিয়াল কাজ করতে হবে। এখন বলেছে কি মাস্ট রেসপন্ড উইথিন মিলি সেকেন্ডস। এই জিনিসটা আমরা এখন একটু মার্ক করবো, এই জন্য আপনাদের একটু বোঝাচ্ছি। আর একটা কি বলছে, যে এ ডেটা মাইনিং অপারেশন দ্যাট অ্যানালাইজেস বিলিয়ন্স অফ সোশ্যাল মিডিয়া পোস্ট সাইমultaneously টু ডিটেক্ট ইমার্জিং ট্রেন্ডস। এখন আমি মিলি সেকেন্ডটা কি জন্য দেখাইলাম,
এখন আপনারা বলতে পারেন আমি কি জন্য সিপিইউ ইউজ করবো, আমার জিপি তো কোর বেশি, আমি তাহলে অলওয়েজ জিপি ইউজ করবো, জিপি তো তাহলে সুপিরিয়র হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যে সিপিইউর কিছু বৈশিষ্ট্য আছে যেটা জিপিইউর মধ্যে নেই। সেটা কি? সেটা আপনাদের যদি আমি একটু বলার চেষ্টা করি, সিপিইউ কি হয়, কাজ কি করে, সে সিকোয়েন্সিয়ালি কাজ করে, তাই না? সিকোয়েন্সিয়ালি। তো তার কি কাজ ভাগ করে দিতে হচ্ছে? তার কিন্তু কাজ ভাগ করে দিতে হচ্ছে না, একটার পর আরেকটা কাজ অটোমেটিক চলে যাচ্ছে। তো তাকে ডিভাইড করতে হচ্ছে না, তাকে ডিভাইড করতে হচ্ছে না, তার মানে তার ডিভাইড করার জন্য, কাজ ভাগ করে দেওয়ার জন্য কোনো সময় তার নষ্ট হচ্ছে না। কিন্তু আমরা যদি জিপিউর কথা চিন্তা করি, ইন কেস অফ জিপিইউ, আচ্ছা এটা আমরা দেখেছি সিপিইউর ক্ষেত্রে, তাই না? সিপিইউ, আমরা যদি জিপিইউর ক্ষেত্রে চিন্তা করি, জিপিইউর ক্ষেত্রে কি হয়, তার অনেকগুলা কোর, অনেকগুলো কোরের মধ্যে সে কি করবে, কাজগুলো ভাগ করবে। তো আমার যখন যে কাজ দরকার, যেগুলো ধরেন যে একটা কাজ দরকার, যে একটা কমপ্লেক্স কাজ, আমার একটা দুইটা কমপ্লেক্স কাজ দরকার, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে কিন্তু সিপিইউ তার কোনো সময় নষ্ট না করে, তার কিন্তু কাজ ডিভাইড করার জন্য কোনো সময় যাচ্ছে না, কোনো কাজের জন্য কাজ ডিভাইড করার জন্য কোনো সময় না যায়, সে ইজিলি ওইটা খুবই কম সময়ের মধ্যে করে দিতে পারতেছে। যে প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য দেখছে যে মাস্ট রেসপন্ড উইথিন মিলি সেকেন্ডস, প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য। ঠিক আছে, এখন আমার যদি ট্রানজাকশন অনেকগুলো আছে, আমি যদি সবগুলোকে একটা একটা করে, মানে সবগুলোকে একটা একটা করে না করে একসাথে করতে চাই, তখন আমাদের কি হবে, একসাথে অনেকগুলো কাজগুলো আমাদেরকে ডিভাইড করতে হবে, তারপর একসাথে আমাদেরকে করতে হবে। ডিভাইড করার জন্য কিন্তু আমরা উইথিন মিলি সেকেন্ডস আর রেসপন্সটা করতে পারবো না। এই জন্য আমরা কি করতেছি, এখানে সিপি ইউজ করতেছি। আর সিপিইউ এর আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা কি, এখানে আমরা যখন সিপি ভার্সেস জিপিইউ একটা, আমরা এখানে একটা নিয়ে আসছি, যে সিপিইউর একটা জিনিস আপনারা দেখতে পাবেন, যে ক্লক স্পিড যেটা আছে, দেখেন ক্লক স্পিড, এই জিনিসটা দেখবেন যে সিপিইউর কিন্তু হায়ার। মানে যে দুই একটা টাস্ক, বা যখন আমাদের কোনো কমপ্লেক্স টাস্ক, ঠিক আছে, আমরা যখন করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু একটা কমপ্লেক্স টাস্ক, আমি কিন্তু মাল্টিপল বলি না, যে একটা কমপ্লেক্স টাস্ক আমরা করতেছি, সে কিন্তু আমাদের সিপিইউর, সেই ক্ষেত্রে আমাদের সিপিইউর ক্যাপাবিলিটিটা বেশি, ক্যাপাবিলিটিটা অলওয়েজ বেশি থাকবে সিপিইউর, যখন আমাদের কাজের সংখ্যা কম আর সেটা আমাদেরকে খুবই এফিসিয়েন্টলি করতে হবে, সেক্ষেত্রে আমাদের সিপিইউটা বেশি প্রায়োরিটি পাবে। কিন্তু যে ক্ষেত্রে আমাদের অনেকগুলো কাজ আছে, যেমন এই ক্ষেত্রে আমাদের কি বলছে, টাস্ক বির ক্ষেত্রে যে ডেটা মাইনিং অপারেশন অ্যানালাইসিস বিলিয়ন্স অফ সোশ্যাল মিডিয়া, পোস্ট। এখন আমি যদি বিলিয়ন্স অফ সোশ্যাল মিডিয়া পোস্ট, যদি প্রত্যেকটা, ধরেন আপনি আমি সব বাংলাদেশের মানুষ অনেকগুলো পোস্ট করতেছি, ধরেন একদিনে গেছে ধরেন 1 কোটি পোস্ট, ঠিক আছে, এখন আপনি কি একটার পরে আরেকটা পোস্ট আপনি অ্যানালাইজ করতে যাবেন, তাহলে কিন্তু আপনার সারা জীবন চলে যাবে, এভাবে করা কিন্তু কোনোভাবে যুক্তিযুক্ত হয় না। সেক্ষেত্রে আমরা কি করবো, জিপিইউর হেল্প নিব। জিপিইউ একসাথে যতগুলো কোর আছে, সবগুলো কোরের মাধ্যমে কাজ ভাগ করে দিবে, এবং অনেক তাড়াতাড়ি এই কাজগুলো আমাদের শেষ হয়ে যাবে, প্যারালালি কাজ করবে। একসাথে অনেকগুলো কাজ শেষ হচ্ছে, এভাবে কয়েক রাউন্ড কাজ করার মাধ্যমে সে খুবই কম সময়ের মধ্যে এটা শেষ করে ফেলতে পারবে। এই জন্য আমরা এখানে জিপিইউ সিলেক্ট করছি। আর এখানে সেকেন্ড কোশ্চেনকে আপনাকে বলছে যে জাস্টিফাই ইউর চয়েস বাই কম্পেয়ারিং ক্যাপাবিলিটিস অফ সিপিইউস অ্যান্ড জিপিইউস ইন টার্মস অফ প্রাইমারি ফাংশন। প্রাইমারি ফাংশন আপনারা মোটামুটি জানেন, আর মেমোরি অ্যাক্সেস অ্যান্ড টাস্ক অপটিমাইজেশন। মেমোরি অ্যাক্সেস আর টাস্ক অপটিমাইজেশনটা আমি এখান থেকে আপনাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রাইমারি ফাংশন আমি যেভাবে বললাম, আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন যে সিপিইউ কোন ক্ষেত্রে কাজ করা লাগে, যে বেসিক আমাদের যেগুলো জেনারেল পারপাস কম্পিউটিং আছে, যে এইটা। আর আমরা কখন আমরা জিপিইউর হেল্প নিই, যখন আমরা কি করি, আমরা জিপিইউ আমরা কি বলি, ইউজুয়ালি ভিডিও এডিটিং এর কথা বলি, আমরা গেম খেলার কথা বলি, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের গ্রাফিক্স রেন্ডারিং হচ্ছে, তাই না, আমরা অনেকগুলো পিক্সেল নিয়ে কাজ করতেছি, তখন আমরা আমাদের কিন্তু একটা স্ক্রিনে কিন্তু অনেকগুলো পিক্সেল থাকতেছে, তাই না, অনেকগুলো পিক্সেল থাকতেছে, যে আমরা যদি 1080p বা এত, এগুলো কিন্তু আমাদের রেজলিউশন এক টাইপের, সেক্ষেত্রে আমরা পিক্সেল কাউন্টগুলো আমাদের রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এতগুলো পিক্সেল নিয়ে কাজ করার ক্ষেত্রে কিন্তু সিপিইউ আমাদের খুবই স্লো হবে, এক্ষেত্রে জিপিইউ অনেক এফিসিয়েন্টলি কাজ করতে পারে। এই জন্য আমরা এগুলো বলি কি, গ্রাফিক্স রেন্ডারিং এন্ড প্যারালেল কম্পিউটিং, যেটা বললাম যে প্যারালেল কম্পিউটিং এর জন্য আমাদের জিপিইউ দরকার হয়। এরপর আছে আমাদের কি, কোর কাউন্ট। আমি আগে বললাম যে সিপিইউ কোর কাউন্ট কিন্তু অনেক কম হয়, আমরা যেগুলো টিপিক্যাল i5 ইউজ করি না, i5 আমরা যে ইন্টেলের যে প্রসেসরগুলো ইউজ করি, এগুলো লেটেস্টগুলোর মধ্যে আপনাদের 6 থেকে এরকম 6 থেকে 16 বা 4 থেকে 16 এরকম, এর মধ্যে আপনাদের কোর কাউন্টগুলো ইয়া করে আর কি, কোর কাউন্টগুলো আপনার ডিপেন্ড করে জেনারেশনের উপর, বাট এর মাঝামাঝি থাকে। এখন অনেকগুলো যে i9 গুলো আছে রিসেন্টলি, এগুলোতে 24 বা 26 এরকম অনেকগুলো কোর থাকে। কিন্তু আপনারা যদি জিপিইউর দিকে একটু খেয়াল করেন, জিপিইউর দিকে দেখেন যে মেনি হান্ড্রেডস টু থাউজেন্ডস, তার মানে ডিফারেন্সটা আপনারা বুঝতে পারতেছেন যে কত বড় একটা পার্থক্য। কিন্তু ক্লক স্পিড কিন্তু অবশ্যই, আমি যেটা বললাম যে সিপিইউর কিন্তু হায়ার, যে পার কোর সিপিইউর ক্যাপাবিলিটি বেশি, কিন্তু যখন মাল্টি কোরের কথা আসে, যখন অনেকগুলো কোর একসাথে কাজ করবে, তখন কিন্তু অবশ্যই জিপিইউ অনেক বেটার কাজ করবে। আর টাস্ক অপটিমাইজেশন কি, সিপিইউর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কাজ ডিভাইড করতে হয় না, যে কমপ্লেক্স সিকোয়েন্সিয়াল টাস্কের ক্ষেত্রে সিপিইউ ভালো করে, আর প্যারালাল টাস্কের ক্ষেত্রে জিপিইউ করে। আর এরপর আমাদের কি আছে, যে মেমোরি অ্যাক্সেস। এখন মেমোরি অ্যাক্সেসের একটা ব্যাপার হচ্ছে কি, যে লো লেটেন্সি, এটা যেটা বলছে, যেহেতু আমরা একটা টাস্ক করতে অনেক কম সময় লাগছে, যে পার টাস্ক একটা করে টাস্ক করতে গেলে আমাদের অনেক কম সময় লাগতেছে, তাই না। সো লো লেটেন্সি, স্মলার ব্যান্ডউইথ, যেহেতু একটা করে টাস্ক করতেছে, আমাদের ব্যান্ডউইথ অত বেশি দরকার হচ্ছে না। কিন্তু যখন অনেকগুলো কাজ করতেছে, যে না, আমাদের কোর কাউন্ট কত ছিল, হান্ড্রেড টু থাউজেন্ড, তখন আমাদের কিন্তু ব্যান্ডউইথ অনেক বেশি হবে, তাছাড়া কিন্তু আমাদের প্রসেসগুলো করতে পারবে না। কিন্তু এখানে কি হায়ার লেটেন্সি, মানে কি আমাদের কাজগুলো ডিভাইড করে দিতে হচ্ছে, আর যেহেতু পার কোরের
ক্যাপাবিলিটিটা কিন্তু কম, যেহেতু ক্লক স্পিড কম সেক্ষেত্রে ক্যাপাবিলিটি একটু কম, সেক্ষেত্রে একটু বেশি সময় লাগতেছে একটা কাজের জন্য, কিন্তু যখন আমরা অনেকগুলো কাজ করবো তখন আবার সেই এই লেটেন্সিটা আমাদের উসুল হয়ে যায় আর কি। তারপর আমাদের কি বলছে যে ইনস্ট্রাকশন হ্যান্ডলিং, এখানে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আপনারা বুঝতে পারেন নাকি। ইনস্ট্রাকশন হ্যান্ডলিং কি, কমপ্লেক্স ইনস্ট্রাকশনের জন্য আমাদের কি কাজ করে, আমাদের যে পার কোর আছে, আমি বললাম যে একটা সিঙ্গেল কোরের ক্যাপাবিলিটি কিন্তু সিপিইউর বেটার, সেজন্য সে কি করতে পারে, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেটগুলো সে ফলো করতে পারে। কিন্তু জিপিইউ করে কি, তার কোর অনেকগুলো হওয়া সত্ত্বেও সে করে কি, সিম্পল করে, সে ইনস্ট্রাকশনগুলোকে সিম্পল করে ভাগ করে দেয় আর কি। সো সে তারপর সে করে কি, সিম্পলার মোর স্পেশালাইজড ইনস্ট্রাকশনগুলো সে ফলো করতে পারে। আর পাওয়ার কনজাম্পশন অবশ্যই কোর কাউন্ট, এখানে অনেকগুলো কাজ একসাথে হচ্ছে, জিপি তো অবশ্যই হায়ার হবে, সিপি তো অবশ্যই কম হবে। আর কস্ট পার পারফরমেন্স কি, আমি যেটা বলছিলাম যে হায়ার ফর প্যারালাল টাস্ক, মানে একসাথে অনেকগুলো কাজ করতে গেলে সিপির কিন্তু অনেক সময় লাগতেছে, অনেক কম্পিটিং করতে হচ্ছে, সে কিন্তু এক্ষেত্রে এফিশিয়েন্ট না, কিন্তু এই ক্ষেত্রে জিপি অনেক এফিশিয়েন্ট। আর মেমোরি কি করে, আমাদের এগুলো সিপিইউ যেহেতু আমাদের একটা করে কাজের ক্ষেত্রে বেশি এফিশিয়েন্ট আর কি, সেক্ষেত্রে সেই বেশিরভাগ টাইম কি করে, সিস্টেম র্যামের হেল্প নেয়। কিন্তু আমাদের জিপিইউ করে কি, ভিরামের দরকার, কিন্তু সে কিন্তু অনেকগুলো কাজ একসাথে করে, সেক্ষেত্রে তার স্পেশালাইজ কিছু র্যামের দরকার, সেটা হচ্ছে ভিরাম হিসেবে আমরা চিনি। এরপর আছে আমাদের কি, ক্যাশ সাইজ, অবশ্যই এটা লার্জার হবে। লার্জার কি জন্য হবে, কারণ এটার এক একটা কোরের জন্য যদি আমরা হিসাব করি তখন লার্জার হচ্ছে, কিন্তু এখানে কি বলছে, জিপির ক্ষেত্রে স্মলার পার কোর, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোরের জন্য এখানে স্মলার লাগতেছে, কিন্তু আমরা যদি সবগুলো কোর মিলে ধরি তখন কিন্তু আবার জিপি বেশি হয়ে যাবে। এখানে ইনস্ট্রাকশন পাইপলাইন অবশ্যই এটা ডিপার কমপ্লেক্স, এটা কি শ্যালো এন্ড সিম্পল, যেহেতু পার কোরের ক্যাপাবিলিটি কম। এখানে একটা জিনিস কথা বলছে যে দাস এই সিপিইউ ইজ অপটিমাইজ ফর লেটেন্সি, লেটেন্সি মানে কি, সে যে একটা কাজ করবে সেটা অনেক এফিশিয়েন্টলি করতে পারবে, কিন্তু জিপিইউ কি করে, অনেকগুলো কাজ একসাথে করে, এজন্য পার কাজ তার একটু বেশি সময় লাগলেও অনেকগুলো কাজ যখন মিলে করা হয় তখন স্যার যেটা হয়ে যায়, তখন তার এই যে একটা কাজের জন্য যে একটু বেশি সময় লাগতেছে সেটা উসুল হয়ে যায়। সো জিপিইউ ইজ অপটিমাইজ ফর থ্রুপুট। থ্রুপুট মানে আমরা যে অনেকগুলো কাজ একসাথে করতে পারতেছি, ঠিক আছে, অনেকগুলো কাজ করার ক্ষমতা এখানে আমাদের থ্রুপুট হিসেবে চলে আসছে। এখন আমরা পরের ইয়াতে চলে আসি। এখানে কি বলছে, এখানে একটা সিনারিও বেস কোশ্চেন দেওয়া আছে, সেটা হচ্ছে এ মেজর হসপিটাল হ্যাজ ইমপ্লিমেন্টেড অ্যান এআই সিস্টেম to help doctors prioritize emergency patients based on urgency. Based on urgency, the system has historical patient data. আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, historical patient data to predict which cases need immediate attention. After several months, concerns arise that AI may be giving lower urgency scores to certain groups of patients. এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, certain groups of patients based on race or income level. কোন কোন বেসিসের উপর, রেস আর ইনকাম লেভেলের উপর বেসিস করে। আচ্ছা, অ্যাডিশনালি পেশেন্টস ওয়ার নট ইনফর্মড দ্যাট অ্যান এআই সিস্টেম ওয়াজ এ পার্ট, আচ্ছা নট ইনফর্মড অ্যান এআই সিস্টেম ওয়াজ পার্ট অফ দেয়ার ডায়াগনোসিস প্রসেস। আচ্ছা, এখানে আমাদের কি একটা সিনারিও আমরা কি দেখতেছি, প্রথমে আমরা সিনারিওটা বোঝার চেষ্টা করি। সো এখানে কি করছে, একটা হসপিটালে কোন পেশেন্টের অবস্থা কত আর্জেন্ট, মানে তাকে কত আর্জেন্ট কেয়ারের দরকার আছে সেইটা বের করার জন্য তারা একটা এআই এর হেল্প নিছে, ঠিক আছে। আর এআই এর হেল্পটা তারা কি করছে, তো এআই কে ট্রেন করতে হবে, অবশ্যই এআই তার এমনি এমনি অ্যান্সার আমাদেরকে দিতে পারবে না, প্রেডিক্ট করতে পারবে না। সো তাকে ট্রেন করানোর ক্ষেত্রে তারা কি করছে, পেশেন্টের হিস্টোরিক্যাল ডেটা ইউজ করছে। এই যে হিস্টোরিক্যাল পেশেন্ট ডেটা, মানে তার আগে কি হয়েছে না হয়েছে, তার প্রিভিয়াসলি কিছু হয়েছিল নাকি না হয়েছে, এগুলো সব ডেটা তারা তার মেশিনকে, তাদের যে মডেলটা আছে সেই মডেলকে এগুলোতে ট্রেন করাইছে আর কি। সো এখানে একটা প্রবলেম কি, এখানে বলছে যে সেভারাল মান্থসের পরে, যে অনেক কয়েক মাসের পরে দেখা যাচ্ছে যে যে এআইটা তারা ইউজ করতেছে সেটা কিছু নির্দিষ্ট এথনিক রেস, মানে নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে এবং তাদের ইনকাম লেভেলের উপর বেসিস করে লোয়ার আর্জেন্সি স্কোর দিচ্ছে, মানে তাদের আর্জেন্সি হায়ার হওয়া সত্ত্বেও লোয়ার আর্জেন্সি দিচ্ছে, এরকম একটা জিনিস এখানে বোঝাতে চাইছে আর কি, মানে তুলনামূলকভাবে লোয়ার দেখাচ্ছে আর কি, মানে অরিজিনালটা শো করতেছে না। আর এখানে আরো কি বলছে, অ্যাডিশনালি কি, যে পেশেন্টস ওয়ার নট ইনফর্ম দ্যাট এন এআই সিস্টেম ওয়াজ পার্ট অফ দ্য ডায়াগনোসিস প্রসেস, অর্থাৎ পেশেন্টরা জানতো না যে এখানে একটা এআই সিস্টেম ইউজ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিনারিও। এখন এখান থেকে আমাদের কি কি বলছে, সেটা আমরা কি কি কোশ্চেন করছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। প্রথম কোশ্চেন কি বলছে, যে হোয়াট এথিক্যাল ইস্যুস আর প্রেজেন্ট ইন দিস সিনারিও এন্ড হাউ মাইট দে ইমপ্যাক্ট পেশেন্ট কেয়ার। এখানে কিন্তু এক নজরে দেখার সাথে সাথে আমার মনের মধ্যে কয়েকটা করে এথিক্যাল ইস্যুস অলরেডি প্রেজেন্ট হয়ে গেছে, আপনাদের মনের মধ্যে মোটামুটি হয়ে গেছে। এখানে বলছে কি 2+2+2, সো এখানে আমাদের খুব বেশি এথিক্যাল ইস্যুস দেখাতে হবে না, এখানে আমাদের পুরো একটা রচনা লিখতে হবে না, আমরা এখানে দুইটা তিনটা যে কয়টা করে পারি আমরা এথিক্যাল ইস্যুস দেখাইতে পারলে, কারেক্ট এথিক্যাল ইস্যুস দেখাইতে পারলে আমাদের মার্কস চলে আসবে। সো প্রথমে কি বলছে, এথিক্যাল ইস্যুসগুলো আমাদেরকে বের করতে হবে। এথিক্যাল ইস্যুস কি কি আছে, যে এখানে কি করছে, যে একটা এআই সিস্টেম ইউজ করছে যেটা হিস্টোরিক্যাল পেশেন্ট ডেটা ইউজ করছে, ঠিক আছে, যে হিস্টোরিক্যাল পেশেন্ট ডেটা যেটা ইউজ করছে আর কি, ঠিক আছে, পেশেন্ট ডেটা এটা কি করছে ওরা ইউজ করছে, কিন্তু লাস্টে আমাদের কি বলছে, যে পেশেন্টস ওয়ার নট ইনফর্ম দ্যাট এন এআই সিস্টেম ওয়াজ পার্ট অফ দ্য ডায়াগনোসিস প্রসেস। তার মানে তারা তো জানে না, তারা ভেরি লাইকলি জানে না যে তাদের হিস্টোরিক্যাল পেশেন্ট ডেটা তারা ইউজ করতেছে। সো এটা কিন্তু এক টাইপের এথিক্যাল ইস্যুস, ঠিক আছে, এটা কি নট ইনফর্ম, মানে তাদের অনুমতি ছাড়া তাদের হিস্টোরি চেক করতেছেন আপনি।
মানে আপনি যদিও আপনি একজন হেলথ কেয়ারে থাকেন, আপনার একটা এআইকে আপনি তাদের হিস্টোরিক্যাল ইয়ার দিচ্ছেন, আপনার পেশেন্ট যদি আপনাকে পারমিশন না দেয় যে আপনার আগে কি হয়েছে, আপনার কিন্তু সেটা জানার অধিকার নেই। এটা কিন্তু একটা এথিক্যাল একটা ইস্যুস হতে পারে, তাই না? সেটা কিন্তু একটা 1 নম্বর এথিক্যাল ইস্যুস, এই হিস্টোরিক্যাল পেশেন্ট ডাটা পেশেন্টদেরকে জানানো হয় নাই। আর একটা কি এখানে এথিক্যাল ইস্যুস? এথিক্যাল ইস্যুস হচ্ছে যে আমি যেখানে এটা ইউজ করতেছি এটা কিন্তু আমাকে যে কি বলছে যে লোয়ার আরজিসি স্কোর টু সার্টেন গ্রুপস অফ পেশেন্টস বেসড অন রেস এন্ড ইনকাম লেভেল। যেখানে আমরা কি করতেছি, একটা বায়াসড মডেল আমরা ইউজ করতেছি। বায়াসড বলতে কি? বায়াসড বলতে বোঝা যায় যে কোনো একটা পক্ষের প্রতি আপনি হয় আপনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন অথবা কম প্রায়োরিটি দিচ্ছেন। এক্ষেত্রে কি হচ্ছে, সার্টেন গ্রুপসদেরকে এটা তাদের রেস অথবা ইনকাম লেভেলের উপর বেস করে কম প্রায়োরিটি দিচ্ছে এখানে, তাই না? সো এটা কি আমাদের বায়াস টিআই মডেল আমরা রান করতেছি, বায়াস টিআই। তো বায়াস টিআই এটা রান করা একটা এথিক্যাল ইস্যু, কারণ আমরা জানি কি বায়াসড হলে কারেক্ট অ্যান্সারটা আমরা পাই না, মানে কারেক্ট রেজাল্ট আমরা যেটা চাচ্ছি, বায়াসড এখানে এআই মডেল লিখি আর কি, কারেক্ট অ্যান্সারটা আমরা পাচ্ছি না। সো এটা জেনে শুনে আমাদের কিন্তু অবশ্যই ইউজ করা উচিত হবে না, তাই না? আর একটা কি আছে এখানে, যে পেশেন্টস ওয়ার নট ইনফর্ম দ্যাট অ্যান এআই সিস্টেম ওয়াজ পার্ট অফ দ্য ডায়াগনোসিস প্রসেস। এখন আপনি যদি একটা হসপিটালে যান, আপনি কি এক্সপেক্ট করবেন যে একটা ডাক্তার আপনার কেয়ার করবে নাকি একটা এআই মডেল আপনার কেয়ার করবে? আপনি অবশ্যই ভাববেন যে একটা ডাক্তার আপনার এইসব ডিসিশন নিচ্ছে, যে আপনার জীবন মরণে বাঁচা, আপনার জীবন মরণের একটা ব্যাপার এখানে চলে আসতেছে। সেখানে কি আপনি একটা মেশিনের উপর আপনার জীবনটা দিয়ে দেবেন? না, আপনি অবশ্যই চাইবেন কি একজন ডাক্তার, একজন ভালো ডিগ্রিওয়ালা একটা ডাক্তার, একজন স্কিলড একটা ডাক্তার আপনার এগুলো ডিসিশন নেবে যে আপনি আর্জেন্ট কেয়ারের আপনার দরকার আছে কি আপনার দরকার নেই। সো পেশেন্টস আর নট ইনফর্ম কি যে এআই, যে এআই বিং ইউজড, এটাও কি নট ইনফর্মড, তাই না? নট ইনফর্ম, এগুলো সবগুলাই কিন্তু এথিক্যাল ইস্যুস। আমাদেরকে বুঝতে হবে যে এখানে কি কি বুঝাইছে, আমাদের সিনারিগুলো থেকে আমাদের বের করতে হবে। এখানে 3টা ইস্যুস দেখাইছি, এই 3টা ইস্যু আপনি করবেন কি আপনার পরীক্ষার খাতায় একটু ভালো করে লিখবেন, একটু ভালো করে ডিসক্রাইব করবেন। আমি যেগুলোই বললাম আপনাদের নিজেদের ভাষায়। আপনি এগুলো সিনারিও টাইপের কোশ্চেনে একটা কাজ কি, আপনি কখনোই মুখস্থ করবেন না, আপনি অলওয়েজ চেষ্টা করবেন যে সিনারিওটা কি চাইছে। এখন আপনার এখানে যে সিনারিওটা দেওয়া আছে এইটা হচ্ছে এথিক্যাল ইস্যুস, তো অনেক থাকতে পারে, এআই এর এথিক্যাল ইস্যুস অনেক থাকতে পারে, ঠিক আছে? তো তার মানে এই না যে সকল এথিক্যাল ইস্যুস গুলো এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। আপনাদেরকে করতে হবে কি এই সিনারিওটা যেটা দেওয়া আছে এটার উপর বেসিস করে আপনাদের এইটা রিলেটেড এথিক্যাল ইস্যুস গুলো বের করতে হবে। যেহেতু 2 মার্কের জন্য 3টা পয়েন্ট যদি আপনি একটু ডিসক্রাইব করতে পারেন, আপনি ইনশাআল্লাহ মার্কস পেয়ে যাবেন। এখন দেখি যে পরের কোশ্চেনটা কি বলছে। পরের কোশ্চেনটা আমাদের কি বলছে এখানে, যে একটু ফাঁকা করে নিই আর কি এখানে, তাই না? সে হাউ ক্যান বায়াস ইন ট্রেনিং ডেটা লিড টু আনফেয়ার ট্রিটমেন্ট ইন এআই ড্রিভেন হেলথ কেয়ার ডিসিশনস। আচ্ছা, আগের কোশ্চেনের একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি, হাউ মাইট দি ইম্প্যাক্ট পেশেন্ট কেয়ার। আমি তো প্রত্যেকটা ক্ষেত্রে বলছি পেশেন্ট কেয়ারে তারা কিভাবে ইয়া করতে পারে, তাই না? আপনারা এভাবে লিখে দিয়ে পাশে লিখে দিবেন যে এটা কি জন্য পেশেন্ট কেয়ারে ইম্প্যাক্ট করতেছে। তো প্রথমরা কি বলছেন যে হিস্টোরিক্যাল পেশেন্ট এটা নট ইনফর্ম, এটা কি পেশেন্টের মধ্যে একটা ট্রান্সপারেন্সির একটা ইস্যু হয়ে যাচ্ছে, আপনারা ওগুলো লিখে দিবেন যে এটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, পেশেন্ট এটাতে আনকমফোর্টেবল ফিল করতে পারে। তারপর কি বায়াসড এআই মডেল, এটার দ্বারা তো অবশ্যই ভুল ডিসিশন নিতে পারে, যার জন্য সমস্যা হয়ে যেতে পেশেন্ট রিস্কে, লাইফ রিস্কে পড়ে যেতে পারে, এগুলো লিখে দিবেন। আর এআই বিং ইউজ নট ইনফর্ম, আচ্ছা পেশেন্টকে আপনারা যখন এগুলো জিজ্ঞেস করবেন না, ঠিক আছে, তারা যখন এগুলো জানবে না তারা কিন্তু এটা অস্বীকার করতে পারে যে তারা জানে না, তারা কিন্তু এটাতে পুলিশের কাছে যাইতে পারে। সেক্ষেত্রে কিন্তু একটা কমিশন তৈরি হতে পারে, যার জন্য অবশ্যই পেশেন্ট কেয়ার একটা ট্যাম্পার হতে পারে। এগুলো আপনারা লিখে দেবেন। এরপরে কি আছে যে হাউ ক্যান বায়াস ইন দ্য ট্রেনিং ডেটা লিড টু আনফেয়ার ট্রিটমেন্ট ইন এআই ড্রিভেন হেলথ কেয়ার। আচ্ছা, এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট যে বায়াস ট্রেনিং ডেটা কিভাবে আনফেয়ার ট্রিটমেন্টে লিড করতে পারে, ঠিক আছে? বায়াসটা এটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে বায়াসটা আসলে আসে কিভাবে। এখানে আমাদের 2টা জিনিস বলছে কোয়েশ্চেন, একটু মনে করে দেখেন যে এটা কি বলছে যে সার্টেন গ্রুপস অফ পেশেন্টস বেসড অন কি রেস আর ইনকাম লেভেল। এখন এখানে একটা জিনিস আপনাদের বুঝাইতে, 2টা জিনিস আমাদের বলছে কি, এক হচ্ছে রেস আর 2 হচ্ছে আমাদের ইনকাম লেভেল, ইনকাম লেভেল। এখন আমরা যদি খেয়াল করি এই 2টা জিনিসের উপর বেসিস করে তাদেরকে লোয়ার আর্জেন্সি দেখাচ্ছে, তাই না? তো এটা কিভাবে হইতে পারে? এখন ধরেন আমি একটা হসপিটালে গেছি, সেখানে এই এআই মডেলটা ইউজ হচ্ছে। এই হসপিটালে ধরেন 80% পেশেন্ট, মানে আপনি একটা কাজ করি, আপনি 80% পেশেন্ট না ধরে আমাদের একটা রেজাল্ট দিচ্ছে কিসের উপর বেস করে, এআই মডেলের ট্রেনিং ডেটার উপর বেসিস করে, ঠিক আছে? এআই কে আমরা যখন একটা এআই মডেল তৈরি করি তখন আমরা সেটার জন্য আমরা করি কি, ট্রেন ডেটা, ট্রেন ডেটা থাকে আর টেস্ট ডেটা থাকে। সেই ট্রেন ডেটার দ্বারা কি করে, এআইটা ট্রেন হয়, আর টেস্ট ডেটার দ্বারা তারটা পরীক্ষা করা যায় যে সে রাইট ডেটাটা, মানে সে রাইট প্রেডিকশনটা বা রাইট যেটা তাকে যে জন্য বানানো হয়েছে সেটার কারেক্ট অ্যান্সারটা সে দিতে পারতেছে কি না। এখন আমাদের এটা বুঝতে হবে যে ট্রেন ডাটার বিষয়টা, কেননা ট্রেন ডাটার ক্ষেত্রে যদি আমাদের বায়াসনেস থাকে সেক্ষেত্রে আমাদের আউটপুটে বায়াস রেজাল্ট আসবে। এখন এই বায়াসটা কিভাবে আসে, ধরেন একটা হসপিটালে আমরা এই এআই মডেলটা আমরা ইউজ করতেছি, কিন্তু আমরা যখন ট্রেনিং ডাটা দিছি সেখানে ধরেন 80% ডেটা ছিল হচ্ছে আপনার শ্বেতাঙ্গ মানুষের, এখানে দেখলাম হোয়াইট পিপল, ঠিক আছে, হোয়াইট পিপল লিখলাম। আর ধরেন 20% পিপল এখানে কারা ছিল, ছিল কৃষ্ণাঙ্গ, আচ্ছা ঠিক আছে, আমি এখানে লিখলাম ব্ল্যাক পিপল। এখন
এটা থেকে অফেন্ডেড হয় না, ব্ল্যাক বা আফ্রিকান আমেরিকান আপনারা যেটা ইচ্ছা বলতে পারেন আর কি, এখানে আমি লিখলাম ব্ল্যাক পিপল। এখন একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই 80% মানুষের ক্ষেত্রে আপনি যখন ডেটা দিচ্ছেন, সে কিন্তু বেশি বেশি দেখবে কি যে এখানে আর্জেন্সি ছিল, ঠিক আছে, তার এখানে অনেক বেশি ডেটা থাকবে আর্জেন্সি, যেখানে অনেক আর্জেন্ট ছিল। আর এখানে যদি তার 20%-এর মধ্যে ধরেন, সে 20%-এর মধ্যে তার অনেক কম ডেটা, ধরেন যে অনেক কম ডেটা তাকে বলতেছে যে সে এখানে যে তার এখানে আর্জেন্সি মানে একটু কম ছিল, এখানে বেশিরভাগ মানুষের দেখাচ্ছে যে আর্জেন্সি কি ছিল, আর্জেন্সি ছিল এখানে হচ্ছে লোয়ার ছিল, এখানে দেখাচ্ছে যে অনেকগুলো মানুষের আর্জেন্সি হায়ার। একে তো আপনি 80% দিচ্ছেন এখানে, তার কাছে অনেকগুলো রেজাল্ট চলে যাচ্ছে কি আর্জেন্সি। ধরেন এখানে 80%-এ, এই 80%-এর মধ্যে যদি আমি 5% ধরি, আবার এই 20%-এর মধ্যে যদি আমি 5% ধরি, অবশ্যই এই 80%-এর 5% কিন্তু হায়ার হবে, তাই না? এটা হবে কি, এটা হবে লোয়ার। সো সে এআই মডেল যখন ট্রেন হচ্ছে এই ডাটাগুলো দিয়ে, সে অনেকগুলা ডেটা পাচ্ছে এখানে হোয়াইট পিপলদের, যাদের হচ্ছে কি হচ্ছে অনেক হায়ার আর্জেন্সি হচ্ছে। সো ব্ল্যাক পিপলদের ক্ষেত্রে সে কি দেখতেছে এখানে, যে আর্জেন্সি আছে কিন্তু তাদের ক্ষেত্রে আর্জেন্সির যে ইয়েটা অনেক কম। আর এআই করবে কি, সেটা শিখবে, এআই তো শিখতেছে না, আপনি যেটাতে ট্রেন করাচ্ছেন সেটা দিয়ে শিখতেছে। সে বেশি বেশি দেখতেছে কি হোয়াইট পিপলদের ক্ষেত্রে, যে তার বেশি বেশি হায়ার আর্জেন্সি আসতেছে। আর ব্ল্যাক পিপলদের ক্ষেত্রে সে কি দেখতেছে, যে অনেক কম সংখ্যক সে দেখতেছে যে লোয়ার আর্জেন্সি। সেক্ষেত্রে কি হবে, এআই মডেলটা বায়াসড হয়ে যাবে, ঠিক আছে। বায়াসড হবে কিভাবে, যে হোয়াইট পিপলদের ক্ষেত্রে বেশি বেশি হায়ার আর্জেন্সি দেখাবে, ব্ল্যাক পিপলদের ক্ষেত্রে অনেক কম কম দেখাবে, ঠিক আছে। এখানে কম কম দেখাবে, এখানে যে আমি আর্জেন্সি লিখলাম, এখন কম কম দেখাবে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের রেশিয়াল ক্ষেত্রে হইলো। আর একটা কি বলছে, ইনকাম লেভেল। এখন আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে বেশিরভাগ হোয়াইট পিপলের ক্ষেত্রে তাদের টাকা পয়সা একটু বেশি। কেননা তাদের ব্ল্যাক পিপলদের কিন্তু কি হয়েছে, তাদের কিন্তু স্লেভারি বলেন বা যেটাই বলেন, তাদের কিন্তু অনেক অধিকার বঞ্চিত ছিল তার অনেক দিন। তো তাদের ক্ষেত্রে কি হয়েছে, তাদের কিন্তু ইনকামটা একটু কম। সো আপনারাও জানেন, আপনারা যখন হসপিটালে যান, অনেক প্রাইভেট হসপিটালে আপনারা যখন যান, আপনারা যদি দেখেন যে একটা ধনী মানুষ আসতেছে, একটা মানুষ দেখতেছেন যে রিচ, আর একটা মানুষ দেখতেছেন যে কি পুয়ার, অবশ্যই হসপিটালগুলো কি করে, রিচ মানুষদের অনেক ক্ষেত্রে দেখেন যে বেশি প্রায়োরিটি দেয়, প্রায়োরিটি তাদের কি দেয়, বেশি দেয়। আর এই পুর মানুষদের কি করে, প্রায়োরিটি কি করে, অনেক কম দেয়। আচ্ছা, এদের তো টাকা কম, এরা তো অত বেশি কেয়ার নিতে পারবে না, এদেরকে আমরা কম প্রায়োরিটি দিই, যে আমরা রিচদের থেকে বেশি টাকা খুলতে পারবো, পুরদের থেকে আমরা কম টাকা খুলতে পারবো। তো সেই ক্ষেত্রে কি হয়, আপনার এআই মডেল কিন্তু বুঝতেছে না যে কি জন্য রিচদের আপনি বেশি দিচ্ছেন, পুরদের আপনি কম প্রায়োরিটি দিচ্ছেন। এআই দেখবে যে যাদের টাকা বেশি আছে, তাদের যে জব, যারা তারা যে ফর্মটা ফিল আপ করছে, সেখানে তাদের যে ইনকাম লেভেল দিছে অনেক হায়ার দিছে। আর যাদের ইনকাম লেভেল কম আছে, হায়ার ইনকাম লেভেলের মানুষদেরকে আপনি বেশি বেশি প্রায়োরিটি দিচ্ছেন, লোয়ার ইনকাম মানুষদেরকে আপনি কম কম প্রায়োরিটি দিচ্ছেন। এআই করবে কি, এই জিনিসগুলো থেকে, তাদের ইনকাম থেকে, ঠিক আছে, তাদের ইনকাম থেকে, তখন ইনকামকে একটা ইয়া হিসেবে দেখবে তারা, তখন একটা মেট্রিক হিসেবে দেখবে যে ইনকাম যাদের বেশি, তাদের বেশিরভাগ সময় আমি কি দিচ্ছি, তাদের হায়ার প্রায়োরিটি দিচ্ছি, যাদের ইনকাম লো, তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমি লোয়ার প্রায়োরিটি দিচ্ছি। এই ক্ষেত্রে এইভাবে কিন্তু আমাদের যে এআই মডেলগুলো আছে, সেগুলো বায়াসড হয়ে যাইতে পারে। যে একটা হচ্ছে কি রেসের উপর ডিপেন্ড করে, যে আপনি একটা রেসের মানুষদেরকে বেশি দিচ্ছেন, আর একটা রেসের মানুষদের ডেটা আপনি কম দিচ্ছেন। তো বেশি দিলে অবশ্যই সেই এআইটা বেশি বেশি বার দেখতেছে যে এই মানুষের আর্জেন্সি এতবার বেশি হয়েছে, এতবার হয়েছে। আর এই মানুষদের আর্জেন্সি অনেক কম নাম্বার, সে শিখতে পারতেছে কম, এক্ষেত্রে সে শিখতে পারতেছে বেশি, সেক্ষেত্রে বায়াসড হয়ে যাচ্ছে। তো আমাদের কি দরকার, একটা ব্যালেন্সড ডেটা দরকার, যেখানে আমাদের 50-50 হলে অলওয়েজ বেস্ট হয়, সবগুলা ডেটা সমান পরিমাণ থাকলে বেস্ট হয়। কিন্তু আমাদের যদি ধরেন 60-40 থাকলো, তাও কিন্তু অনেক বেটার হয়। কিন্তু যখন অনেক কম চলে যায়, ধরেন 80-20 যেরকম একটা বললাম, সেক্ষেত্রে কিন্তু বায়াসনেসটা অনেক হাই হয়ে যায়। এগুলো ক্ষেত্রে আমাদেরকে একটু সাবধান থাকতে হয় আর কি। এখন আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, কোয়েশ্চেন ছিল যে হাউ ক্যান বায়াস ইন দ্য ট্রেনিং ডেটা লিড টু আনফেয়ার ট্রিটমেন্ট ইন এআই ড্রিভেন ডিসিশনস। আচ্ছা, হেলথ কেয়ার এআই ড্রিভেন ডিসিশনস। সো আপনারা বলবেন যে বায়াস যখন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এইভাবে রেসের ক্ষেত্রে যখন আমরা কম পরিমাণ আর বেশি পরিমাণ ডেটা দিচ্ছি, যখন ইমব্যালেন্স ডেটা সেট। আচ্ছা ঠিক আছে, আপনারা কয়েকটা টার্ম এখানে লিখতে পারেন আপনাদের টিচারকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে, আচ্ছা এখানে স্পেস দিচ্ছি, ঠিক আছে, যে ইমব্যালেন্সড ট্রেনিং ডেটার ক্ষেত্রে, ট্রেনিং আমরা যখন করাচ্ছি কি দ্বারা, ইমব্যালেন্সড ডেটা সেট দ্বারা, ইমব্যালেন্স ডেটা সেট দ্বারা। সেক্ষেত্রে মাইনরিটি যারা আছে, ঠিক আছে, যারা মাইনরিটি আছে, মাইনরিটি রেসেস, তাদের ক্ষেত্রে আর্জেন্সির এক্সাম্পল কম দেখতে পারতেছে, লেস, তাই না? এটার দ্বারা কি হচ্ছে, তাদেরকে যখন আউটপুট দিচ্ছে, এআই আউটপুট সেই লেস আর্জেন্সিকে রিফ্লেক্ট করতেছে। আচ্ছা এটা একটু ভালো করে লিখে দিই, যে রিফ্লেক্টস লেস আর্জেন্সি, ঠিক আছে। এটা আপনারা বুঝতে পারতেছেন। এখন
এই লেস আর্জেন্সিটা দেওয়ার জন্য কি হচ্ছে, লেজার আর্জেন্সিটা দেওয়ার জন্য যখন আমরা এআই আউটপুট পাচ্ছি, আমরা রাইটটা পাচ্ছি না, আমরা তুলনামূলক কম্পারেটিভলি সেম সিচুয়েশনের জন্য, সেম সিচুয়েশন দুজন পেশেন্ট ধরেন আছে, সিচুয়েশনে দুজন পেশেন্ট আছে, একজন হচ্ছে আপনার যেটা বললেন, একজন হচ্ছে হোয়াইট আর একজন হচ্ছে ব্ল্যাক। আচ্ছা একটু ভালো করে লিখি, হোয়াইট আর একজন হচ্ছে ব্ল্যাক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একে আর্জেন্সি বেশি দিচ্ছে, ঠিক আছে, আর্জেন্সি এরা বেশি দিচ্ছে, এরা বলতেছে না কম আর্জেন্স, ঠিক আছে, যে লেস আর্জেন্ট, এরা বলতেছে লেস আর্জেন্ট। এটা হচ্ছে আপনাদের একটা আউটপুট, যেটা আপনারা আপনাদের ভাষায় বোঝায় লিখবেন। আপনারা বলবেন যে যখন ইমব্যালেন্স ডাটা দ্বারা ট্রেনিং করা হচ্ছে এআই কে, সেই ক্ষেত্রে মাইনরিটি রেসিসদের ক্ষেত্রে সেম সিচুয়েশনে থাকা সত্ত্বেও তাদেরকে আর্জেন্সি কম দেওয়া হচ্ছে, এটা একটা রেজাল্ট, ঠিক আছে। এইভাবে হচ্ছে কি পেশেন্ট কেয়ারের সেটা ইফেক্ট ফেলতেছে। আর একটা কি ছিল, টাকার বিষয়। টাকার বিষয়টাও আমি সে একই বললাম যে তাদের ইনকাম লেভেলের উপর, এখানে বলছে কি ইনকাম লেভেল। সো যাদের ইনকাম লেভেল, আমি এখানে একটু স্পেস ক্রিয়েট করে নিই। ইনকাম লেভেলটা কি, ইনকাম লেভেলের ক্ষেত্রেও সেম, যখন যাদের বেশি হচ্ছে, তখন ইনকাম লেভেল যাদের হায়ার হচ্ছে, হায়ারদের ক্ষেত্রেও একই কথা হচ্ছে, লোয়ার যাদের হচ্ছে হায়ারদের ক্ষেত্রে আর লোয়ারদের ক্ষেত্রে যাদের হায়ার আছে তাদের কি আর্জেন্সি বেশি দিবে, ঠিক আছে। আর্জেন্সি যদি এখানে লিখি, এখানে আর্জেন্সি যাবে হচ্ছে হাই, এখানে আর্জেন্সি যাচ্ছে হচ্ছে লো, ঠিক আছে। এরকম করে আপনারা লিখে দেবেন। আপনারা এখানে 2 মার্কের কোশ্চেন, আপনারা জাস্ট লিখে দেবেন যে বায়াসনেস কিভাবে তৈরি হয়, ইমব্যালেন্স ডেটা শিট দিচ্ছেন মাইনরিটিদের ক্ষেত্রে। আর একটা লিখবেন হচ্ছে রিচ ফুডদের ক্ষেত্রে, যে রিচ ফুডদের যখন ডেটা সেট দেওয়া হয়, কারণ যখন যে ডেটা সেটটা আমরা যে সোর্স থেকে যে ডেটা সেটটা নিচ্ছি, সেই ডেটা সেটটা ইটসেলফ যদি বায়াসড হয়, সেই ক্ষেত্রে রিচারপুরের ক্ষেত্রে যদি মানে রিচারপুরের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট একটা কথা বলি, রিচারপুরের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কোথায় থেকে আপনি নিয়ে আসতেছেন ডেটা সেটটা, এটা খুবই ম্যাটার করে। আপনার যদি হসপিটালটা অনেক ভালো হয়, সেক্ষেত্রে যদি রিচারপুরদেরকে সমান অধিকার দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু এটা ম্যাটার করবে না। কিন্তু যদি আপনাদের সোর্স ডেটা, অর্থাৎ আপনার যে হসপিটাল থেকে ডেটাটা নিছেন, ঠিক আছে, যে হসপিটাল থেকে আপনারা ডেটাটা নিছেন, হসপিটাল বা ক্লিনিক যেটাই বলেন, সেখান থেকে যেটা ডেটাটা নিছেন, যে সোর্স, ঠিক আছে, সোর্সটা যদি ভালো হয় তাহলে সমস্যা নেই, কিন্তু সোর্সটা যদি পচা হয় তাহলে কিন্তু আপনাদের অবশ্যই বায়াসড একটা রেজাল্ট চলে আসবে। এটা আপনারা লিখে দেবেন, ঠিক আছে। আপনাদের নিজেদের ভাষায় এটা আপনারা এক্সপ্লেন করবেন। এখন আপনারা ইউনিভার্সিটি লেভেলে আছেন, আশা করি আপনাদের মনের ভাবটা আপনারা নিজেদের মতো করে এক্সপ্লেন করতে পারবেন। 2 মার্কের জন্য খুব বেশি লিখতে হবে না। আপনারা ফার্স্ট একটা পয়েন্ট লিখবেন ইমব্যালেন্স ট্রেনিং, ইমব্যালেন্স ডেটা সেট, আর একটা লিখবেন সোর্স ডেটা সেটে যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে হচ্ছে রিচারপুরের ক্ষেত্রে, ঠিক আছে। আর ফাইনাল কোশ্চেনটা এখানে কি আছে, আচ্ছা ফাইনাল কোশ্চেন আছে, হোয়াট স্টেপস শুড দ্য হসপিটাল টেক to ensure the AI system is used ethically with fairness, transparency and patient consent in mind। আচ্ছা এইটা এখন যদি আমরা একটু দেখি, এখানে কি হচ্ছে যে আমরা অলরেডি এথিক্যাল ইস্যুসগুলো অ্যাড্রেস করছি, আর আমরা যে বললাম বায়াসনেসের ইস্যুটাও কিন্তু আমরা অ্যাড্রেস করছি। এখানে শুধু আমাদের কি করতে হবে, আমরা কয়েকটা পয়েন্ট দেখাবো এখানে, ঠিক আছে, যে কি কি আমরা করতে পারি। আমরা ফার্স্ট অফ অল কি করতে পারি, আমরা বলছিলাম এথিক্যাল ইস্যু, প্রথমটা আমাদের কি ছিল, যে আমরা পেশেন্ট হিস্টোরি ইউজ করতাম, তাই না, হিস্টোরিক্যাল ডেটা, হিস্টোরিক্যাল পেশেন্ট ডেটা, হিস্টোরিক্যাল পেশেন্ট ডেটা। আমাদের ইস্যুটা কি ছিল, আমরা ইনফর্ম করছিলাম না, মানে আমরা তাদের পারমিশন নিছিলাম। এক্ষেত্রে আমরা কি করতে হবে, পারমিশন নিতে হবে। তাদের হিস্টোরিক্যাল ডেটা আমরা নিচ্ছি, তাদের পারমিশন, অবশ্যই তাদের পারমিশন ছাড়া এটা আমরা নিতে পারবো না। তারপর আমাদের কি ছিল, বায়াসনেস ছিল। তো আমরা বায়াসনেসটা দূর করার জন্য কি করতে পারি, আমাদের প্রথম কাজ কি করতে হবে, যে বায়াসড মেশিন, বায়াসড এআই যে মডেলটা আছে, বায়াসড এআই মডেল আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে, আমরা ইউজ করবো না। আমরা যখন দেখতেছি যে এটা বায়াসড হয়ে যাচ্ছে, আমরা ইউজ করবো না। বায়াসড ডোন্ট ইউজ, ঠিক আছে, এখানে লিখলাম যে ডোন্ট ইউজ, এগুলো আপনাদের নিজেদের ভাষা লিখে দিবেন। থার্ড আমরা আরেকটা কি কথা বলছিলাম, যে পেশেন্টদেরকে ইনফর্ম করা যে আপনাদের ডাক্তার যেটা আছে, যে ডাক্তার আছে সে এটা সিলেক্ট করতেছে না, এটা কে সিলেক্ট করতেছে, এখানে হচ্ছে ট্রান্সপারেন্সি আসতেছে, ট্রান্সপারেন্সি যে লেটিং দ্য পেশেন্টস নো, লেটিং দ্য পেশেন্টস নো, লেটিং দ্য পেশেন্টস নো, patients know that an AI model is making certain decisions, ঠিক আছে, is making certain decisions। এইভাবে আপনারা নিজেদের ভাষায় জাস্ট লিখে দিবেন আর কি, ঠিক আছে। কারণ পেশেন্টরা না জানলে কিন্তু তাদের জন্য একটা ক্ষতি হয়ে যাচ্ছে। পেশেন্টরা যদি নাই জানে যে একটা এআই মডেল আপনাদের আর্জেন্সি ডিসিশনটা নিচ্ছে, এটা কিন্তু একটা হিউজ ট্রান্সপারেন্সির ইস্যু হতে পারে। এখন এটা যে পার্টটা বলছিলাম যে বায়াসড মডেলটা নিয়ে, তাই না, বায়াস মডেলটা আমরা বলছি কি ইউজ করা যাবে না, এটা কিন্তু একটা প্রবলেম, তাই না, যে উইথ ফেয়ারনেস, এটা কিন্তু ফেয়ারনেসের সাথে কোলাইড করতেছে, এটা কিন্তু ফেয়ার হচ্ছে না সবার জন্য।
এটা আপনি চাইলে আরেকটু ব্রড করে লিখতে পারেন যে আমরা এআইটাকে যেটা ইউজ করতেছি অবশ্যই এটা হায়ার অ্যাকুরেসি অনলি ইউজ মডেলস। আচ্ছা এখানে একটু স্পেস ক্রিয়েট করি। So only use models with higher accuracy, ঠিক আছে, with high accuracy লিখলাম আর কি, accuracy, ঠিক আছে। তাছাড়া আমরা ইউজ করবো না, কারণ এটা ফেয়ারনেসের সাথে যাচ্ছে না, কোলাইড করতেছে। এখন আমরা আসি পরের কোশ্চেনটাতে। আচ্ছা এই কোশ্চেনটা অনেক ইন্টারেস্টিং লাগতেছে। এখন আমরা এই কোশ্চেনটার দিকে যদি একটু তাকাই, দেখি যে এখানে কি বলতেছে। এটা আর একটা সিনারিও বেস কোশ্চেন। So suppose you have 3 friends, Tanjim, Raisa and Arif, working on different projects related to smart campus. Tanjim is building a model that predicts students' grades using labeled data such as attendance and pass scores. আচ্ছা labeled data উপর আমরা একটু হাইলাইট করলাম আর কি। Raisa is analyzing campus Wi-Fi data to find patterns in students' movements across different areas without any labeled outcomes. আচ্ছা without labeled আর কি এখানে বলছে যে প্যাটার্ন, এই দুটো আমরা এখানে নোট করলাম। এরপর কি বলছে, Arif is developing a system where a campus robot learns to navigate efficiently by interacting with its environment, receiving feedback based on its action. আচ্ছা এখানে আমরা কি কি আন্ডারলাইন করতে পারি, ইন্টারঅ্যাক্টিং উইথ ইটস এনভায়রনমেন্ট, আচ্ছা রিসিভিং ফিডব্যাক বেসড অন অ্যাকশন। আচ্ছা এই কটা আমরা এখানে দাগায় রাখলাম। এখন আমরা দেখি আসলে আমাদের কোশ্চেনে কি বলছে, আইডেন্টিফাই দ্য টাইপ অফ মেশিন লার্নিং ইচ ফ্রেন্ড ইজ ইউজিং। আচ্ছা মেশিন লার্নিং এর আমাদের জানি যে আমাদের প্রাইমারি মডেল কয়টা আছে, কয় টাইপের মডেল আছে আমাদের, ঠিক আছে, মানে কয়টা আমাদের ইয়ে আছে এখানে, আমাদের আছে কি তিনটা, কি আছে, সুপারভাইজড, আনসুপারভাইজড, আর কি আছে আমাদের রিইনফোর্সড। এখন আমাদের এই তিনটা সম্পর্কে একটু নলেজ লাগবে। এই তিনটা আমি চাইলে আপনাদেরকে এক লাইনে বুঝাইতে পারি, চাইলে একটু ভালো করে বুঝাইতে পারি। আপনারা যদি বুঝতে না চান তাহলে আপনারা মনে রাখবেন জাস্ট যে লেবেল ডেটা ইউজ করে হচ্ছে সুপারভাইজড, লেবেলড, আর যদি লেভেল ছাড়া আনলেবেল বা মানে আপনাদের যদি লেভেল ছাড়া উইথাউট লেভেল, ঠিক আছে, উইথাউট লেভেল বা আনলেবেল যেটা বলেন আনলেবেল, ঠিক আছে। আচ্ছা একটু ইয়া হয়ে গেছে আর কি, এটা একটু মুছে দিই, জাস্ট আনলেবেল লিখে দিই, আনলেবেলড। আর রিইনফোর্স কি করে, রিইনফোর্স হচ্ছে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে শেখে, ট্রায়াল অ্যান্ড এরর। এখন এই তিনটা ওয়ার্ড আপনি খোঁজার চেষ্টা করবেন, যদি আপনি না বুঝতে চান তাহলে এগুলো দেখলে আপনি এগুলো বলে দিতে পারবেন, কিন্তু তখন আপনাদের ইস্যুটা কি হবে, আপনার পরবর্তীতে এটা রিলেটেড অন্য কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনি এগুলো তিনটা ভালো করে পড়ে নেবেন। সো এই তিনটা বোঝানোর জন্য এখানে একটা ইয়া নিয়ে আসছি আমি আর কি, এখানে একটা ছবি নিয়ে আসছি, আশা করি এটার মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হবো। সুপারভাইজ লার্নিং, ঠিক আছে, সুপারভাইজ লার্নিং আমরা প্রথমে আসি। সুপারভাইজ লার্নিং কি, লার্নিং ফ্রম লেবেল ডেটা। এখন লেবেল ডেটা আসলে কি, লেবেল ডেটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। ধরেন এখানে আপনার কাছে, এখানে ধরেন তিনটা এখানে গোল দেওয়া আছে, ধরেন এটা একটা আপেলের ছবি, এটা একটা বানানার ছবি, আর এটা একটা গ্রেপের ছবি। এই ছবিগুলো দেওয়া আছে, সাথে বলে দেওয়া আছে যে এই ছবিটা একটা আপেল, এই ছবিটা একটা বানানা, এই ছবিটা একটা গ্রেপ। এরকম করে যদি বলে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এই ডেটাটাকে আমরা বলতেছি কি, লেবেল ডেটা। মানে এটা কি জিনিস আমরা অলরেডি বলে দিচ্ছি, সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি লেবেল ডেটা। এখন সুপারভাইজ লার্নিং এ কি করে, যে এআই মডেলগুলো আছে সেটা অলরেডি যে বলে দেওয়া হয়েছে যে আপেল, তখন করবে কি, সে খোঁজা শুরু করবে, আচ্ছা এই জিনিসটা আপেল, আপেলের মধ্যে কি কি ফিচার আছে, সে আপেলের মধ্যে কারো ফিচারগুলা খোঁজা শুরু করবে। বানানার মধ্যে কি করবে, ফিচারগুলো শুরু করবে। ধরুন আপেলের আপনার 10টা ছবি দেওয়া আছে, বানানার 10টা ছবি আছে, গ্রেপের 10টা আছে, ইউজুয়ালি 10টা না অনেকগুলো ছবি দেওয়া লাগে ভালো আউটপুট পাওয়ার জন্য। ধরুন আমি এখানে 1000 করে ধরলাম, ঠিক আছে, 1000টা ছবি দেওয়া আছে। এখন সে 1000টা আপেলের মধ্যে বুঝতে পারবে, সে কিন্তু আপনি লেবেল করে জানাই দিচ্ছেন তাকে যে কোনটা কোনটা আপেল। সো সেই সবগুলো আপেলের মধ্যে সে কি করবে, মিলগুলো খুঁজে বের করার চেষ্টা করবে, আর সেগুলোকে সে ফিচার হিসেবে ধরবে, সেগুলোকে সে তার মেট্রিক্স হিসেবে ধরবে যে এটাকে আপেল, একটা জিনিসকে আপেল বলার জন্য আমার এই মেট্রিক্স লিখতে হবে। বানানার ক্ষেত্রেও সেই, গ্রেপের ক্ষেত্রেও সেই। তখন সে যখন বুঝতে পারতেছে, তখন যাকে একটা জিনিস দিবেন, নতুন একটা জিনিস দিলেন, বললেন যে এই জিনিসটা কি হইতে পারে, তখন সে প্রেডিক্ট করতে পারবে অথবা ক্লাসিফাই করতে পারবে যে এই জিনিসটা কি ছিল, যেটা একটা আপেল ছিল বা বানানা ছিল বা গ্রেপ ছিল। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি সুপারভাইজ লার্নিং। এটা কোন ক্ষেত্রে আমাদের ইউজ হয়, প্রেডিকশন অথবা ক্লাসিফিকেশন, ঠিক আছে। একটু আগে আমরা যেটা বুঝাইলাম, এই যে আমরা ক্লাসিফাই করতে পারলাম অন্য একটা ছবিতে, পরবর্তীতে আমরা এখানে ধরেন একটা আপেলের ছবি দিলাম, একে আমরা দিলাম, ওই বলে দিল যে এটা একটা আপেল, আমরা ক্লাসিফাই করতে পারলাম, ঠিক আছে। এখন আমরা আসি কি, আনসুপারভাইজ লার্নিং এ। আনসুপারভাইজ লার্নিং এ কি করে, ফাইন্ডিং প্যাটার্নস ইন আনলেবেল ডেটা। এখন লেবেল ডেটা আর আনলেবেল ডেটার পার্থক্যটা কি,
আমরা যখন আনলেবেল ডেটার কথা বলতেছি, এই দেখেন এখানে ধরেন আমরা সেম আপেলের একটা ছবি দিলাম, সেম বানানার একটা ছবি দিলাম, সেম গ্রেপের ছবি দিলাম, ধরেন অনেকগুলো ছবি দিছি, কিন্তু আমরা মেশিন লার্নিং মডেলকে বলি নাই যে এটা আপেল। এখানে যখন আমরা বলে দিচ্ছিলাম যেটা আপেল, আমরা বলি নাই যে এটা আপেল, এটা বানানা, এটা গ্রেপ, ধরেন আমরা বলি নাই এগুলো। সো মেশিন লার্নিং মডেল সেক্ষেত্রে কি করবে, ধরেন সবগুলোর ক্ষেত্রে আমাদের 1000টা করে ডেটা দেওয়া আছে, আপেলের ক্ষেত্রে, বানানার ক্ষেত্রে ধরেন 1000টা, এক্ষেত্রে দেওয়া আছে, গ্রেপের ক্ষেত্রে দেওয়া আছে। কিন্তু মেশিন লার্নিং মডেলটা যেটা আমরা ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা যে ডেটা দিছি এগুলা বলে দেওয়া নেই যে আপেল, বানানা, গ্রেপ এগুলা বলে দেওয়া নেই। তো সে কি করবে, সে নিজে নিজে গ্রুপিং করার চেষ্টা করবে। কিসের উপর ভিত্তি করে, মিল মিল খোঁজার ভিত্তিতে। মিল বলতে আমরা এখানে কি বুঝতেছি, মিল বলতে বুঝতেছি আমরা প্যাটার্ন। ধরেন সে কি করবে, আপেলের কি কি জিনিস সে খেয়াল করতে পারে, ধরেন একটা আপেলের ক্ষেত্রে সে ধরতেছে এখানে তার শেপ, ঠিক আছে, তার শেপটা সে ধরতেছে, শেপ ধরতেছে, তারপর কি ধরতেছে, সাইজ ধরতেছে। সাইজ ধরার পরে সে কি করতেছে, কালার দেখতেছে। ধরেন এই তিনটা সে মেট্রিক ধরলো, সে এই তিনটার মধ্যে দেখতেছে কি আপেলের শেপ একটা নির্দিষ্ট শেপ হচ্ছে, যে একটু গোল, একটু গোল গোল, উপর আর নিচে একটু চ্যাপ্টা। সাইজ কি দেখতেছে, যে একটা নির্দিষ্ট সাইজ, একটা ছোট কিন্তু অত বেশি ছোট না। আবার সে কালার দেখতেছে একটু লাল লাল, একটু খয়েরি খয়েরি। কিন্তু আবার যখন সে গ্রেপের ক্ষেত্রে সে যখন দেখতেছে, গ্রেপের ক্ষেত্রে কিন্তু সাইজ আলাদা, কালার আলাদা, শেপ আলাদা। শেপ কিন্তু শেপ কাছাকাছি হলেও কিন্তু এই দুটার মাধ্যমে শেপ কিন্তু আপেল আর একটা গ্রেপের কাছাকাছি ধরেন একটা হতে পারে, অনেকগুলো আঙ্গুর থাকে যেগুলো একটু ধরেন একটু গোল গোল। সেক্ষেত্রে সে ডিফারেন্সিয়েট করবে কিসের দ্বারা, সাইজ আর কালার দ্বারা। আবার ধরেন কলা, কলা আপনি দেখতেছেন এটা কিন্তু শেপের দ্বারা সে ইজিলি ডিস্টিংগুইশ করতে পারতেছে, ঠিক আছে। এইভাবে মডেলগুলো করবে কি, সে এগুলাকে নাম দিতে পারবে না যে এগুলো আপেল, বানানা কি, কিন্তু সে এগুলোকে আলাদা করে গ্রুপিং করতে পারবে। সে আলাদা করে গ্রুপ করে সে প্যাটার্নগুলো খুঁজে সে বলে দিতে পারবে যে এইগুলো সিমিলার প্রোডাক্টস, যে গ্রুপের মধ্যে সিমিলার প্রোডাক্টস দেখেনি, যেখানে গোল জিনিসগুলা, সার্কেল জিনিসগুলো এখানে আলাদা করে রাখতে পারছে। এই যে চারকোনা যেগুলো জিনিস ছিল, চারকোনাগুলোর এখানে আলাদা করে রাখতে পারছে। আবার যে ট্রায়াঙ্গেল যেগুলো ছিল এগুলোকে আলাদা করে রাখতে পারছে, ঠিক আছে। এই বৈশিষ্ট্যগুলোর দ্বারা সে কিন্তু বলে না যে এগুলা সার্কেল, এগুলা স্কোয়ার, এগুলো ট্রায়াঙ্গেল। সে কি বলছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, এইভাবে সে গ্রুপিং করতে পারে। এগুলা কি জন্য ইউজ হয়, এগুলো হচ্ছে ক্লাস্টারের জন্য ইউজ হয়, অথবা আপনার ট্রেন্ডস অথবা প্যাটার্ন এগুলো খুঁজে বের করতে পারে আর কি আনসুপারভাইজড লার্নিং এর দ্বারা। এখন লাস্টে আমাদের কি আছে, রিইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে। রিইনফোর্স অথবা রিইনফোর্সমেন্ট লার্নিং আপনারা যেটা বলেন সেটাই। এই ক্ষেত্রে হয় কি, এই ক্ষেত্রে লার্নিং থ্রু কি, ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল অ্যান্ড এরর দ্বারা কি বোঝায়, ধরেন আমার ইনভায়রনমেন্টের সাথে একটা অ্যাকশন, ধরেন আমি একটা গাড়ি আপনারা যখন যে জানেন যে টেসলা যে গাড়িগুলো আছে না, টেসলার যে গাড়িগুলো আছে এগুলো কিন্তু এখন অটো ড্রাইভ করতে পারে, মানে কোনো হিউম্যান ইন্টারফিয়ারেন্স ছাড়া সে নিজে নিজে ড্রাইভ করতে পারে। সে এইরকম আপনি যখন একটা নিজে নিজে গাড়ি চালানো শেখাচ্ছেন আর কি, যখন এআই মডেলকে ট্রেন করাচ্ছেন, সেক্ষেত্রে ধরেন একটা গাড়ি এখানে যাচ্ছে, এই রাস্তায় যাচ্ছে। এখন তার কাছে অপশন আছে কি, সোজা যাওয়া, হয় লেফট যাওয়া, হয় রাইট যাওয়া। এখন এই গাড়িটা কি করতে পারে, এই গাড়িটা করতে পারে কি, যে প্রথমে একবার সোজা যায় দেখতে পারে, সে ক্র্যাশ করলো, ঠিক আছে, সোজা গেল, সোজার ক্ষেত্রে সে কি করলো, ক্র্যাশ করলো। সে আবার যখন কি করলো, সে লেফটে গেল, লেফটে যাওয়ার পরেও তার কি হইলো, সে ক্র্যাশ করলো। আবার যখন সে রাইটে গেল তখন সে কি করলো, সে পার করে চলে গেল, সে পাস করলো, ঠিক আছে। তখন এআই মডেলটা কি করতেছে, এখানে সে বুঝতে পারতেছে কি, আচ্ছা এই ক্ষেত্রে যখন আমার রাস্তার এরকম একটা মোড় আছে, এরকম যখন একটা বাঁক আছে, তখন আমাকে রাইট সাইডে যেতে, মানে রাইট সাইডে আমাকে যেতে হচ্ছে। এটা হচ্ছে একটা সিম্পল টার্মিনোলজি আমি ইউজ করলাম, কিন্তু এটা আরো অনেক কমপ্লেক্স ভাবে ইউজ করা হয়। এটা ট্রাফিকের ক্ষেত্রে ইউজ করা হয়। ধরেন আপনার অনেকগুলো ট্রাফিক আছে, পাশে আপনার গাড়ি আছে অনেকগুলো আছে, তো পাশের গাড়িগুলোর সাথে আপনার ড্রাইভিং কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন, কিভাবে হ্যান্ডেল করবেন, সেগুলো এইভাবে ট্রায়াল এন্ড এরর দ্বারা ট্রেন করা সম্ভব, ঠিক আছে। আর এভাবে দেখেন এখানে কি বলছে, এখানে গেম অথবা ওয়ার্ল্ডের কথা বলছে, ইনভায়রনমেন্টের একটা কথা বলছে, অর্থাৎ ইনভায়রনমেন্টের সাথে সে অ্যাকশন, যে কোনো একটা অ্যাকশন নিয়ে দেখবে যেটা কি ঠিক আছে না ভুল আছে। যদি ঠিক আছে সেক্ষেত্রে সে রিওয়ার্ড পাইলে যায়, আর যদি ভুল গেল তাহলে সে কি ডিসাইড করতেছে, ব্যাড মুভ, পরবর্তীতে সে এই মুভটা আর নিবে না। সেক্ষেত্রে কি হচ্ছে, দ্য গোল দেখেন যে ম্যাক্সিমাইজ টোটাল রিওয়ার্ড থ্রু রিপিটেড ইন্টারাকশন উইথ এনভায়রনমেন্ট। আপনি একটা রিওয়ার্ড সিস্টেম দিয়ে দিলেন যে এটা যখন ক্র্যাশ করলো না তখন সে রিওয়ার্ড পাইলো, তাই সেখানে রিওয়ার্ড পাচ্ছে, সে কি করবে কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিওয়ার্ড পাওয়ার চেষ্টাটা করবে, ব্যাড মুভ পাইলে সে পরবর্তীতে ওটা করবে না। এখন এইটা কোন ক্ষেত্রে আমাদের বেশি ইউজ হয়, এটা আমাদের ইউজ হইতে পারে চেঞ্জিং এনভায়রনমেন্টের ক্ষেত্রে। আপেলের বৈশিষ্ট্য কিন্তু চেঞ্জ হয় না, অথবা আমরা যখন আনসুপারভাইজড লার্নিং, আবার ধরুন আমরা যেটা এখানে ট্রায়াঙ্গেল, স্কোয়ার বা যেটাই ধরছি এখানে, সেগুলো কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু আমরা যখন একটা ইনভায়রনমেন্ট, একটা রিয়েল ওয়ার্ল্ড ইনভায়রনমেন্টে আমরা যখন কাজ করব, সেক্ষেত্রে আমাদের ইনভায়রনমেন্টটা কিন্তু চেঞ্জ হয়। আর যেসব ক্ষেত্রে আমাদের চেঞ্জিং ইনভায়রনমেন্টটা আমাদের ক্যালকুলেশনে ধরতে হয়, সেক্ষেত্রে আমরা রিইনফোর্সমেন্ট লার্নিংটা ইউজ করতে পারি, ঠিক আছে। এখন আমরা যখন এগুলো বুঝে গেলাম, এখন আমরা যদি কোশ্চেনের দিকে তাকাই, আমরা খুবই ইজিলি বুঝতে পারবো যে কোনটার জন্য আমাদের কোন টাইপের মডেল দরকার আছে। এখানে কি বলছে যে তানজিম ইজ বিল্ডিং আ মডেল দ্যাট প্রেডিক্ট স্টুডেন্টস গ্রেডস ইউজিং লেবেল ডেটা, তাই না।
সো প্রেডিক্ট করতেছে। আমরা অলরেডি জানি প্রেডিকশন মডেলের জন্য কি কাজ করে, প্রেডিকশন মডেলের জন্য ইউজ করে আমাদের হচ্ছে সুপারভাইজ লার্নিং। আর লেভেল ডেটা অলরেডি বলে দিছে, লেভেল ডেটা মানে অলরেডি বলে দেওয়া আছে, তাই না? বলে দেওয়া আছে, তার মানে আমাদের আর কি দরকার, আমাদের অলরেডি হয়ে গেছে, আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। রাইসার ক্ষেত্রে কি বলছে, ওয়াইফাই ডেটা, অ্যানালাইজিং ক্যাম্পাস ওয়াইফাই ডেটা টু ফাইন্ড প্যাটার্নস ইন স্টুডেন্ট মুভমেন্টস অ্যাক্রস ডিফারেন্ট এরিয়াস উইদাউট এনি লেভেলড আউটকামস। আচ্ছা, এখানে সে প্যাটার্ন খুঁজতেছে, প্যাটার্ন খুঁজতেছে কিসের মাধ্যমে, উইথাউট এনি লেভেলড আউটকাম, মানে তার কোনো লেভেল, তার কোনো ডেটা নেই, সে আনলেভেল ডেটা ইউজ করতেছে। ডেটা ইউজ করে সে এটা বোঝার চেষ্টা করতেছে, তাকে বলে দেওয়া নয় যে এটা মানে বেশি এটা মানে কম, সে নিজের থেকে নিজে গ্রুপ করবে, ঠিক আছে? ওয়াইফাই যে ট্রেন্ডগুলো আছে, মানে ওয়াইফাই ইউজার বেশি কম যেটাই হোক, সে ওই জিনিসগুলোকে সিমিলারিটিস গুলা বা প্যাটার্ন গুলা খোঁজার মাধ্যমে সে আলাদা করে গ্রুপিং করে রাখতে পারবে। সেক্ষেত্রে কি হচ্ছে, আনসুপারভাইজ লার্নিং। আর ফাইনালি কি আছে, আরিফ ইজ ডেভেলপিং এ সিস্টেম ওয়ার ক্যাম্পাস রোবট লার্নস টু নেভিগেট এফিশিয়েন্টলি বাই ইন্টারাক্টিং উইথ ইটস এনভায়রনমেন্ট। এখন একটা রোবট হাঁটতেছে, সামনে একটা চেয়ার চলে আসলো, মানে এই চেয়ার তো সবসময় তার সামনে চলে আসবে না, তাই না? অর্থাৎ কি, এখানে একটা চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে তাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। আর কি, এখানে রিসিভিং ফিডব্যাক বেসড অন ইটস অ্যাকশনস, তাই না? সো সে কি করতেছে, ট্রায়াল এন্ড এরর করতেছে। সে এক জায়গায় যাচ্ছে, সেটা থেকে যে কোনো একটা অ্যাকশন নিচ্ছে, সে একটা চেয়ার দেখলো, প্রথমে সে চেয়ারের সাথে ক্র্যাশ করলো, সেখান থেকে কি করলো, ফিডব্যাক নিল, আচ্ছা চেয়ারের সাথে আমি যদি সোজা যাই, আমি ক্র্যাশ করতেছি, আমি একটু সাইড দিয়ে চলে যাবো, ঠিক আছে? এইভাবে সে করতেছে কি, তার মানে এটা রিইনফোর্স লার্নিং। এখন আমরা আইডেন্টিফাই করে ফেলছি, এরপর আমাদের কি বলছে যে কম্পেয়ার দিস থ্রি মেশিন লার্নিং অ্যাপ্রোচেস বেসড অন টাইপ অফ ডেটা দে ইউজ, ফিচার্স দে কনসিডার অ্যান্ড দেয়ার মেইন অবজেক্টিভস। আচ্ছা, এখানে একটা খুবই ইজিলি আমরা একটা জিনিস এখানে বুঝতে পারি আর কি, আমাদের এখানে এটা আমি নিয়ে এসেছি। হ্যাঁ, এখানে যদি আপনি তানজিমের ক্ষেত্রে চিন্তা করেন, তার টাইপ অফ ডেটা কি ছিল, লেভেল ডেটা, আমরা অলরেডি জানি। রাইসার ক্ষেত্রে আনলেভেল ডেটা, আর রিইনফোর্স লার্নিং এর ক্ষেত্রে কি, নো প্রি এক্সিস্টিং ডেটা, অর্থাৎ সে তার এনভায়রনমেন্টের সাথে করে করে শিখতেছে, তাকে এখন প্রি এক্সিস্টিং ডেটা তাকে দেওয়া হয়নি ট্রেন করার জন্য। এখন তারপর কি বলছে, আরেকটা জিনিস বলছে যে ফিচার্স কনসিডার। এখন কি কি ফিচার কনসিডার করতে পারে আমাদের এই যে সিনারিও দেওয়া আছে সেক্ষেত্রে, ইনপুট ফিচার্স কিন্তু আমাদের বলে দিছে অলরেডি। এখানে কি বলছে যে দেখেন, আমাদের ইনপুট ফিচার কি কি ছিল, এখানে আমাদের স্লাইডে অলরেডি বলে দিছে যে লেভেল ডেটা চার্জেস কি, অ্যাটেন্ডেন্স এন্ড পাস্ট স্কোরস। তো এগুলোই কিন্তু আমাদের ডেটা হয়ে যাচ্ছে, তাই না? তারপর আমাদের কি কিছু, এগুলো কিন্তু আমাদের সেই ডেটা হয়ে যাচ্ছে, আর এগুলো হচ্ছে আমাদের সেই ফিচার্স গুলো হয়ে যাচ্ছে, সে কনসিডার করতে পারতেছে। এখন ওয়াইফাই এর ক্ষেত্রে কি আছে, ওয়াইফাই এর ক্ষেত্রে জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে যায়, কারণ ওয়াইফাই এর ক্ষেত্রে আমাদেরকে ডিরেক্টলি ভাবে বলা নাই। সো আমরা করব কি, আমাদের যে বিবেকটা আছে সেটা ইউজ করবো। একটা ওয়াইফাই এর ক্ষেত্রে যদি কেউ প্যাটার্ন খুঁজতে চায়, সে কি কি জিনিস দেখতে পারে, সে দেখতে পারে যে কোন জায়গায় সিগন্যাল স্ট্রেন্থটা বেশি আছে, ঠিক আছে? সো সিগন্যাল স্ট্রেন্থটা বেশি একটা তথ্য, আবার সিগন্যাল স্ট্রেংথ জিনিসটা যে উইক না পুর সেটা আর একটা, সেখানে কি বলছে যে সিগন্যাল স্ট্রেংথ, তারপর লোকেশন কোঅর্ডিনেটস। আর একটা কি, যে কোন সময়, এখন রাত 12টার সময় ধরেন আপনার অনেক কম ওয়াইফাই ইউজ হচ্ছে ক্যাম্পাসে, কিন্তু দিনের বেলা যখন সব স্টুডেন্টরা আসে তখন কিন্তু অনেক ইউজ হচ্ছে। সো সেই কানেকশন টাইমগুলো এখানে কনসিডার করা হচ্ছে। আর আরেকটা কি ছিল আমাদের রিইনফোর্স লার্নিং, এই ক্ষেত্রে কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো কিছু নাই, আমাদের যে কোনো এনভায়রনমেন্ট, আমাদের বেসড অন আমাদের এনভায়রনমেন্ট আমাদের জিনিসগুলো চেঞ্জ হবে। সেখানে কি বলছে, স্টেট অ্যাকশন এন্ড রিওয়ার্ড পেনাল্টি সিগন্যালস, রোবট কারেন্ট লোকেশন স্পিড মুভমেন্ট কমান্ডস, ঠিক আছে? যেরকম আমি বললাম যে কোন ক্ষেত্রে সোজা যাবে, কোন ক্ষেত্রে সে লাফাবে, কোন ক্ষেত্রে সে নিজেকে প্রোটেক্ট করবে, সব ক্ষেত্রেই আলাদা আলাদা একটা বিষয়। সো আপনাকে এটা এইভাবে বলে দিতে হবে যে ডিপেন্ডস অন দ্য স্টেট অ্যান্ড অ্যাকশন অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে ফিচার্স, যে কোনো টাইপের ফিচার হইতে পারে। এরপর আমাদের কাছে মেইন অবজেক্টিভ। এখন মেইন অবজেক্টিভ আমরা অলরেডি বলে দিছি, তাও এখানে বলা আছে কি, প্রেডিকশন আর ক্লাসিফিকেশন, যেটা আমি বললাম সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে, প্যাটার্ন ডিসকভারি যেটা আমি বললাম হচ্ছে ইয়ার ক্ষেত্রে আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে, আর লাস্টেটা কি ছিল, অপটিমাল ডিসিশন মেকিং, যে কোন সিচুয়েশনে একটা চেঞ্জিং এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমি কিভাবে অপটিমাল ডিসিশনটা মেক করতে পারবো ট্রায়াল এন্ড এররের দ্বারা। এখন আমাদের ফাইনাল কোশ্চেনটা কি, আমাদের দুইটা কোশ্চেন হয়ে গেছে এখানে, তাই না? আচ্ছা, যে এটা হয়ে গেছে, কারণ একটা আমাদের বাকি আছে, সাজেস্ট ওয়ান রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন অফ ইচ টাইপ অফ মেশিন লার্নিং ইন এ স্মার্ট ক্যাম্পাস। আচ্ছা, এটা কিন্তু বোঝা বা প্রেডিক্ট করা মানে এটার অ্যান্সার করা অনেক সহজ, আমি কিন্তু অলরেডি বলে দিছি। এখানে কি, সে আপেল চিনতে পারতেছে, তার মানে একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে সে কিন্তু আপনার ফেসও চিনতে পারবে, তাই না? একটা মানুষের ফেসও চিনতে পারবে। সো আপনি কি একটা ফেশিয়াল রিকগনিশন সিস্টেম তৈরি করতে পারেন, যেমন আমাদের ড্যাফোডিলে কিন্তু একটা হল ছিল না, হলে কিন্তু আমাদের যে ফেস রিকগনিশন সিস্টেম ইউজ করতো, তো সেখানে আমরা এই সেম জিনিসটা ইউজ করে, সুপারভাইজ লার্নিং ইউজ করে আমরা ইজিলি ফেসিয়াল রেকগনিশন সিস্টেম ইউজ করতে পারতেছি। এরপরে কি বলছে, যে ট্রেন্ডের একটা বিষয় বলছে পরের বার, ঠিক আছে? যে আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা ট্রেন্ড খুঁজে বের করতে পারি। আমরা যদি ওয়াইফাই সিগন্যালের ট্রেন্ড খুঁজে বের করতে পারি, তাহলে আমরা আর কি কি ট্রেন্ড ইউজ করতে পারি, আমরা খুব বেশি দূরে ভাবতে হবে না, একটু কাছাকাছি ভাবার চেষ্টা করি। ধরুন আমরা আমাদের ইলেকট্রিসিটির ব্যাপারটা ধরতেছি, ঠিক আছে? ইলেকট্রিসিটি ইউজ, ইলেকট্রিসিটি এখানে একটা লিখি সুন্দর করে, ইলেকট্রিসিটি ইউজেস, ঠিক আছে? আমরা কি এটাকে অপটিমাইজ করতে পারি, কিভাবে অপটিমাইজ করতে পারি? আমরা এখন একটা জায়গায় যদি দেখি যে আমাদের ক্যাম্পাসে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে লাইট দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? আমরা যদি একটা অটোমেটেড সিস্টেম ওখানে ইউজ করি, যেখানে একটা নির্দিষ্ট টাইম পর আমাদের এআই করবে কি, রেগুলার আমাদের ধরুন সপ্তাহে 7 দিন
ধরেন যে শুক্রবারে কিন্তু স্টুডেন্টরা ক্যাম্পাসে থাকে না, তো সেই ক্ষেত্রে শুক্রবারে কিন্তু আমাদের ক্লাসরুমগুলোতে লাইট দেওয়ার দরকার নাই। তার মানে সে আমাদের সিস্টেমটা কি করবে, যখন দেখবে যে একটা প্যাটার্ন খুঁজে পাবে সে, যে শুক্রবার করে ক্লাসে হচ্ছে না, ক্লাসে কেউ থাকতেছে না, এক্ষেত্রে আমার দরকার নেই, সে কি করবে কি নিজে নিজে শুক্রবারে যদি কোনো রুমে লাইট থাকে সে সেগুলো নিভাই দিল, সেক্ষেত্রে আমাদের ইলেকট্রিসিটি বাঁচতেছে। আবার আমরা খেয়াল করতে চাই আমাদের ফ্যানগুলা, লাইটগুলো কিন্তু আমাদের একটা বিল বাঁচাচ্ছে, কিন্তু আমাদের ফ্যান কিন্তু অনেক বেশি, ফ্যান, এসি, এসি তখন আমাদের কি হবে, এসি কিন্তু একটা নির্দিষ্ট টাইম, ধরেন যে টাইমে ক্লাসের প্রেশার সব থেকে বেশি ওই টাইমে কিন্তু আমাদের লবিতে অথবা আমাদের ধরেন যে মেইন গ্রাউন্ড ফ্লোর আছে ওখানে কিন্তু আমাদের খুব বেশি মানুষ থাকে না, সেক্ষেত্রে আমাদের ওখানে এসির পাওয়ারটা ইজিলি সে কমাই দিতে পারবে, ঠিক আছে, এসির পাওয়ারটা সে কমাইতে পারবে, বাড়াইতে পারবে বেসড অন কোন সময়, যে টাইমগুলোতে ধরেন আমাদের 1.5 ঘন্টার যদি একটা ব্যাচ থাকে, প্রত্যেক 1.5 ঘন্টা পর পর কিন্তু স্টুডেন্টের ক্লাস থেকে বের হবে, সো সেক্ষেত্রে কি হবে, সেই 1.5 ঘন্টার যে টাইমগুলো আছে, যে টাইম স্লটগুলো আছে, সেই টাইম স্লটগুলোতে সে এসির পাওয়ারগুলো বাড়াই দিতে পারবে, আবার যখন দরকার হচ্ছে সে কমাই দিতে পারতেছে, এক্ষেত্রে আমাদের ইলেকট্রিসিটি ইউজটা অনেক অপটিমাইজ হতে পারতেছে, এভাবে এটা আরো অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব, জাস্ট বেসিকটা আপনাদেরকে বুঝালাম। আর ফাইনালি আমাদের কি আছে, ফাইনালি দেখেন রিইনফোর্স লার্নিং আছে আমাদের, রিইনফোর্স লার্নিং আমরা কই ইউজ করতে পারি ভাবেন, একটু ভাবেন, বেশি দূরে চিন্তা করতে হবে না, আমাদের কি আছে, পার্কিং এরিয়া আছে, তাই না, পার্কিং এরিয়া আছে না, সব ইউনিভার্সিটিতে কিন্তু পার্কিং এরিয়া আছে। এখন কথা হচ্ছে আমাদের পার্কিং এরিয়ার একটা সমস্যা কি, আমাদের বাংলাদেশের পার্কিং এরিয়াগুলোতে সব ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে মানে অত বড় বড় পার্কিং এরিয়া থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে থেকে অনেক বড় বড় পার্কিং এরিয়া আছে, আমাদের দেশে কয়েকটা আছে, খুব বেশি নাই, কিন্তু বিদেশে এটা অনেক বেশি আছে। তো সেই ক্ষেত্রে কি হতে পারে একটা স্মার্ট ক্যাম্পাসে, যে আপনি পার্কিং করতে গেছেন, আপনি জানেন না যে আপনি কোন এরিয়ায় পার্কিং করবেন, আপনি কিছু কিছু জায়গায় দেখতেছেন যে খালি আছে, আপনি আবার বুঝতে পারতেছেন না যে এই জায়গায় খালি আছে বা এই জায়গায় খালি নাই, তখন আপনি একটা গাইডেন্স সিস্টেম দিতে পারেন, একটা গাইডিং সিস্টেম, অর্থাৎ আপনার রাস্তায় বা আপনার যে পার্কিং এর যে এরিয়াটা আছে ওই জায়গায় আপনি একটা কয়েকটা অ্যারো সেট করে রাখতে পারেন, যে আপনার একটা গাড়ি ঢুকলো অটোমেটিক সেই অ্যারোগুলো আপনাকে শো করতেছে যে আপনি এদিকে যান, এদিকে যান, এই জায়গায় একটা পার্কিং স্পেস খালি আছে। এটা কিভাবে করতে পারে সে, সে দেখবে যে আমার পার্কিং স্পেসে কোন জায়গায় গাড়ি আছে, এখন কোন জায়গায় গাড়ি আছে আর কোন জায়গায় গাড়ি নাই এটা কিন্তু সবসময় সেম থাকবে না, এটা কি আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী চেঞ্জ হবে, কিন্তু রিইনফোর্স লার্নিং এর দ্বারা কি হবে, সে বুঝতে পারতেছে যে কখন কি হচ্ছে, একটা চেঞ্জিং এনভায়রনমেন্টের সাথে সে নিজেকে মানায় নিতে পারতেছে, অর্থাৎ যখন যেখানে গাড়ির স্লটটা ফাঁকা হয়ে গেছে, ধরেন এখান থেকে একটা গাড়ি বের হয়ে গেছে, অটোমেটিক আর একটা গাড়িকে সে এই জায়গায় গাইড করে দিতে পারবে যে ভাই এই জায়গায় পার্কিং স্পেসটা ফাঁকা আছে, আপনি এই জায়গায় চলে আসেন। এভাবে আমরা একটা অটোমেটেড পার্কিং সিস্টেম ম্যানেজ মানে ইন্টিগ্রেট করতে পারি। এখন আমরা দেখি এটার অ্যান্সার একটু লিখে রাখছি আর কি, একটু জেনারেট করার পর মানে একটু সুন্দর করে আমরা এখানে লিখে রাখছি, যেভাবে আপনারা লিখতে পারেন, যেহেতু এটা প্রিভিয়াস কোশ্চেনগুলোর তুলনায় আরেকটু কমপ্লেক্স, এজন্য আপনাদেরকে এইভাবে লিখে দিচ্ছি আর কি, এখানে একটা সুন্দর করে অ্যান্সার করছি, যে এইভাবে লিখলে আপনারা ইনশাল্লাহ ফুল মার্কস পাবেন। এখানে যত বেশি করে লেখা আছে আপনাদেরকে অত বেশি করে লিখতে হবে না, বাট যতখানি আছে এর থেকে কম লিখলে আপনারা ইনশাল্লাহ মার্কস পাবেন, বাট পয়েন্টসগুলো সবগুলো লিখতে হবে। এখানে দেখেন সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে কি বলছে, যে ফেশিয়াল রিকগনিশন ইউজিং দ্য লেভেল স্টুডেন্টস ইমেজেস অফ স্টুডেন্টস, আর আপনার চেহারা দিয়ে আপনার নামটা ওখানে দিয়ে দেওয়া হলো, সে বুঝতে পারলো ওটা আপনি। এরপরে কি আছে আনসুপারভাইজ লার্নিং, এখানে অ্যানালাইজিং আনলেভেল প্যাটার্নস বিল্ডিং এনার্জি, এনার্জি ইউজ এখানে দেওয়া আছে, ঠিক আছে। আর পরেরটা কি বলা আছে, এজ এ পার্কিং ম্যানেজমেন্ট, যেটা বললাম ওটা এখানে আছে, এখানে জাস্ট ভাষাগুলো দেওয়া আছে, আপনারা এরকম ভাষা ইউজ করতে পারবেন। তো এখন আমরা আসি স্প্রিং 2025 এর থিওরি কোশ্চেনগুলোর দিকে। প্রথম কোশ্চেনটা আমরা দেখি, এটা একটা থিওরি বেস, একটা সিনারিও বেস কোশ্চেন, যেটা আমরা পড়ে দেখি, যে এক্সপ্লেইন হাউ দ্য ডিফারেন্ট ফেজেস অফ দ্য কম্পিউটার ডেটা প্রসেসিং সাইকেল, ইনপুট, প্রসেসিং, আউটপুট অ্যান্ড স্টোরেজ আর ইউজড ইন এ মডার্ন ই-কমার্স সিস্টেম, প্রোভাইড এক্সাম্পলস অফ হাউ ডেটা ফ্লোস থ্রু দিস ফেজেস ইন অ্যান অনলাইন শপিং প্ল্যাটফর্ম। আচ্ছা, এখানে আমাদের অলরেডি কিন্তু ইয়েগুলো দেওয়া আছে, যে ফেজগুলো দেওয়া আছে, আমাদের কি ফেজ, ইনপুট, তারপর আমাদের কি আছে প্রসেসিং, প্রসেসিং, তারপর আমাদের কি আছে আউটপুট, আউটপুট, আর কি আছে স্টোরেজ। এখন আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা ইজিলি বুঝতে পারতেছি আমাদের কোথায় কি হবে, ঠিক আছে। ইনপুটের ক্ষেত্রে আমরা একটা ই কমার্স প্ল্যাটফর্মের কথা যদি চিন্তা করি, আমাদের ইউজার ইনপুটগুলো কি হতে পারে, ধরেন আপনি একটা প্রোডাক্ট খুঁজতেছেন, ওটা সার্চ করলেন, ঠিক আছে, সার্চ ACRCS, আচ্ছা সার্চ করলেন, ওই জিনিসটা চলে আসলো, তো ওটা কিন্তু আপনি একটা ইনপুট দিচ্ছেন, যে আপনি একটা সাবান খুঁজতেছেন, তো আপনি সাবানটা ওখানে লিখলেন, আপনি হুইল লিখতেছেন, তো আপনার ওটা একটা ইনপুট, ঠিক আছে, এটা আপনার একটা ইনপুট। আর প্রসেসিং কি, প্রসেসিং হচ্ছে মেশিনটা যখন আপনার ইনপুটটা পাচ্ছে সেটাকে প্রসেস করে কি করতেছে, সে ফিল্টার করতেছে, সে নিজে নিজে ফিল্টার করে আপনাকে শুধু ওই হুইল লেখাগুলো যেগুলো আছে, হুইল সাবান যেগুলো আছে, সেই হুইলগুলো আপনাকে বের করে দিচ্ছে। তারপর কি আউটপুট, আউটপুটটা কি, আপনাকে যে প্রসেস করে বের করে দিল এটা আপনাকে দেখাইতে হবে, ঠিক আছে, আপনার মনিটরে যে শো করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের আউটপুট। আর তারপর স্টোর কি আছে, ধরেন আপনি একটা জিনিস অর্ডার করলেন, সেই অর্ডারটা তো ওটা মনে রাখতে হবে, ঠিক আছে, অর্ডার তো মনে রাখলে হবে না, সে ভুলে গেলে তো হবে না যে আপনি এই দিনে অর্ডার দিয়েছিলেন, তো সে আপনার অর্ডারটা স্টোর করলো আর কি। এটা একটা খুবই সিম্পল এক্সাম্পল, কিন্তু এইটাকে আপনাদের পরীক্ষায় কি করতে হবে, সুন্দর করে একটু বুঝায় লিখতে হবে। বুঝায় কিভাবে লিখবে, এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে যে এক্সাম্পল ইন এন ই কমার্স প্ল্যাটফর্ম। ইনপুট আপনি কি করবেন, ইনপুট আপনি করতেছেন র ডাটা কালেক্ট করতেছেন ইউজারদের থেকে, ঠিক আছে, র ডাটা কালেক্ট করতেছেন। এই যে এখানে যেমন বলছে কাস্টমার এন্টার্স লগ ইন ইনফো,
যে লগ ইন ইনফো কিন্তু আপনার একটা ইনপুট হচ্ছে, যে সার্চেস এ প্রোডাক্ট আর অ্যাডস আইটেম টু দ্য কার্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা ইউজারের ইনপুট। আর দ্য ওয়েবসাইট রেকর্ডস দ্য ইউজার্স ডিটেলস, সার্চ টার্মস অ্যান্ড ক্লিকস, এগুলো সবগুলোই হচ্ছে ইনপুট। তারপর প্রসেসিং কি, যে কনভার্টিং দ্য ইনপুট ডেটা ইনটু মিনিংফুল ইনফরমেশন ইউজিং অ্যালগোরিদমস। আমাদের কম্পিউটারে বা আমাদের যে সিস্টেমটা যেটা তৈরি করা আছে সেই সিস্টেমটা কি করবে, আপনি যে ইনপুটগুলো দিয়েছেন সেগুলো প্রসেস করবে, প্রসেস করে সেগুলোর মিনিং খোঁজার চেষ্টা করবে, মিনিং খুঁজে আপনি যে জিনিসটা চাইছেন, যে ইনস্ট্রাকশনটা দিয়েছেন সে ওইটা ফলো থ্রু করার চেষ্টা করবে। কিভাবে, যে কনভার্টিং ইনপুট ডাটা ইনটু মিনিংফুল ইনফরমেশন, দ্য সিস্টেম প্রসেসেস সার্চ ডাটা, যে সার্চ ডাটা আপনি ইউজ করেছেন, যে জিনিসটা সার্চ করছেন সেটা কি করবে, ম্যাচিং প্রোডাক্ট সে বের করতেছে, ক্যালকুলেটস প্রাইসেস, ধরেন আপনার একটা ডিসকাউন্ট দেওয়া আছে, ঠিক আছে 10% একটা ডিসকাউন্ট দেওয়া আছে, সেক্ষেত্রে সে 100 টাকার থেকে সে 10 টাকা সে কাট করে দিচ্ছে, তাই না, সে 90 টাকা, এটা কিন্তু ক্যালকুলেট করতেছে, এটা কিন্তু তার একটা কাজ, সেক্ষেত্রে কিন্তু প্রসেসিং এর দরকার হচ্ছে। তারপর ডিসকাউন্টস এন্ড ডেলিভারি চেঞ্জেস, ধরেন আপনার ডেলিভারি চার্জ যেটা আছে, ডেলিভারি চার্জ এই 10% আপনার ডিসকাউন্ট আছে, কিন্তু ডেলিভারি চার্জ আপনার 50 টাকা আছে, সেটা আবার যোগ করলেন 140 টাকা হয়ে গেল। এগুলো সব প্রসেসিং, এগুলো সব কিন্তু এক টাইপের প্রসেসিং, যেগুলো প্রসেসিং ফেজের মধ্যে হয়ে থাকে। তারপর কি আছে আউটপুট, কারণ আউটপুটটা আপনার কি, আপনাকে তো দেখাইতে হবে, আপনাকে যেটা প্রসেস করলো বা যেটা আপনি দেখতে চাচ্ছেন সেটা ওকে দেখাইতে হবে, যে প্রেজেন্টিং, সরি একটু ইয়ে হয়ে গেল, যে প্রেজেন্টিং, হ্যাঁ প্রেজেন্টিং প্রসেস ইনফরমেশন টু দ্য ইউজার অর আনাদার সিস্টেম। এখন এই আউটপুটটা কই যাইতে পারে, আউটপুটটা যে ইউজার আছে তার নিজের কাছেও যাইতে পারে, অথবা আপনি একজন ব্যবসায়ী আর একজন ইউজার ইনপুট করছে, ওটা আপনার কাছে ডিসপ্লে হইতে পারে যে আচ্ছা এখান থেকে একটা অর্ডার আসছে। এই দুটাই আপনাদের আউটপুট। তারপর কি, তো ওয়েবসাইট ডিসপ্লে সার্চ রেজাল্ট, যে সার্চের রেজাল্টগুলো আসছে ওগুলোতে আপনি দেখতেছেন, ওগুলো কিন্তু আপনাদের আউটপুট, প্রোডাক্ট রেকমেন্ডেশন, টোটাল বিল, সবগুলো এক টাইপের আউটপুট। তারপর ফাইনালি কি আছে, স্টোরেজ আছে। এখন এই স্টোরেজে কি আছে, সেভিং প্রসেসড অর র ডাটা ফর ফিউচার ইউজ। যেটা বললাম, আপনি একটা অর্ডার দিচ্ছেন, অর্ডার তো স্টোর হইতে হবে, অর্ডারের যে ইনফরমেশনটা, অর্ডার যে আইডিটা, এগুলো তো স্টোর হইতে হবে, তাই না, তাছাড়া তো হারাই যাবে। সো এগুলা সবকিছু স্টোরেজ করতেছে, যেমন কাস্টমার ডিটেলস, পারচেস হিস্টোরি এন্ড ট্রানজাকশন রেকর্ডস, এগুলো সবই কি, সবই হচ্ছে স্টোর হচ্ছে, স্টোরেজ ফেজের মধ্যে আমাদের এগুলো কাজ করতেছে। এখন আমাদের পরের কোশ্চেন কি আছে, to compare the hardware and software advancements in fifth generation computers with those of fourth generation। আচ্ছা এটা কমপ্লিটলি মুখস্থ পড়া, সো এইটা নিয়ে আমি চাচ্ছি না এখানে সময় নষ্ট করবো, এটা আপনারা পড়াশোনা করে নেবেন, নিজেরা পড়ে এটা আপনারা বোঝার চেষ্টা করবেন, মানে এটা বোঝার কিছু নেই তেমন, আপনারা জাস্ট পড়লে বুঝতে পারবেন। এখন এখানে কি বলছে, সামারাইজ দ্য ফাংশনিং অফ কন্ট্রোল ইউনিট অ্যান্ড এএলইউ ইন আ প্রসেসর, হাউ ডু দিস কম্পোনেন্টস ওয়ার্ক টুগেদার টু এক্সিকিউট অ্যান ইনস্ট্রাকশন সাইকেল। আচ্ছা কম্পিউটারের একটা খুবই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন সাইকেল আছে, ঠিক আছে। এখন এই ইনস্ট্রাকশন সাইকেলটা বেসিক্যালি 4টা স্টেপে হয়ে থাকে, হচ্ছে কি আমাদের ফেচ, তারপর হচ্ছে আমাদের ডিকোড, তারপর হচ্ছে আমাদের এক্সিকিউট, আর তারপর আমাদের ফাইনালি হচ্ছে স্টোর। এখন ফেচের ক্ষেত্রে কি হয়, ঠিক আছে, এই 4টা যে সাইকেলটা আছে, এই 4টা জিনিস যদি আমরা পড়ি আমাদের মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই এই জিনিসটা পড়লে আমরা বাকিটা নিজেরা লিখতে পারবো, তাও আমার ওখানে পরে একটু সাজা দেওয়া আছে, ওটা পরে দেখাচ্ছি, আপাতত জাস্ট এটা বোঝার চেষ্টা করি। আমাদের এখানে কি আছে, আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট পার্টের মধ্যে আমাদের কি আছে, সিও আছে, সি হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট, তাই না। কন্ট্রোল ইউনিট আমাদের প্রথমে কি করে, কন্ট্রোল ইউনিট আমাদের করে কি, ডেটা ফেচ করে, ফেচ করে কই থেকে, আমাদের স্টোরেজ থেকে। কোন টাইপের স্টোরেজ, প্রাইমারি স্টোরেজ, প্রাইমারি স্টোরেজ থেকে আমাদের ডেটা ফেচ করে, ফেচ করে সে কি করে, সে যায় হচ্ছে ডিকোড করার জন্য। ডিকোড করা বলতে কি বলে, আমাদের যে ইউজাররা আমরা যেটা ইনফরমেশনটা দিচ্ছি সেটাকে কম্পিউটার নিজের বোঝার জন্য বা আমাদের যে সিস্টেম সেটা নিজের বোঝার জন্য ইন্টারপ্রেট করে। ওই জিনিসটা ইন্টারপ্রেট করার পরে, যেখানে লিখি ইন্টারপ্রেট, ঠিক আছে, ইন্টারপ্রেট, ইন্টারপ্রেট করে, ইন্টারপ্রেট করার মাধ্যমে, আচ্ছা একটু আইটা বোঝা যাচ্ছে না, ইন্টারপ্রেট, ইন্টারপ্রেট করে, ইন্টারপ্রেট করার মাধ্যমে সে কি করে, সে ইনস্ট্রাকশনটা বুঝে না, আচ্ছা এই ইনস্ট্রাকশনটা এই জিনিসটা বুঝাচ্ছে। সো এই জিনিসটা যখন হচ্ছে তারপর সে ইনস্ট্রাকশনটা চাইলে প্রাইমারি স্টোরেজে বা প্রাইমারি মেমোরিতে সে রাখতে পারে, ঠিক আছে, রাখতে পারে। আবার সেখান থেকে কি হবে, সেখান থেকে চলে যাবে হচ্ছে এক্সিকিউট করার জন্য। অ্যান্ড এক্সিকিউশন ফেজে আমাদের কি কি হয়, এক্সিকিউশন ফেজে আমাদের যেসব আমাদের ধরেন কম্পেয়ার করার, অথবা আমাদের যেসব ইয়াস আর কি অপারেশনগুলো যেরকম আছে না আমাদের অ্যারিথমেটিক যে অপারেশনগুলো আছে, সেই অ্যারিথমেটিক অপারেশনগুলো, অ্যারিথমেটিক অথবা লজিক্যাল, ওই অপারেশনগুলো এখানে হয়। আর অপারেশন হওয়ার পরে আমরা যে ডেটাটা পাই সেটা আমাদের আউটপুটে যায়, আর যখন আমাদের দরকার হয় প্রয়োজন অনুযায়ী তখন আমরা প্রাইমারি অথবা সেকেন্ডারি স্টোরেজে আবার সেই জিনিসগুলো স্টোর করি। এখন এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের এখানে কয়টা জিনিস দরকার আছে, এই যেখানে আমাদের বলছে কন্ট্রোল ইউনিট আর এএলইউ। এখন কন্ট্রোল ইউনিটের কাজ কি, কন্ট্রোল ইউনিট কিন্তু ব্রেন বলা হয়, ঠিক আছে। এই প্রত্যেকটা কাজ, যে ফেচ করা, ফেচ করা থেকে ডিকোড করা, ডিকোড করা থেকে এক্সিকিউট করা, এক্সিকিউট করা থেকে স্টোর করা, এই সবগুলা হয়ে থাকে কন্ট্রোল ইউনিটের সিগন্যালের দ্বারা। কন্ট্রোল ইউনিট যদি সিগন্যাল না দেয় তাহলে এগুলো এটা করতে পারবে না। আর এএলইউ কি আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট।
অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ করে যাবে, আপনারা অলরেডি বুঝতে পারতেছেন যে এক্সিকিউটের মধ্যে আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিটটা এখানে কাজ করবে, এই এলইউটা আমাদের এখানে কাজ করতেছে অ্যারিথমেটিক অথবা লজিক্যাল অপারেশনগুলো চালানোর জন্য, ঠিক আছে। আর এই জিনিসগুলা আমাদেরকে একটু বুঝাইতে হবে লেখার মাধ্যমে। সো এখানে ফার্স্টে আছে কি, ফার্স্টে অ্যারিথমেটিক কন্ট্রোল ইউনিট আর অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই দুটার রোলগুলো দেওয়া আছে যে ডিরেক্টস অল অপারেশন, যেটা বলেন যে ফেচেস ইনস্ট্রাকশনস ফ্রম মেমরি, ডিকোডস দেম এন্ড কন্ট্রোলস দ্য ফ্লো অফ ডেটা বিটুইন কম্পোনেন্টস, যেটা আমি একটু আগে বললাম। আর এক্সাম্পলে দেখেন, এক্সাম্পলে দেখে আপনারা বুঝতে পারবেন ডিসাইডস অ্যাড এ আর বি, এটার মানে কি, এটার মানে কি আমাদেরকে ইয়ে বুঝাইতে হবে, ঠিক আছে, যে অ্যাড এ আর বি মানে কি, অ্যাড এ আর বি মানে এ প্লাস বি, এই জিনিসটা আমাদেরকে বুঝাইতে হবে, তাই না। সো এটা এলইউর কাছে পাঠিয়ে দেয় ডিকোড করার মাধ্যমে। তারপর কি আমাদের কি ক্যালকুলেটস, আর আমাদের যে অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, এটা কি করে, পারফর্মস দ্য অ্যারিথমেটিক অ্যাড, সাবস্ট্রাক্ট, লজিক্যাল, দ্য অ্যান্ড নট অর অপারেশন, সেগুলো। সো আমাদের যখন ডিকোড করার পরে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাছে আসে, সে শুধু করে কি, সে অপারেশনগুলো করে, যে ক্যালকুলেটস এ প্লাস বি। এখন কি আছে, যে সাইকেলটা আছে, এখানে সাইকেলটার ডিসক্রিপশন দেওয়া আছে, যেটা বললাম ওইটাই, ওইটার মধ্যে আপনারা যতক্ষণই পারেন আপনারা লিখে এটা এক্সপ্লেন করবেন। এখানে আরেকটা কোশ্চেন কি আছে, ঠিক আমাদের ফাইনাল কোশ্চেন, আচ্ছা দুইটা কোশ্চেন আমাদের হয়ে গেছে। এখানে আরেকটা কোশ্চেন আছে যে এক্সপ্লেন ওয়াই মাল্টিপল প্রসেসরস ইমপ্রুভ পারফরম্যান্স ওভার সিঙ্গেল কোর প্রসেসর। এখানে বোঝার খুব বেশি জিনিস নাই, অলরেডি আমি সিঙ্গেল কোর এবং মাল্টি কোর সিপিইউ আর জিপির মধ্যে বুঝাইছি। সিঙ্গেল কোর থাকার কিছু অ্যাডভান্টেজ মানে তেমন ইয়া নাই, যদি আপনার সিঙ্গেল কোর আর সরি সিপিইউ আর জিপির ক্ষেত্রে কি হয়েছিল, সিপিইউর ক্ষেত্রে আর জিপির ক্ষেত্রে সিঙ্গেল কোরটা কিন্তু পাওয়ারফুল ছিল, এটার একটা একটা নির্দিষ্ট কোরের, জিপিইউর একটা কোরের তুলনায় সিপিইউর একটা কোরের ক্যাপাবিলিটি হায়ার ছিল, ঠিক আছে। কিন্তু জিপিইউর ওভারঅল যখন মাল্টিকোর পারফরমেন্স ছিল সেটা ছিল অনেক হাই। এখন আমাদের এটা ধরে বুঝতে হবে যে আমাদের কি কি জিনিসটা আমাদের এই যে মাল্টিকোর আমাদেরকে সিঙ্গেল কোরের তুলনায় বেশি দেয়, ঠিক আছে। এখান থেকে আমরা একটা জেনারেল আইডিয়া পাই গেছি। জেনারেল আইডিয়া কি কি পাইছিলাম, যে একসাথে অনেকগুলো কাজ যখন প্যারালালি করতে হয় সেক্ষেত্রে আমাদের প্যারালাল কাজের জন্য, ঠিক আছে, প্যারালাল কাজের জন্য আমাদের জিপিইউ অনেক হেল্প করে। জিপিইউ আমাদের কি করে, প্যারালাল কাজের ক্ষেত্রে আমাদের লোড কম হয়, ঠিক আছে, আমাদের যে সিস্টেম আছে বা আমাদের যে ডিভাইস আছে, ডিভাইসের উপর লোড কম হয়। আর আমাদের কি করে, এখানে আমরা এখানে একটা সুন্দর করে লিখতে পারছি যে বেসিক্যালি ওইগুলো যে ক্যান এক্সিকিউট মাল্টিপল টাস্ক, ফাস্টার পারফরমেন্স থ্রু প্যারালাল প্রসেসিং, ঠিক আছে, আর ওয়ার্কলোড ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস দ্য বেটার এফিসিয়েন্সি। এই সিম্পল জিনিসগুলো এখানে বলা আছে, এটা অলরেডি আমি বলছি, এটা নিয়ে আমি আর সময় ওয়েস্ট করতে চাচ্ছি না। এখন আসি ফল 2024 এর কোশ্চেনে। আচ্ছা, এইখানে আমি যেটা দেখতে পারতেছি যে এই তিনটা কোশ্চেন, চারটা কোশ্চেন যেটা আছে সবগুলো মোটামুটি মুখস্থ। এই একটাই আপনাদের একটা দেখতেছি একটু, এটা সিনারিও বেস না, বাট জাস্ট বুঝাইতে বলছে। এখন এটা কিভাবে বুঝাবেন সেটা আমি এখানে বুঝাই দিচ্ছি। অলরেডি কিন্তু আমি সাইকেলটা, যে ফেজ, ডিকোড, এক্সিকিউট আর স্টোরেজ সাইকেলটা আমি অলরেডি বলে দিছি। কিন্তু এই কোশ্চেনটা একটু দেখেন কি বলছে, যে ডিসক্রাইব দ্য রোল ইন অপারেশন অফ দ্য ফলোইং কম্পোনেন্টস ইন এ বেসিক কম্পিউটার সিস্টেম, কন্ট্রোল ইউনিট, ALU or memory unit. Use a block diagram of basic computer organization to illustrate your explanation on how these components work together to execute a simple instruction. আচ্ছা, এখন আমাদের একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হবে। এখন এটা আমার মনে হয়, আমার কাছে মনে হয় যে এই ডায়াগ্রামটা একটা স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম। আপনারা যদি এই ডায়াগ্রামটা আঁকাইতে পারেন আর একটু এক্সপ্লেন করতে পারেন, আমার মনে হয় এটা আপনারা অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। সো আমি এই ডায়াগ্রামটা আপনাদেরকে বুঝাই দিব। আমি আপনাদের কি বুঝাবো, এই যে এই অ্যারোর দ্বারা কি বোঝাচ্ছে, এই যে ইন্ডিকেটস দ্য ফ্লো এন্ড ইনস্ট্রাকশন অফ ডেটা। আমি এই ফ্লো এন্ড ইনস্ট্রাকশন অফ ডেটাটা আপনাদেরকে ঠিকমতো বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এটা বুঝলে আপনারা মোটামুটি সব বুঝে যাবেন। আর এখানে যে ডট ডট গুলো দেওয়া আছে না, এটা জাস্ট বুঝেছে যে কন্ট্রোল ইউনিট কাদের কন্ট্রোল করতেছে এখানে, ঠিক আছে। তো বেসিক্যালি আপনি যদি একটু খেয়াল করেন, আপনি দেখতে পাবেন যে কন্ট্রোল ইউনিট সবাইকে কন্ট্রোল করতেছে, ঠিক আছে। যে ইনপুটের সাথেও আছে, আউটপুটের সাথেও আছে, আবার মেমোরির সাথে বা মেমোরি বা স্টোরেজ যেটা বলেন ওটার সাথে আছে, আবার এএলইউ যেটা আছে ওটার সাথেও আছে। সো এটা আপনাকে কম চিন্তা করতে হবে, আপনার চিন্তা করতে হবে যে কোন দিক থেকে কোন দিকে আমাদের ডেটাগুলো যাচ্ছে। তো প্রথমে কি হচ্ছে, প্রথমে কিন্তু আমাদের আসতেছে ইনপুট, ইনপুটের দ্বারা আমার শুরু হচ্ছে, সেই ইনপুটটা আমাদের কই যাচ্ছে, প্রাইমারি স্টোরেজে যাচ্ছে। প্রাইমারি স্টোরেজে যাওয়ার পরে কি হচ্ছে, সেখান থেকে আমাদের কন্ট্রোল ইউনিটটা ডেটাটা বা ইনস্ট্রাকশন যেটা আছে সেটা ফেচ করতেছে, এই জায়গায় সে ফেচ করতেছে। ফেচ করার পরে সে কি করতেছে, সেটা সে ডিকোড করতেছে অথবা ইন্টারপ্রেট করতেছে। ইন্টারপ্রেট করার মাধ্যমে সে কি করতেছে, ইন্টারপ্রেট করার মাধ্যমে সে এএলইউ কাছে পাঠাইতে পারতেছে ওই অপারেশনগুলো এক্সিকিউট হওয়ার জন্য, ঠিক আছে। ওখান থেকে সে এএলইউ এর কাছে ওটা পাঠাচ্ছে। এএলইউ তখন কি করতেছে, সে অপারেশনগুলো, যে নেসেসারি অপারেশন আপনি যেটা দিচ্ছেন সেইটা অপারেশনটা কমপ্লিট করতেছে। কমপ্লিট করার পরে আবার কন্ট্রোল ইউনিটের একটা সিগন্যালের দ্বারা সেই জিনিসটা কই চলে যাচ্ছে, সেই জিনিসটা চলে যাচ্ছে বললাম যে প্রাইমারি স্টোরেজ অথবা সেকেন্ডারি স্টোরেজ। প্রাইমারি স্টোরেজের ক্ষেত্রে নর্মালি যে আউটপুট শোয়ার আগে, পরবর্তীতে আপনি যখন পার্মানেন্টলি ওটা স্টোর করতেছেন সেক্ষেত্রে যাচ্ছে সেকেন্ডারি স্টোরেজে। সো প্রাইমারি স্টোরেজ থেকে সেখানে কই যায়, আউটপুটে। আর আপনি যদি চান সেই ডিজাইন আপনার যে রেজাল্ট আছে সেটা আপনি সেকেন্ডারি স্টোরেজে স্টোর করে রাখতে পারবেন পার্মানেন্টলি। এখন দেখেন এখানে সেই ফেচ, ডিকোড, এক্সিকিউট আর স্টোরেজ সাইকেলটা দেওয়া আছে। আর আপনি যদি আরেকটু ইয়া করে লিখতে চান সেক্ষেত্রে
এই প্রত্যেকটা স্টেজের যে কাজগুলো আছে সেগুলো এখানে ডিসক্রাইব করা আছে। আপনারা যদি ভাষা খুঁজে না পান, এখান থেকে আপনারা এই ভাষাগুলো ইউজ করতে পারেন। যেমন দিস ইজ দ্য ইনপুট স্টেজ, ইউজার প্রোভাইডস ইনপুট ডাটা ইনস্ট্রাকশন ভিয়া ইনপুট ইউনিট, ঠিক আছে? একইভাবে আর এখানে আপনাদের যে এক্সাম্পলটা দিতে বলছে যে ইউটাপের নাম্বার অ্যান্ড কমান্ড অন এ কিবোর্ড, ঠিক আছে? আবার একই ক্ষেত্রে আপনারা এইভাবে এখানে বাকিগুলো স্টোরেজেরটা দেওয়া আছে, প্রসেসিং এরটা দেওয়া আছে, আউটপুটেরটা দেওয়া আছে। আপনারা যদি এগুলো একবার পড়ে নেন আপনারা বুঝতে পারবেন আমি যেগুলো বলছি সেগুলো আছে, ঠিক আছে? ওইগুলো জাস্ট একটু ভাষার মাধ্যমে লেখা আছে। আশা করতেছি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন এরপরে আমাদের আর কোশ্চেন নাই, আমরা মোটামুটি 3টা সেমিস্টারের কোশ্চেন অ্যানালিসিস করে ফেলছি। আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন যে আপনাদের পড়াশোনার মধ্যে যদি কোনো গ্যাপ থেকে থাকে সেগুলো উপলব্ধি করতে পারতেছেন যে আচ্ছা আমি এই জিনিসটা পড়ছিলাম না, এগুলো আমাকে কভার করতে হবে। আর আজকের জন্য এই পর্যন্তই। অলরেডি আমি জানি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আপনারা পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।